নাম হচ্ছে নূপুর। নূপুর। সো নূপুর, রাইট নাও আপনার এজ কত? 18+। 18+। আপনার জন্মসাল কত? 2001। 2001-এর কত কোন মাসে? 9 জুন। 9 জুন। আপনি 18+। জি। সো নূপুর, আপনি কি এই জীবন গল্প অনুষ্ঠানটা শুনতেন আগে থেকে বা দেখতেন? আমি প্রথম থেকেই শুনতাম, একদম প্রথম থেকে। আমার 9 বছর ধরে আমি এই ধরনের অনুষ্ঠান আমি করছি। মেবি আমি অত বছর ধরে শুনতে পারিনি, বাট আমি বিগত 2 বছর কি আড়াই বছর, মানে আমি তো এর আগে আরেকটা রেডিওতে করতাম, সেখানেও হয়তো বা শুনতেন, রাইট? নাকি শুধু ঢাকা আমি এফএম? মানে ইউটিউবে যেগুলো প্রচার হয়েছে আমি সবগুলো শুনেছি। দ্যাটস ফাইন। তো যাই হোক, অনেক বড় একটা ইন্ট্রো হয়ে গেল। আমরা বরং আর দেরি না করি, আপনার গল্পটা শুনি। শুরু করুন আপনি। আমার বাবা মা দুজনেই বাক ও শ্রবণ প্রতিবন্ধী, তারা দুজনেই কথা বলতে পারে না। হয়তোবা এটা এই ইস্যুটার কারণে আমার জীবনের এই অবস্থা। ছোটবেলা থেকে আমি ভালোবাসা কি সেটা পাইনি, বাবা মার ভালোবাসা কি, বড় ভাই বোনের ভালোবাসা কি, আমি আসলে। বাক এবং শ্রবণ প্রতিবন্ধী কি তারা জন্ম থেকে ছিলেন? আমার বাবা জন্মগতভাবে, কিন্তু আমার মা এসএসসি কমপ্লিট করেছে, তারপর একটা পারিবারিক অনুষ্ঠানে তার টাইফয়েড জ্বর হয়। পারিবারিক অনুষ্ঠানে আপনার রং খেলা হচ্ছিল, গ্রামের বিয়ের ভিতরে যেমনটা হয়। তো রং নাক মুখ দিয়ে গিয়ে খুব খিঁচুনি হয়, তারপর টাইফয়েড জ্বর থেকে আসলে তার জবানটা চলে যায়। তারপর অনেক চেষ্টা করা হয়েছিল ডক্টরের কাছে, মানে ততক্ষণ অবধি খুব দেরি হয়ে যায় এবং রংটা টোটালি ব্রেনের সাথে জমে যায়, যার ফলে আর কোনো তাকে ঠিক করার উপায় ছিল না। ঠিক করার উপায় যদি থাকতো তাও 99% তার মৃত্যুর চান্স ছিল, যার জন্য তাকে এভাবেই মানে রাখা হয়। আমি এখানে একটু বলে নিচ্ছি, ওনার মা আছেন স্টুডিওর বাইরে এবং ওনার গল্পের প্রেক্ষাপটে হয়তো ওনার মা আসবেন এখানে যদি প্রয়োজন হয়। শুধু মা না, ওনার ছোট বোনও আছেন। আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন এবং একই সাথে পুরো অনুষ্ঠানটা আপনারা শুনবেন প্রিয় শ্রোতা। প্রয়োজন হলে আমরা আমাদেরকে স্টুডিওতে নিব। আমি সরি, মানে খুব খারাপ লাগছে শুনতে। তো এই কারণেই মূলত আপনার বাবার সঙ্গে আপনার মাকে বিয়ে দেওয়া হয়েছে? না, আমার মা খুবই সুন্দরী ছিল। আমি আপনার মাকে দেখে আমি বুঝেছি উনি টিনেজে আরো সুন্দর ছিল, তার চুলগুলো খুব সুন্দর ছিল। তার জন্য বিএফডিসি থেকে অনেক প্রপোজাল এসেছিল ফিল্মের জন্য, অভিনয় করার জন্য। হ্যাঁ। তো আমার বাবাও ফিল্ম এফডিসিতে কাজ করতো। তো বাবা অ্যাকচুয়ালি, মা ওখানে যেত শুটিং দেখার জন্য যেত, কিন্তু তখনই হয়তো বাবার পছন্দ হয়ে যায়, যেহেতু বাবাও কথা বলতে পারতো না, কিন্তু ওনার সাইন ল্যাঙ্গুয়েজটা খুব ভালো ছিল। আচ্ছা। তো বাবা মাকে দেখে পছন্দ করে ফেলে। এক পর্যায়ে আমার মার পিছু করতে করতে আমার বাড়িতে চলে আসে, সে মানে মুখের উপরে বিয়ের প্রপোজাল দিয়ে ফেলে। কিন্তু এখানে আমার বাবা আসলে এটাকে ভালোবাসা বলে কিনা জানি না, বাবা একটা রং করেছিল, আমার দৃষ্টিতে এটা রং। তার প্রথম বিবাহ হয়েছিল, তার বাবা মা মানে আমার দাদা দাদি ফোর্স করে বিবাহটা করিয়েছিল, যার ফলে সে ওটা তার মানুষ বলে না যে আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, বাবা মার ইচ্ছাতে বিয়ে করলাম। তো আমার বাবাও সেটা করেছিল, কিন্তু সেই ওয়াইফের প্রতি আমার বাবার মন থেকে কোনো ভালো লাগা ছিল না, যার ফলে সে ছোটবেলাটা কাটিয়েছে ঢাকাতে। তো আমার আম্মুকে সে খুব পছন্দ করতো, আর ওটাই আমার আম্মুকে বলা যায় যে আমার আম্মুকে মন থেকে সে পছন্দ করে বিয়ে করেছে। এটা আমার ফ্যামিলির কেউ জানতো না। যখন আমি আমার আম্মুর পেটে, তখন মেবি বিষয়টা একটু ফ্লাশ হয় যে আমার বাবা এখানে রেগুলার আসে, হঠাৎ কোথায় চলে যায়, কোথায় থাকে সে। আস্তে আস্তে যখন আমার জন্ম হয়, তখন আমার আম্মুর বিয়েতে যারা সাক্ষী ছিল বা বাবার ফ্রেন্ড ছিল যারা কথা বলতে পারে না, সেখান থেকে একটা জিনিস লিক হয় যে তার দেশের বাড়িতে ওয়াইফ আছে, তাদের ছেলে মেয়েও আছে। তখন আমার বাবা আসলে এটা টোটালি খোলসা করে সবার কাছে বলে যে আমি আসলে ওকে ভালোবাসতাম, ওকে যদি এটা বলতাম তাহলে তো তাকে বিয়ে করতে পারতাম না। তখন বিষয়টা আসলে ওপেন হয়। তখন আমার মা খুব রাগারাগি করে, এটা স্বাভাবিক, প্রত্যেকটা মহিলাই করবে। মা সুইসাইড করার চেষ্টা করে, তখন বাবা অনেক বুঝায়। তারপর দুই ওয়াইফকেই বাবা ডিসিশন নেয় যে একই সাথে রাখবে, একই ফ্ল্যাট ভাড়া করে একই জায়গায় রাখবে দুজনকে। এটা আসলে তো কখনো বাংলাদেশের ওয়েদারে সচরাচর এরকম হয় না যে দুইজন ওয়াইফ একসাথে থাকবে, রাজি হবে। তো আমার মা কিছুটা মেনে নিয়েছিল, কিন্তু ওনার ওই আগের ওয়াইফটা একটু অন্যরকম ছিল। উনি আসলে, আমার মা যেহেতু কথা বলতে পারতো না, কিন্তু উনি কথা বলতে পারতো। তো ওনার চাল চলন একটু অন্যরকম ছিল। বাবা আমাকে খুব আদর করতো, বাবা আমার জন্য যা নিয়ে আসতো এগুলো করতে ওই মহিলা আমার আম্মুর অগোচরে নিয়ে তার বাচ্চাদের দিয়ে দিত। আমার মা জিজ্ঞাসা করতো আমার মেয়ের খাবার ওদের দিচ্ছে, দুজনের জন্য তো সমান সমান আনছে। এক পর্যায়ে আমার মাকে, মানে বাবা ছিল না ওই দিন, মা রান্না করতেছিল, মাকে নাকি পিছন থেকে এসে ওই পা বটি দিয়ে মানে জবাই করার জন্য পিছন থেকে আসে। মা যখন পিছনে ঘুরে তখন দেখতে পায় মা তাকে ধাক্কা দিতে গেছে, তখন ওই সিলিন্ডার দিয়ে মানে আমার মার মাথায় আঘাত করে সে।
তখন এই বিষয় নিয়ে অনেক ঝগড়াঝাটি হয়। মা এটা নিয়ে একটা মেবি জিডি টাইপের কিছু একটা করেছিল, বাবার সাথে অনেকটা সম্পর্কটা ডিস্টেন্স হয়ে যায়। তারপর আমার নানু মাকে নানুর বাড়িতে এনে রাখে। তখন থেকে আমার জন্মটা আসলে ঢাকায়, আমি তখন থেকে নানুর বাড়িতে। আচ্ছা, দাদার ভালোবাসা কি, দাদুর ভালোবাসা কি, চাচার ভালোবাসা কি, আমি আসলে এগুলো পাইনি। মানুষ বলে না যে কেউ যদি মানুষ হয় দাদার বাড়িতে থাকলেই ভালোভাবে মানুষ হতে পারে, নানা নানির বাসায় থাকলে ওইভাবে মানুষ হওয়া যায় না। আমার সবচাইতে বড় একটা আফসোস হলো যে আমি আমার মাকে কখনো মা বলে রাখতে পারিনি। কেন? কারণ শুনবে কিভাবে সে? আর যতটুকু শুনে ততটুকু হলো যে মা অন্য সবার সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে। আমার যখন খাবারের সময় হয় তখন আমাকে মানে জান্নাত তো বলতে পারে না, তবে নূপুর শব্দটা একটু বোঝা যায় সে যখন বলে, তো নূপুর বলে ডাকে, ওটা আমি বুঝি। আর আমি যদি তাকে যাই বলবো না কেন সে সবই বোঝে। আমি আমার মার বাবার সবার কথা মানে একদম ভালোভাবে বুঝি। আমি যখন অন্যদের দিকে দেখি যে তারা বাবা মাকে কোনো কিছু চাওয়ার হলে, বাবা আমার এটা লাগবে, বাবা ওটা লাগবে, মাকে বলবে, কোনো প্রবলেম হলে বাবা মার সাথে শেয়ার করবে, আসলে আমার লাইফে আমি ওগুলোর কখনো সুযোগ হয়নি, জাস্ট বিকজ অফ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। তাছাড়া আমার যেহেতু আমি বড় ছিলাম, আমার পর আমার 3টা ভাই মারা যায়। কি বলো ওটাকে, মানে ডেলিভারি টাইমটা হতো, তখনই আমার আম্মুর মানে জ্বর হয়ে যেত, প্রচুর প্রচুর জ্বর হয়ে যেত। জ্বরের ফলে বেবিটা ভিতরে বয়েল হয়ে যেত, মানে একদম, মানে যখন ভূমিষ্ঠ হতো তখন ডক্টর আমাকে দেখিয়েছে। আমার মার হাই প্রেশার, তো আম্মুকে কখনো এটা ডক্টর দেখায়নি, 3টা বাচ্চাই দেখায়নি, আমাকে দেখিয়েছে। আমি কোলে নিয়েছি, যখন হাতে টাচ করেছি চামড়াটা উঠালে এভাবে উপরে উঠতো, ভিতরেই সিদ্ধ হয়ে গিয়েছে। তখন আমার খুব ছোটবেলা থেকে আমার বাবার খুব মানে ছেলের প্রতি খুব আকর্ষণ ছিল, যে একটা মেয়ে একটা ছেলে থাকবে। ছোটবেলাটা ওই নানা নানির বাসায় কাটানো, মার ভূমিকা বাবার ভূমিকা নানা নানি পালন করেছে লেখাপড়া থেকে। মানে আমার এলাকার মানুষ এখনো বলে, যখন আমি খুব রাগারাগি করি বা খুব কষ্ট পাই তখন আমাকে এখনো বলে যে এই এলাকাটাতে কোনো ফ্যামিলিতে এমন কোনো বাচ্চা নেই যার কোনো মানে সম্পূর্ণ চাহিদা কোনো ফ্যামিলি সম্পূর্ণভাবে মানে পালন করেছে বা দিতে পেরেছে। কিন্তু আমার একটা ফ্যামিলি ছিল, মানে নানুর যেহেতু টাকা পয়সা যাই ছিল মোটামুটি খুব ভালোই ছিল, সম্পত্তি যা ছিল এগুলো আমাদের জন্য বিক্রি করে, তার নিজের ছেলের জন্য না করে আমাদের জন্য সে বিক্রি করে আমাদেরকে খাওয়াইছে। এখনো অবধি মানে আমাদের কোনো কাজ করতে হয় না, বসে বসে খাচ্ছি। মার বিয়ের পর আজ আমার 18+ চলতেছে, প্লাস আমার আম্মু বিয়ের সম্পূর্ণ বয়সটাই তার মার বাসায়। তো আসলে এগুলো তো আসলে খরচের বিষয় আছে, তাই না? এগুলো কয়জনে করে? এগুলো যদি আমি অ্যাভয়েড করি তাহলে এটা আমি আসলে মানুষ বলে গণ্য হব না, যদি এগুলোকে ভুলে যাই। আমার জন্মের পর যেটা বললাম যে আমার বাবার ছেলের প্রতি একটা আকর্ষণ ছিল, আমার মাকে খুব ফোর্স করলো, যেহেতু 3টা ছেলে মারা গেছে, বাবা খুব রাগান্বিত ছিল। আমার পরপর যে বাচ্চাটা মারা যায় সেটার ফলে আমার বাবার একটা সন্দেহ ছিল যে আমার নানি এটা মেরে ফেলেছে। কারণ আমার নানি ভাবতো হয়তো যে আমার মেয়ে এখানে, আবার একটা নাতনি এখানে, আবার একটা বাচ্চা হলে এটার খরচ কে বহন করবে। আমার বাবার একটা ভুল ধারণা ছিল এটা, আমার মনে হয়। বাবা এটা মানে পুলিশ কেস পর্যন্ত গড়িয়ে গিয়েছিল যে আমার শাশুড়ি বাচ্চাটাকে মেরে ফেলেছে, এরকম খুব একটা ঝামেলা হয়। তারপর আমার মা বলে যে এরকম কিছুই না, ওটা একটা দুর্ঘটনা ছিল, অ্যাক্সিডেন্ট। তারপর বাবা খুব ফোর্স করে মাকে পরবর্তী বাচ্চা নেওয়ার জন্য। দুর্ভাগ্যক্রমে মানে হয়ে যায় মেয়ে। দ্যাট মিন আমার যে বোনটা বাহিরে আছে, 3টা বাচ্চা মারা যাওয়ার পরে মেয়ে, 3টা বাচ্চা মারা যাওয়ার পর 16 বছর যখন আমার যখন 16 বছর চলে তখন আমার এই বোনটা। ওকে, ওর বয়স কত এখন? ওর এখন 4 চলতেছে। 4 চলছে। যখন আমরা জানতে পারি যে মেয়ে, যে হসপিটালে মেবি চেক আপ করলে বোঝা যায় যে মেয়ে হবে, তো এই বিষয়টা আমার মা কেন যেন আমার বাবার কাছে বলেনি। মা হয়তো ভেবেছে এটা বলার পর আমার বাবা নারাজ হবে বা ঝগড়াঝাটি করবে। তো আমি আসলে ওই বিষয়টা বুঝিনি, তখন আমি খুব ছোট। বাচ্চা হলো, আমি খুব খুশি যে আমার 3 ভাই আমি নিজের হাতে দেখেছি তাদের লাশটা, তো আমার একটা বোন হবে, আমি খুব খুশি। যে ভাই না হলো বোন তো পাবো। বোনটা যেদিন হলো সেদিন হসপিটালে আমি দেখতে গিয়েছি, বাবা বাহিরে ছিল। বাবাকে শুধু পিকচার পাঠিয়েছিলাম, বাবা বারবার জিজ্ঞাসা করেছিল ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, বারবার এক কথাই জিজ্ঞাসা করতেছিল। বাচ্চাটা এত সুন্দর সেটা আমাকে কিছু বলতেছে না, শুধু বলতেছে যে ছেলে না মেয়ে। তা আমি কিছু বলিনি, আমি বললাম বাবা আমি এগুলো দেখিনি, বাবু হয়েছে খুব সুন্দর, মার কাছে রেখেছে, আমি শুধু এতটুকুই দেখছি। তখন আমার মা আমাকে বুঝালো যে তোমার 3 ভাই মারা যাওয়ার পর তোমার বাবা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, এখন তো মেয়ে হয়েছে, দেখবা ওর কপালটা পুড়লো। ও যখন
মানে যে 1 মাস 2 মাস হয়ে যায় তখন ওর চুল ফেলবে, বাচ্চাদের ফার্স্ট চুলটা ফেলবে, তখন বাচ্চাদের জন্য যে প্যাকেট করা থাকে না যে নানান রকম কসমেটিক্স, তো এগুলো মেবি এক্সপায়ারি ডেট মানে ওভার, তো ওই বাবাও খেয়াল করেনি হয়তো যখন কিনে আনছে। ওকে যখন গোসল করানো হয় তখন ওর মাথাটা একদম মেডিসিনের অ্যাফেকশনে ফুলে মাথাটা এত বড় হয়ে গেছিল, একদম লাল লাল হয়ে গেছে, পুরো মাথার ভিতরে কেমন যেন হয়ে গেছিল। ও একটা না 1 সপ্তাহ অসুস্থ ছিল, হসপিটালে আমরা দৌড়াদৌড়ি করছি। তো হঠাৎ করে আমার বাবা দেশে আসে, কিছুদিন পর বাবা দেশে আসে, বাবাকে বললাম যে এই ঘটনা, বাবা কোথায় বাচ্চাকে দেখবে, কোলে নিবে, মানে এগুলো না হয়ে সে ঢুকেই বলতেছে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, মাকে জিজ্ঞাসা করতেছে, মা বলতেছে মাথা নিচু করে মেয়ে হয়েছে। বাবা আমার বোনটাকে কোলে নেয়নি। ওনার আগের ঘরে কি কয়জন ছেলে মেয়ে? তার মেবি 2 ছেলে 1 মেয়ে। তারপরই অবস্থা। হ্যাঁ, ওনার যদি এমন হতো যে না একটা ছেলে নাই, প্রথমত এই আচরণটা ছেলে মেয়ের ক্ষেত্রে করাই উচিত না। দ্বিতীয়ত হচ্ছে যে ওনার তো ছেলে আছে, 2টো ছেলে আছে, তারপর এটা যাই হোক আপনি মেয়ে হিসেবে বলছেন, এটা খুব দুঃখজনক, আসলে আর কিছু বলার নেই। তো আমার তারপর বোনকে তো এরকম দেখছি। বড় সমস্যা হলো যে আমি ছোট থেকে একাকিত্ব, মানে নিজেকে সবসময় একা করে রাখতাম। এটা আমার একটা, আমি মনে করি যে আমার একটা সবচেয়ে বড় ভুল। ইভেন আমি যখন স্কুলে পড়ি আমি কারোর সাথে মিশতাম না, আর আমার কাছে কেন যেন মনে হতো যে আমার আব্বু আম্মু তো এরকম, কারোর সাথে ফ্রেন্ডশিপ করলে অবশ্যই বাবা আমার একটা টপিকস প্রথমেই আসবে যে বাবা কি করে, মা কি করে। এগুলো শুনলে মানুষ আসলে কোন নজরে আমাকে দেখবে যে ওর বাবা মা কথা বলতে পারে না। আমাদের বর্তমান সমাজের মানুষ যেটাকে বলে বোবা, আর এই জিনিসটা আমার শুনতে খুব খুব খারাপ লাগে, যার জন্য আমি কখনো কারোর সাথে মানে ওইভাবে যদি পরিচয় হয়েও যায়, বাবা মার টপিকস আসলে আমি তার সাথে কথা বলা ক্লোজ করে দিই। তারপর মানে সবার সাথে কথা বলতাম না, একা একা থাকতাম। তো সবাই মনে করতো আমি অনেকটা হিংসুটে বা আমি একটু অন্যরকম, সবার সাথে মিশতে পারি না, আমার ভিতরে জেলাসি কাজ করে। তো আমি আসলে কারো কে আমাকে নিয়ে কি ভাবলো এগুলো আমি কানে দিতাম না। আমার ছোটবেলা থেকেই নামাজের প্রতি একটা আকর্ষণ ছিল, আল্লাহ তাআলার সমস্ত আদেশ নিষেধ এগুলো মেনে চলি ছোট থেকেই। আর আমার ছোটবেলা থেকে কেন জানি ওই যে অ্যারাবিক কালচার যেটা আমার কাছে খুব ভালো লাগে। তো কলেজে উঠলাম, এসএসসির পর যে 3 মাস বন্ধ থাকে, 3 মাসের ভিতরে অনেক ঘোরাঘুরি হয়েছিল, অনেক জায়গায় মানে ঘুরছি। তো হঠাৎ করে একটা বিয়ের প্রপোজাল আসে আমার জন্য। তো ছেলেটা মেবি রাজনীতিতে জড়িত ছিল। তো যখন শুনলাম যে রাজনীতি করে, ঠিক আছে রাজনীতি করে ভালো, বিয়ের পর হয়তো বউকে ভালোভাবে রাখবে, প্রত্যেকটা ফ্যামিলি চায় তার মেয়ে একটা ভালো ভালো ছেলের কাছে বিয়ে হোক। কি করে যেন বাবা খোঁজ নিয়ে দেখে যে ছেলের আসলে মানে ব্যাকগ্রাউন্ড ভালো না, নেশা টেশা করে, তো এজন্য ওটা রিজেক্ট হয়ে যায়। তারপর ওই ছেলেটা করে কি, মানে রিজেক্ট তো আমার বাবা মানে বললো, বাবার দ্বিমত ছিল। তো ওই ছেলেটা আসলে মানে পরে একটা আমার এলাকাতে ওর পরিচিত কোনো লোক টোক দিয়ে পরে বলে যে আমার নাকি মানে বিয়ের মানে সাংসারিক জীবনে যাওয়ার মতো আমার ভিতরে মানে কি বলে এটাকে সক্ষমতা বা এরকম কিছু নাই। কে বলে এটা? মানে ওই লোকটা বলে, আচ্ছা, যার সঙ্গে বিয়ে হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ। তারপর আমার শুনতে মানে যখন শোনার পর আমি আর বাড়িতে কিছু বলিনি, বললাম যে এই লোকের সাথে তো আর আমার বিয়ের সম্বন্ধটা আগায় নেই বা ওইরকম কোনো কথা হয়নি, জাস্ট দেখা সাক্ষাৎ হয়েছে, বাসায় আসছে দেখার জন্য, ওই পর্যন্ত। তাহলে এই বিষয় নিয়ে আর আগায় দরকার কি? ওই বিয়ের প্রস্তাবটা ওটা সব কিছু আমরা ভুলে গেলাম। তারপর আমি ভাবলাম যে সামনে কলেজে ভর্তি হতে হবে, কলেজে যাব, আর নতুন কলেজ, নতুন এরিয়া। যেদিন ফার্স্ট ডে কলেজে গেলাম, খুব মানে প্রথম দিনই খুব মানে ক্লাসের মানে 42 জন স্টুডেন্টের মধ্যে যেন টিচারদের চোখের মনি হয়ে গেলাম। কলেজে স্টার্ট হওয়ার 2.5 থেকে 3 মাসের ভিতরে আমার ফোনের ভিতরে একটা ফোনের মেসেঞ্জারের ভিতরে একটা নক আসে, রিকোয়েস্ট আসে যে ওই কাউকে মানে অ্যাট ফার্স্ট আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় নেই, কিন্তু মেসেঞ্জারে যে রিকোয়েস্টটা করে, মেসেজের রিকোয়েস্ট সেটা করে। তো আমি আসলে দেখতে পাই মানে আমার একটা রাজনৈতিক যে প্রেক্ষাপটটা, আমার ছোটবেলা থেকে কেন যেন মনে হতো যে আমি বড় হয়ে লেখাপড়া করে ইচ্ছা ছিল যে আমি এগুলো করব। তখন ওই টাইমটাতেই ওই লোকটা আমার প্রোফাইল পিকচারে ছিল, ওই যে পিকচারটা ছিল, সেই পিকচারটা দেখে উনি আমাকে নক দেওয়ার পর সে আমাকে ডিরেক্টলি অ্যাট ফার্স্ট নক দিয়ে আমার নাম্বার চায়। ইভেন সে লিখে যে আপনি যদি আমার দলের ভিতরে আসেন তাহলে আপনাকে দেখে অনেক লোক উপলব্ধ হয়ে, আপনাকে দেখে অনেক লোক, আপনার আশেপাশের অনেক লোক আমার এখানে আসবে। আপনার প্রোফাইল পিকচারের মধ্যে দলীয় কোনো ব্যাপার স্যাপার ছিল? হ্যাঁ হ্যাঁ। ওকে। আর আমি জানতাম না যে প্রোফাইল পিকচার আমার সাথে যিনি ছিল ওনার সাথে আবার ওনার আগে থেকেই পরিচয় আছে। ওটা উনি দেওয়ার পর আপনার প্রোফাইল পিকচারের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যার সঙ্গে যিনি আপনাকে নক দিয়েছেন তার পরিচয় ছিল? হ্যাঁ। ওকে। মানে ওনার ওখানে উনি কাজ করতো, যিনি আমাকে নক দিয়েছে।
তো উনি আমাকে যখন এই মেসেজ দেয় তখন আমি ভাবলাম যে উনি আমাকে মেসেজ দিয়েছে, আমি ওনাকে চিনি না, উনিও আমাকে চিনে না। এই প্রথম যেহেতু মেসেজ দিয়েছে, মেসেজ দিয়ে আবার নাম্বার চাচ্ছে প্রথমেই নাম্বার চাচ্ছে, প্লাস বলছে যে আমার দলে আসলে আপনার লাইফটা অনেক ভালো হবে, লাইফটা অনেক ভালোভাবে লিড করতে পারবেন, অনেক বড় পোস্ট পাবেন, দেশে বিদেশে ভ্রমণ করতে পারবেন, আরও অনেক কথা। তো আমি আসলে এই কথা শুনে আমার কাছে মনে অনেকটা মানে টাউট টাইপের মনে হয় যে লোক বাট পারে, মানে আমি তো এখনো পূর্ণ এজে পৌঁছায় নেই, তো আমি কিভাবে রাজনীতি করব? আর আমাকে সে পোস্ট দিবে, আমি পোস্ট মানে আমার একটা সিগনেচারে মানুষ এই দেশ থেকে ওই দেশে চলে যাবে, এটা আবার এমন কোন ক্ষমতা? দুনিয়াতে তো অনেক রাজনীতিবিদ আছে যাদের বয়স অনেক বেশি, একটা নির্দিষ্ট টাইম থাকে না। তো আমিও ওইটা মিন করে মানে তার সাথে আর কথা বলিনি, সে আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে, তার সাথে কোনো কথা না বলে আমি সাথে সাথে রিকোয়েস্টটা রিমুভ করে দিই। অনেক দিন যায়, সে আবার অন্য একটা আইডি থেকে রিকোয়েস্ট মানে ওইভাবে রিকোয়েস্ট করে সেম কথা বলে, তখন আমি বুঝতে পারি যে অন্য আইডি হলে কি হবে, লেখা তো সেম, নাম্বারটাও সেম, আমি ওটা রিমুভ করে দিই। তারপর সে আমাকে সে একটা কাজ করেছিল যে আমার ফেসবুকের ভিতরে যে পিকচারগুলো আমি আপলোড দিতাম সেগুলো সবকিছু পাবলিক ছিল, পাবলিক থাকলে মেবি লাইক টেক বেশি আসে এরকম কিছু। আমি আসলে বুঝতাম না যে পাবলিক থাকলে পাবলিক অনলি মি থাকলে পিকচার মেবি দেখতে পারবে না, অনলি মি থাকলে শুধু আপনি দেখতে পারবেন, ফ্রেন্ডস থাকলে আপনার লিস্টে যারা আছে তারা দেখতে পারবে, ফ্রেন্ডস অফ ফ্রেন্ড থাকলে তাদের ফ্রেন্ডরা দেখতে পারবে। প্রোফাইল গার্ডের যে সিস্টেমটা এটা তো মেবি ইনস্ট্যান্ট হয়েছে। তো তখন প্রোফাইল পিকচারে ওইরকম লকটক সিস্টেম ছিল না, পিকচারটা সে ডাউনলোড করে রেখেছে, ডাউনলোড করে মেবি ওই যে প্রিন্ট আকারে বের করেছে। তারপর আমার ওখানে ইউনিফর্ম পরা কিছু ছবি ছিল, ইউনিফর্মের সাথে আপনার যে আইডি কার্ডের যে লেসটা হয়, লেসের ভিতরে কলেজের নাম ছিল, সে সমস্ত কিছু ডাউনলোড করে মানে টোটালি অ্যাডভান্স ছিল, কোন পিকচারে মানে কোন ডেটে কোন পিকচার ছেড়েছি, আজকে একটা পিকচার ছেড়েছি, যে কমেন্ট করেছে সে কালকের পিকচারও করেছে, হ্যাঁ সমস্ত কিছু সে নোট করেছে, প্লাস স্ক্রিনশট রেখেছে কারা কারা মানে রেগুলার কমেন্ট করে, লাইক করে, প্লাস ওইখানে আপনার লাইক কমেন্ট অ্যান্ড স্মাইলি দেওয়ার সিস্টেম আছে, লাভ চিহ্নর মেবি একটা রিঅ্যাকশন আছে, ওইরকম কারা কারা দেয়, হ্যাঁ সমস্ত কিছু। সে একটা মানে তার একটা স্বভাব ছিল কি সবকিছু লিখে, মানে কাগজ কলম তার কাছে মানে সবকিছু লেখার ভিতরে সে এক্সপার্ট ছিল। তো এরকম নোট করে রাখে, ছবি টবি প্রিন্ট করে রাখে, যা যা ছবি ছিল সমস্ত ছবি সে ডাউনলোড করে। তারপর যে কলেজের ছবিটা ছিল সেই ছবিটা নিয়ে আমার কলেজে যায়, কলেজে যাওয়ার পর এটা খুঁজে, কলেজের ওইখানে আমাদের সিস্টেম ছিল যে বাহিরের কেউ আসতে পারবে না, প্লাস কোনো গার্ডিয়ান ভিতরে আসতে পারবে না, গার্ডিয়ান যদি আসে তাহলে গেটের বাইরে থাকতে হবে, টাইম হয়ে যাবে ছুটির তখন নিয়ে যাবে। তো সে করতো কি যে কলেজ গেটের এখানে যারা পাহারাদার থাকতো, আনসার টাইপের কিছু লোক ছিল, তো এদেরকে পিকচার দেখাতো। এখন স্টুডেন্ট অনেক, কয়জন রে ওই দারোয়ানরা মনে রাখবে, তো এটা আসলে পসিবল হয় না। সে করতো কি রোডের ওই পার অপোজিটে ছিল আপনার ছোট একটা ক্যাফে শপ, সেখানে মানে আমি কখন আসলে যেতাম না, তো ওইখানে এসে মানে ভিতরে গ্লাস সিস্টেম ছিল, ভিতরে বসে বাইরে দেখা যাবে কিন্তু বাইরে থেকে কেউ বুঝতে পারবে না যে ভিতরে কেউ আছে কিনা, এমন সিস্টেম ছিল। তো সে ভিতর থেকে আমাকে ফলো করতো, ইভেন সে দারোয়ানকে আর ওই ক্যাফের ওই যারা সার্ভিস করে, সার্ভ টার্ভ করে, ওয়েটার, এদেরকে মানে টাকা দিয়ে রেখেছিল। যে এটা তো আপনি একদম পরে গিয়ে জেনেছেন, ইনিশিয়ালি তো আপনি এগুলো জানতে পারেননি, যখন তার সঙ্গে আপনার পরিচয় হয়েছে বা সামথিং, আমি গেস করছি যে কিছু একটা হয়েছে, ইনিশিয়ালি আপনাকে নক করলো কিভাবে সেদিকে একটু জান প্লিজ। হ্যাঁ, তো মানে তার সাথে আমার কিভাবে পরিচয় হয় এটা সেই জায়গাটাই জান। আচ্ছা, তারপরে কি তো আপনি জানতে পেরেছেন এগুলো আমি ফলো করি, মানে সে যে দোকানে বসে থাকতো তখন আমি এটা ফলো করছি বেশ কয়েকদিন, কারণ যে তার প্রথম আইডি থেকে যখন আমাকে নক করে সেখানে পিকচার ছিল পাসপোর্ট সাইজ, মানে সে আরো মেবি আরো 10 বছর আগে পিকচার তুলেছিল সেই পাসপোর্ট সাইজের ছবি, কিন্তু সে বর্তমানে যেরকম দেখতে এমন কোনো পিকচার ছিল না। আর তার প্রোফাইলে যেহেতু তার সাথে আমার ফেসবুক ফ্রেন্ডশিপ ছিল না, তো তার ওইখানে ঢুকে জাস্ট তার অতীতের যে কিছু কিছু পোস্ট সেটা দেখতে পাচ্ছিলাম, রিসেন্টলি যে পোস্টগুলো আপলোড করেছে এগুলো দেখার কোনো সুযোগ ছিল না আমার জন্য। পিকচারে যেটা দেখেছিলাম প্রোফাইল পিকচারে কিছু কিছু আইডিয়া ছিল, যদি আমি তার ওই ড্রেস আপ বাদ দিয়ে শুধু ফেসটার দিকে ফোকাস করি, গুগলস বাদ দিয়ে যদি ফেসটাকে দেখি তো কিছুটা মিল পাচ্ছিলাম। এই লোক আমাকে নক করেছিল, আর এই লোকটাই প্রতিদিন এভাবে এই জায়গায় দাঁড়িয়ে থাকে, এভাবে আমার দিকে তাকিয়ে থাকে, অনেক মেয়েই তো আছে, সে আমাকে দেখে দেখে মুস্কি হাসির মানে কি, তাই না? এটা কিছু কিছু তো বুঝতে পারি। তাকে ওটা দেখলাম, অনেকদিন লক্ষ্য করলাম, হঠাৎ একদিন সে আমাকে ডাকে, আমাকে আমার নাম ধরেই ডাকে,
প্রোফাইলে যে নাম ছিল সে নাম ধরে ডাকে, তখন আমি মানে একদম শিওর যে এই লোককে তো এতদিন আমি সন্দেহ করছিলাম, আসলে সে আমার জন্য এখানে আসছে, এটা তখন বুঝতে পারলাম। তারপর ওই দিন আর তাকে রেসপন্স দেইনি। কিন্তু ইন দ্য মিন টাইম নিশ্চয়ই আপনার ওই লোকটার সঙ্গে কোনো কথোপকথন হয়েছে না, যে কারণে সেখানে আসছে, নাকি শুধুমাত্র হাই হ্যালো? সে ওই ছবি দেখে হাই হ্যালো ছবি দেখি সে আপনাকে ফলো করছে? মানে সে তো আমাকে নক করেছে ফেসবুকে অনেকবার, কিন্তু আমি তাকে রেসপন্স দেইনি। আচ্ছা, সে ওই পিকচার দেখেই মানে কনফার্ম হওয়ার জন্য এখানে আসছে। ওকে। প্লাস সে করেছে কি, যে কয়দিন আমার সাথে মানে প্রথম দিকে আমার সাথে যখন কথা বলার চান্সটা হয়নি, সে করেছে কি আমার সাথে যাদের পিকচার ছিল আপলোড করেছিলাম, যারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ছিল, এদের সাথে একটা ভালো কম্বিনেশন করে ফেলেছে। কিভাবে কম্বিনেশন করেছে, সে পরিচয় দিয়েছে সে আমার দাদু, আপন দাদু। আমার বাবা মা দেশের বাহিরে থাকে। আর আমি যেটা করেছিলাম, আপনাকে প্রথমে বলেছিলাম যে আমার অ্যারাবিক কালচারের প্রতি একটা মানে কি বলে এটা, ঝোঁক ছিল, ভালোবাসা ছিল। হ্যাঁ, মানে ওটা আমি মেনটেন করতাম আর কি। তো আমি করেছিলাম যে যারা, তখন আমি আসলে বুঝতাম না, আইডিটা যেহেতু আমার ক্লাস 8 থেকে শুরু, তো আমি আসলে বুঝতাম না। আমি অনেকেরই দেখেছি যে ফেক আইডি তৈরি করে, তখন বুঝতাম না ফেক আইডি কি। অনেকে অনেক রকম ডিটেলস দেয় যে আমি থাকি এখানে কিন্তু অ্যাড্রেস দেয় অন্য জায়গার। তো আমি যেহেতু অ্যারাবিক কান্ট্রি লাইক করতাম, তো আমি করেছিলাম কি যে ইউনাইটেড মানে আপনার দুবাইয়ের একটা অ্যাড্রেস দিয়েছিলাম, স্কুলও ওইখানকার দিয়েছিলাম। তো আমি মানে আরবিতেও ভালো, ইংরেজিতে মোটামুটি ভালো, বাংলায়ও ভালো। তো আমার মানে এটা দিলে কে এটা দেখতে আসবে, আমার ধারণা ছিল এরকম। আর আইডিটাও খুলে দিয়েছিল আমার এক ভাগিনা। তো আসলে পাসওয়ার্ড টাসওয়ার্ড সবও জানতো, এগুলোর প্রতি এটা যে আসলে ইম্পর্টেন্ট এটা আর আমার মাথায় ছিল না। সে ওই জিনিসটা আসলে নোটিস করেছে যে আমি দুবাইয়ের নাগরিক, আমার বাবা মা ওখানে থাকে, সেও এটা পরিচয়। ঠিক আছে, আমার বাবা মা দুবাইতে থাকে, আমি ওইখানে স্কুলে লেখাপড়া করেছি, বাংলাদেশে আসছি বড় হয়ে, এখন এখানে কলেজে পড়তেছি। সে জানে না যে আমি বাংলাদেশি হাই স্কুল আর প্রাইমারি লেভেল পার করেছি। সে মনে করছে আমি দুবাইতে লেখাপড়া করেছি, দুবাইয়ের নাগরিক, সিটিজেনশিপ আছে, তার ফিলিংস ছিল এরকমটা। তো সে করে কি, সেকেন্ড ইয়ারের যে মেয়েরা ছিল তাদের সবার কাছ থেকেই মানে সে ডিটেলস নেয় যে আমি আসলে কোন টাইমে কলেজে আসি, আমার সাথে আসলে কারো অ্যাফেয়ার আছে কিনা, আমি যখন কলেজে আসি কোনো ছেলে টেলে আমাকে আগায় দিতে আসে কিনা, এভরিথিং ডিটেল সে নেয়। প্লাস আমার কোনো গার্ডিয়ান কোনোদিন কলেজে এসেছে কিনা। তখন 2-1 মেয়ে বলে যে হ্যাঁ ওর সাথে তো একজন মহিলা এসেছিল, দ্যাট মিন আমার মার কথা, একজন মহিলা এসেছিল, সাথে বেবি ছিল। তো ওই লোক বলছে যে ওর মানে কোন মহিলা এসেছিল আইডিয়া আছে কিনা। তো আপনার সঙ্গে এগুলো আপনি জেনেছেন কিভাবে? মানে ওই মেয়েদের কাছ থেকে। আচ্ছা, ওই মেয়েরা এসে আপনাকে নক করেছে? মানে ওরা মেয়েদের সাথে, আমার সাথে তো তার কথা হচ্ছে না, কিন্তু ওই মেয়েদের সাথে সে ভালো একটা কন্ট্রিবিউশন করে ফেলছে। সো পরবর্তীতে মেয়েরা এসে আপনাকে এটা বলেছে? আমাকে বলেছে, মানে যেমন গতকালকে ঘটনা ঘটেছে, আজকে এসে বলছে যে এরকম একজন তোমাকে খোঁজ করছিল। ওকে, আমাকে বলছে, পরে আমি জানতে পারলাম। তো ওরা বলছে যে ওর মা, তো উনি বলছে যে ওর মা কিভাবে হবে, ওর মা বাবা তো দুজনেই দুবাইতে থাকে, আমি ওর দাদু, আপন দাদু, আমি শুধু বাংলাদেশে। ওর সমস্ত দেখাশোনা সমস্ত কিছু আমি করি, ওর লেখাপড়ার খরচ বাবদ সবকিছু আমি বহন করি, বাবা মা বাহিরে থাকে। তখন আমাকে বললো যে তুমি ওই দিন যে মহিলা আসছে, তো আসলেই কি উনি তোমার আম্মু? তো আমি বললাম হ্যাঁ, এতে সন্দেহ আছে নাকি। পরের দিন আমি আমার মাকে বোনকে, নানুকে বললাম যে তোমরা একটু কলেজে আইসো, আমার টিফিন পিরিয়ডের পরে কলেজে এসো। তারা গিয়েছে, তখন আমি সবাইকে দেখালাম যে এই যে আমার আম্মু, এটা হলো আমার নানু। তো সবাই বলতেছে তুমি এত স্মার্টলি চলাফেরা করো, তোমার নানু এরকম কেন? এখন কাউকে আর বুঝাইতে পারি না যে আমার নানু তো হলো গ্রামের মহিলা, কারণ সে যেভাবে চলা পছন্দ করে সে ওভাবেই চলবে। তো সবার ভিতরে একটা ডাউট ছিল যে আমি হয়তো মানে একদম লোয়ার ক্লাস, মিডল ক্লাস যেমনটা থাকে, মিডল তো একটু উচ্চবিত্ত, মেবি মধ্যবিত্ত, লোয়ার ক্লাসে যেমন থাকে, যে ওইখান থেকে উঠে এসে হয়তো একটু পাট নিচ্ছি, এমন একটা ধারণা ছিল। কারণ ওই যে আমার দাদু সেজেছে, সে অনেক কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং তাদের ভিতরে তৈরি করে দিচ্ছে। এখন সবাই আমাকে একটু অন্য নজরে দেখছিল যে আমি আসলে মিথ্যা বলছি, এটা সেটা। সবাই একে অপরের সাথে মানে একটু উকি ঝুঁকি করে কথা বলছিল। আমাকে যখনই কেউ দেখে তখনই আমার সামনে একজন আরেকজনের কানে কানে কথা বলে, তখন আমার কাছে একটু সন্দেহ হলো। এই গতকালকে ওই লোকের কথা শুনলাম, ওই লোককে সন্দেহ করতেছিলাম, সন্দেহটা বাস্তবায়ন হলো। আবার এখন এরা আমাকে, এতদিন এরা আমার সাথে কথা বলার জন্য সামনে আসতো, গায়ে পড়ে কথা বলবে, আমি কথা বলতাম না। এখন মানে এরাই আমাকে দেখে মানে একজন আরেকজনের কানে কানে কথা বলছে, নিশ্চয়ই মেবি বাজে কিছু। তখন জানতে পারলাম, জিজ্ঞাসা করলাম সেকেন্ড ইয়ারের একজনকে, যা জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে, তোমরা তো আমার মানে তোমরা পারো না আমাকে তোমাদের ক্লাসে টাইনা নিয়ে যায় মানে একসাথে বসায় রাখ, তো তোমরা এখন আমার কাছ থেকে দূরে দূরে সরছো, আমার সাথে কথা বলছো না, কারণ কি? তখন আমাকে তাদের ফোন বের করে দেখালো, এই যে দেখো। দেখে আসলে খুব রাগ হয়েছিল, দেখলাম যে একটা ফেক আইডি তৈরি হয়েছে খুব রিসেন্টলি, মানে এক মাস এরকম হবে। সেখানে লেখা তার নাম অর্ধেক, আমার নাম অর্ধেক। প্রথমে তার নামের অর্ধেকটুকু
পরে আমার নামের অর্ধেকটুকু মিলিয়ে একটা আইডি তৈরি করেছে। এখন একটা পিকচার যে কিছু কিছু সহজ যেগুলো বোঝার উপায়, যে আপনার সফটওয়্যার আছে যে কলেজ মেকার বলে, যাই হোক, ওই পিকচার মানে এই পাশে একটা ছবি বসানো, এই পাশে একটা ছবি দেখাই যাচ্ছে, বুঝতেই পারতেছি যে এখানে একটা বসেছে, এই জায়গায় একটা এডিট করা হয়েছে। তো আসলে এটা ওরা সেকেন্ডারি স্টুডেন্ট, ওদের মাথায় কেন ঢোকে নেই আমি জানি না। তখন আমি বললাম এটা তো তোমরা নিজেরাই দেখছো যে পিকচারটা এরকম করে বসানো হয়েছে, তো এটা আসলে যেভাবে বলছো এরকম তো ঠিক না। আর তোমরাই বলতেছো ওই লোক তোমাদের কাছে পরিচয় দিচ্ছে আমার দাদু, তারপর এইখানে লেখা যে হাজব্যান্ড ওয়াইফ, তাহলে তোমরা এটা কিভাবে মানছো? ওইখানে লেখা ছিল হাজব্যান্ড ওয়াইফ। হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফ, তার সাথে আমার অনেক আগের থেকে রিলেশন, সে আমাকে বিয়ে করবে, বিয়ে করে নাই, বিয়ে করবে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফ। ওই যে এঙ্গেজ করলে মানুষ বলে না যে অলরেডি বিয়ে হয়ে গেছে, এরকম টাইপের, যে কাবিন টাবিন করে যখন আংটি পরালে মেবি এরকম কিছু একটা ইন রিলেশনশিপ রেখা ছিল এরকম। তো আইডিটার ভিতর বেশি কয়েকটা ছবি ছিল না, তবে আমার প্রোফাইলে যে কিছু ছবি ছেড়েছিলাম এখান থেকে কিছুটা ওইখানে দেখেছি। তখন পর্যন্ত লোকটার সঙ্গে আপনার কোনো কথা হয়নি। তারপরে যে আমি তার সাথে মানে একটা আগ্রহ জাগলো, তার সাথে এবার কথা বলবো আমি। এতদিন সে আমাকে ফলো করছিল, এবার আমি তার সাথে মানে সামনাসামনি কথা বলবো। তখন আমি তার আইডিতে নক দেই। আইডিতে নক দেওয়ার ফলে সে আমাকে ডিরেক্টলি বলে যে আমি আইডিতে মেসেঞ্জারে কথা বলবো না, নাম্বার দেন, নাম্বারে ফোনে কথা বলবো। আমি বললাম এখন তো আমার মানে জানতে হবে সে যে এই কাজটা করলো, এত বড় একটা সমস্যা তৈরি করলো আমার জন্য, এটা মাত্র আমার কলেজের স্টুডেন্ট মানে ক্লাসমেট বা সিনিয়র স্টুডেন্টও দেখেছে। এটা যখন আমার বাড়ি পর্যন্ত যাবে, আল্লাহ না করুক যদি এটা জেনে যায়, তখন আমার কি হবে? কলেজ তো এখানে শেষ, আমার বাবা মার এই অবস্থা। তখন আমি তার সাথে মানে যোগাযোগ করার চেষ্টা করি নিজ থেকে। তখন তাকে নাম্বার দিই, নাম্বার দেওয়ার পর সে কথা বলে। সে আমাকে বললো যে আমি আপনার সাথে দেখা করব। তাই আমি বললাম দেখা তো আমিও আপনার সাথে করব, আমার মানে আপনি আমার দাদু হন এটা আমি জানতে পারলাম। বলতেছে কার কাছ থেকে জানলেন? তো আমি বললাম এত কিছু আপনার জানার দরকার নেই, আপনি আমার দাদু হন আমি জেনেছি, কেমন দাদু হন আমি দেখব। আর আপনি বলেছেন যে আপনি আমার দাদু হন, আবার আপনি আমার হাজবেন্ড হন, কোন দিক থেকে আপনার সাথে আমার সম্পর্ক হয়েছে? আমি এটা একটু কথা বলবো আপনার সাথে, যদি পারেন তাহলে আসবেন। অন্যান্য দিন দেখেছি কলেজের বাইরে ওয়েট করেন, যেখানে ওয়েট করেন ঠিক সেখানেই থাকবেন, আমি আপনার সাথে মিট করব। সে আসে, সে ভিতর আপনার যে ছোট ছোট রেস্টুরেন্ট টাইপের কিছু একটা আছে, ওখানে বসে মানে ফোনের উপর একদম খুব বেশি বেশি ফাপড় মারছিল ফোন করে, এই এত লক্ষ টাকার ফার্নিচার সেট করো, ওটা করো, এটা করো, গাড়ি পাঠায় দাও, এটা সেটা। শেষমেশ অনেকক্ষণ ফোনে কথা বলার পরে দেখলাম যে হঠাৎ একটা কল আসলো। তখন বুঝলাম যে তখন সে শুধুই মানে ফাপড় মারতেছিল, কাউকে কল টল কিছুই দেয় নাই, কানে ফোন নিয়ে শুধু বলতেছিল। হঠাৎ একটা কল আসছে, তখন কল রিসিভ করে কথা বললো। আমার খুব হাসি পাচ্ছিল তখন। তো আমি আর তখন কিছু বলিনি তাকে ডিরেক্টলি জিজ্ঞাসা করলাম। তার কথা বলা শেষ হলো, তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি ফেসবুক ইউজ করেন আদৌ? বলতেছে হ্যাঁ, করবো না কেন, আমার আইডি এই যে এটা। তো আমি বললাম আপনি কি সাথে মানে যেটা দিয়ে ফেসবুক ইউজ করেন সেই ডিভাইসটা কি নিয়ে এসেছেন? তো এত বড় একটা ট্যাব বের করছে। তা আমি বললাম যে ট্যাব কেন? ট্যাব তো বাচ্চারা ইউজ করে, ট্যাব আপনি ইউজ করেন কেন? কি আমি চোখে সমস্যা, চোখে দেখি না, বুঝি না, ট্যাব মানে ইউজ করি আমি, ফোন বুঝি না। আমি বললাম ভালো। বলতেছে যে আমার বাসায় আইফোন, আইপ্যাড পড়ে আছে, ম্যাকবুক পড়ে আছে, আমি ওগুলো বুঝি না, কিন্তু এই ট্যাব বুঝি। আমি বললাম ভালো, একটু বের করেন আপনার প্রোফাইলটা আমি দেখবো। তার কাছ থেকে ফোন নিয়ে সে মনে করছে আমি শুধু তারটা চেক করবো, তার মানে যে মিছিল টিসিল করছে এগুলোর ছবি টবি দিয়ে ভরা, সে ভাবছে যে আমি ওগুলো দেখবো। দেখার পর দেখলাম বাপরে বাপ, সে তো আমার এই কাহিনী বাদ দেই, এর আগে অনেক মেয়ের ছবি টবি দিয়ে এগুলা করেছে। তাই আমি আর ওগুলো দেখিনি, জাস্ট আমার ছবি দিয়ে যেটা করেছে সে ওটার ভিতরে ঢুকার পর ওটা দেখলাম। দেখার পর সাথে সাথে আমি ওইটার ভিতরে আপনার লগ আউটে ঢুকে, ওখানে লগ আউট করার আগে করেছি যে আইডি ডিঅ্যাক্টিভ করে দেয় না, সে তো বুঝবে না, কারণ সে বোঝে কিনা সেটার আমি জানতাম না যে আদৌ সেইগুলো এই সম্বন্ধে আইডিয়া আছে কিনা। লগ আউট করার আগে ডিঅ্যাক্টিভ করেছিলাম মেবি, তারপর আমি ওইটা এখান থেকে কেটে দিই। এখানে একটু বলে রাখি, ডিঅ্যাক্টিভ করলেও এটা কাজ, আপনি যখন পরবর্তীতে আবার ঢুকবে তখন ওটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। আইডি ডিঅ্যাক্টিভ হলে যে সেটা পার্মানেন্টলি ডিলিট হয় বিষয়টা এরকম না, পার্মানেন্টলি ডিলিটের আলাদা একটা অপশন আছে। হ্যাঁ, সো আইডি ডিঅ্যাক্টিভ করা মানে হচ্ছে আইডিটাই অ্যাক্টিভ না। ওই দিন যে করে দিয়েছে তারপর আর ওই আইডি সে চালায় নাই। আচ্ছা ফাইন, ইটস ভেরি ইন্টারেস্টিং। বাট আইডি ডিঅ্যাক্টিভ করলে আইডিটা ডিঅ্যাক্টিভ হয় না, ওইটা আলটিমেটলি একটা রিজিউম হয়ে থাকে। আপনি যখনই আবার আইডিতে ঢুকবেন সঙ্গে সঙ্গে ওটা অ্যাক্টিভ হয়ে যায়। হ্যাঁ বলেন। তো আমি ওটা করে দিলাম। দেওয়ার পর মানে তখন একটু চিন্তা করলাম যে এই লোকের সাথে মানে কোনো মতো কথা বলে আমার যা কাজ করার ছিল করছি। আর ওখানে দেখলাম যে মেসেঞ্জারে ঢুকে দেখলাম ওই আইডিটাতে যে আমার আইডিতে যারা রেগুলার লাইক কমেন্টস দিত
এদের প্রোফাইলে ঢুকে এদের মেসেঞ্জারে মানে কারোর সাথে ফ্রেন্ডশিপ করেনি, বাট মেসেঞ্জারে ঢুকে ঢুকে খুব বাজে বাজে কথা বলছিল, তুই করে অনেক বাজে বাজে কথা বলছিল যে আমার ওয়াইফ, ও আমার হাজব্যান্ড, তুই আমার সাথে ওই আমার আইডিতে কেন এইগুলা করিস, ওটা মানে খুব বাজে বাজে লেখা ছিল। তার ওখান থেকে বের হওয়াটাই আমার জন্য ইম্পর্টেন্ট ছিল, তো আমি তার সাথে ওটা তো করে দিছি, কাজ শেষ, তার ট্যাব তার হাতে দিয়ে দিলাম। তারপর সে আমাকে বলতেছে যে আপনার বাবা মা কেমন আছে, আপনার বোন দেখলাম খুব সুন্দর, তারপর বললো যে বিয়ে শাদীর মানে কাউকে পছন্দ করেন কিনা এটা সেটা। তো আমি বললাম আপনি আমার কলেজের যা পরিচয় দিয়েছেন আপনি আমার দাদু, তো আমাকে এখানে আপনি বলার দরকার নেই, তো তুমি করে বলেন, দাদু তো আপনি আমাকে নাতনি বলে ডাকেন, আমি আপনাকে দাদু বলে ডাকবো। তো ওইখান থেকে সে খুব মানে বিষয়টাকে খুব ফানি নিয়েছিল, কিন্তু আমার ভিতর তো খুব রাগ হচ্ছে। সে খুব হাসতেছে মানে জোরে জোরে। সে কফি অর্ডার করলো, কফি অর্ডার করার পর সে কফির বিল আসছে 100 টাকা, সে 100 টাকা দিতে পারে না, 20 টাকার জন্য মানে ঝগড়া লেগে গেছে কফি শপের লোকদের সাথে। সে ওখান থেকে মানে আমার ওখান থেকে আমি টাকা দিয়ে দিলাম, চলে আসলাম তাকে নিয়ে। তারপর আমি বাসায় আসবো, রিক্সা নিব, তখন আমাকে মানে সে 100 টাকা হাতে ধরায় দিবে যে এটা আপনি নিয়ে যান হাত খরচ। তাই আমি বললাম যে আপনি 20 টাকা ওখানে দিতে পারলেন না, আপনি আমাকে 100 টাকা দিচ্ছেন হাত খরচ। তো বলতেছে না এটা কফির দাম আর কয় টাকা। কাজ ছিল যেটা আসলে সে কাজটা যে করেছে তার এখান থেকে করেছে কিনা আমার এটা দেখার প্রয়োজন ছিল। প্লাস যদি আমার মাথায় টেন্ডেন্সি ছিল যদি এটা সে তার ডিভাইস থেকে করে থাকে, সেই ডিভাইস যদি তার সাথে থাকে আমি সেটা ওখান থেকে ডিলিট করে দিব, গেল এই প্রবলেম। সে যদি মানে নেটওয়ার্কিং সাইটে যদি ভালো জ্ঞাত থাকে তাহলে ভালো, আর যদি জ্ঞাত না থাকে তাহলে এটা আমার জন্য প্লাস পয়েন্ট। ওইখান থেকে যদি আমি ডিলিট করে দিই তাহলে সেটা আর সে করতে পারবে না। রাইট, আমরা এখানে দুটো জিনিস যুক্ত করতে চাই গল্পটার শক্ত অবস্থান করার জন্য, কারণ ইতিমধ্যে অনেকের মনেই অনেক ধরনের প্রশ্ন চলে এসছে। এই লোকটার সঙ্গে এই যিনি আজকে আমাদের এখানে আছেন গেস্ট, জান্নাতের মূল যে জায়গাটা থেকে সম্পর্ক, ঠিক সম্পর্ক না মানে এই ধরনের যে আদান প্রদান হচ্ছে বা এক ধরনের যোগাযোগ তৈরি হয়েছে, সেটার মূল কারণটা হচ্ছে জান্নাতের একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে যেটা আমরা এখানে রিভিল করিনি, এবং সে চাইতো পলিটিক্স করতে, যে কারণে তার প্রোফাইল পিকচারে সে যাদের সাথে মুভ করেছে সেই সব মানুষদের ছবি ছিল, এবং যেই ভদ্রলোকটি তাকে নক দিয়েছে তিনিও পলিটিক্সের সঙ্গে জড়িত ছিলেন, এবং তিনি ওই তার এরিনার হওয়ার কারণে ওর প্রোফাইলে নক দিয়েছে। নক দেওয়ার পরে ওদের মধ্যে কোনো এক রকমের কথোপকথন হয়েছে। সামহাও ওই পিপলটা মানে যে ভদ্রলোককে আমরা এখানে কথা বলছি তিনি জান্নাতকে ট্র্যাক করা শুরু করেছেন, এবং ট্র্যাক করে যখন কনভিন্স করতে পারছে না তখন তার নামে উল্টাপাল্টা ছড়াচ্ছে অ্যাকর্ডিং টু জান্নাত, এবং জান্নাত এইটাকে মিটিগেট করার জন্য, এটাকে সলভ করবার জন্য এই লোকটার সঙ্গে দেখা করেছে। ওকে, আমি সবসময় বলি যে স্টোরি লাইনটা হচ্ছে এটা, বিলিভ করা না বিলিভ করা এটা আপনার ব্যাপার, কিন্তু যেই জায়গাটা নিয়ে বিতর্ক থাকবে না পুরো গল্পটা বলার পরে, সেই জায়গাটা কি সেটা আমি স্টোরি বলার পরে আপনাদেরকে ক্লিয়ার করব। জি, ওইখান থেকে আমি বাসায় চলে আসি, তার টাকাটা তাকে ফিরিয়ে দিয়ে বাসায় চলে আসি। তারপরের দিন সে আবারও সেম টাইমে, আমার যে ছুটির টাইমটা ছিল, ছুটির টাইমে সে কলেজের ওখানে আসে। তারপর তাকে আমি আসলে বললাম যে আসলে আপনি দাদুর পরিচয় দিয়েছেন, এটা আসলে খারাপ কিছু না। দাদু সেকেন্ডে তো আপনি মিট করেছেন তার সঙ্গে, মানে সে কলেজের ওখানে আসছে পরের দিন, তারপর আপনি দেখা করেছেন পরের দিন আসছে। আমি কলেজ থেকে যখন বের হই আমার সামনাসামনি হয়েছে। আমার বাসে উঠলাম, বাস ছিল, বাসে উঠলাম, ওঠার পর সে আমাকে ডাক দিয়েছে। প্রথমে আমি আসলে এটা যেহেতু আমার কাজ যতটুকু ছিল আগের দিন তো আমি করেই দিছি, তারপর তার সাথে কিসের কথা বলা। তো আমি বাসে উঠে গেছি, সেও পিছন পরের বাসে উঠছে, ওই বাসে আর জায়গা ছিল না, পরের বাসে উঠছে। কিন্তু আপনার যে সে এত বড় একটা ক্ষতি করলো বা এরকম একটা কাজ করলো, আপনি তাকে কিছুই বললেন না? না, আমার আসলে আমার থটটা ছিল যে আমি বাড়িতে কোনোভাবে না জানুক, কারণ বাড়িতে যদি একবার জানাজানি হয়, প্রিন্সিপাল আমার কলেজের টিচারের মাধ্যমে আমার ফ্যামিলির লোক জানবে, যে আমাকে ভর্তি করতে সহায়তা করছে তার কানে যদি বিষয়টা চলে যায় তাহলে আমার লেখাপড়া ওখানেই বন্ধ হয়ে যাবে। তো আপনি তাকে এটা বললেন না যে আপনি নেক্সট টাইম এই কাজটা করবেন না বা এরকম? বিষয়টা যদি আমার বাড়িতে জানে তাহলে তার আমার কলেজেই বন্ধ না। কিন্তু যেই লোকটা আপনার এই কাজটা করলো তাকে কি কিছু বলেছিলেন যে আপনি এই কাজটা কেন? তাকে যে এখন বলবো। আচ্ছা, ওকে। তারপর আমি বাসে উঠলাম, সে ওই বাসে জায়গা পায়নি, পরের বাসে উঠেছে। তো এখানে নামলাম, সেও মানে একদম তাড়াহুড়া করে নেমে আমার মানে সামনে আসছে, বলতেছে যে একটু কথা বলে যান। আমি বললাম দেখেন আপনি আমার দাদু হিসেবে পরিচয় দিয়েছেন, ভালো কথা, আপনি যে কাজটা করেছেন, মানে সে মনে করছে আমি বিষয়টা আসলে এখনো জানি না, সে যে কাজটা করেছে আমি বিষয়টা জানিই না এটা ভেবেছে। তো আমি তাকে বললাম যে কাজটা করেছেন, কাজটা করা ঠিক হয়নি। যদি আপনার সন্তানের জায়গায় আমি নিজেকে রেখে বলি তাহলে আপনি নিজের সন্তানের মতো কারোর সাথে এরকম কিছু করতে পারতেন, বা আপনার সন্তানের সাথে যদি এরকম কেউ করতো আপনি কোন দৃষ্টিতে দেখতেন, আপনি কি করতেন? আপনি যখন এই কাজটা করেছেন আপনার মাথার ভিতরে কি বিবেকের লোপ পেয়েছিল? সে বলতেছে আমি এমন কি কাজ করেছি, আমি তেমন কিছু করিনি। তখন আমি আমার ফোন থেকে ওই আইডিটা বের করে তাকে দিলাম, এটা কি করেছেন,
সে বলতেছে আমি করিনি। তখন তো আইডি ডিঅ্যাক্টিভ, আপনি কিভাবে বের করলেন? না তার আইডির যে স্ক্রিনশট, ও আচ্ছা, স্ক্রিনশটটা দেখালেন। স্ক্রিনশট ছিল সেটা আমি দিলাম, কারণ আমার ওইখানে তো আমারটার সাথে আমি তো আর এই বিষয়ে আগে জানতাম না, এটা তো আমি জেনেছি আমার ওই যে সেকেন্ড ইয়ার স্টুডেন্টের কাছ থেকে। তো আমি এটা দেখালাম, দেখানোর পর বলতেছে না আমি এটা করিনি, এটা হয়তো অন্য কেউ করছে। তো আমি বললাম আপনার আর আমার সম্পর্ক কি, এটা আমি নিজেই জানি না। আপনার আর আমার এমন কোন রিলেশনশিপ বা আপনার সাথে আমার কবে পরিচয় হয়েছে? ফাইন, এখন আমি পরিষ্কার হচ্ছি। মানে আলটিমেটলি আপনি যে ওনার কাছ থেকে আপনার এই ফলস আইডিটা ডিলিট করবেন এটা উনি জানতো না আগে থেকে, আপনিও জানাতে চাননি, কারণ আপনি টেকনিক্যালি হয়তো ভাবছে যে আমি এই সম্পর্কে জানিই না। রাইট, সো আপনি খুব টেকনিক্যালি জিনিসটা ডিলিট করে দিতে চেয়েছেন। ওকে ফাইন। আমি তাকে যখন দেখাই স্ক্রিনশটটা, সে বলতেছে যে না আমি এটা করিনি। তো আমি বললাম যে দেখেন, মানুষ মানেই মরণশীল, মরতে হবে। আর আপনি যেভাবে মানে ডায়লগ মারেন এগুলো আসলে আমার সামনে, আমি আসলে যেটা বললাম যে আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বললি, এতে যদি কারো খারাপ লাগে আমার কিচ্ছু যায় আসে না, খারাপকে আমি খারাপ বলবো। আমি তাকে মুখের উপরে বলছি যে এইসব ভণ্ডামি ছেড়ে ভালো হন, রাজনীতি করেন বলে যে আপনার প্রভাব আমাকে খাটাবেন বা আপনি আমাকে উমুকের ভয় দেখাবেন, আমি কিন্তু এতে ভয় পাবো না, আর এইসব কথা আমাকে বললেন না। আর যে কাজটা করেছেন কাজটা মোটেও ঠিক হয়নি, আপনাকে আমি সাবধান করব কিভাবে সেটা জানি না, তবে আমি আপনাকে অ্যালার্ট করবো যে আপনি এই কাজটা কখনো করেন না। আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমার কলেজের এখানে সেইভাবে মানে মানুষের সামনে নাম ধরে ডাকা, এই জিনিসটা আমার নিজের কাছেও খারাপ লাগে, আর অন্য 10 জন দেখলে সে তো ভালো কিছু ভাববে না খারাপ ছাড়া। যেহেতু আমি মেয়ে, ছেলে হলে এক কথা। বয়সে উনি কি দাদুর মতোই ছিল? 65। ও ওকে, উনি 65, আপনি 16 তখন, রাইট। কিন্তু সে নিজেকে মানে সে আমার সাথে যখন মিট হয় তখন নিজেকে মানে একদম ওই যে টিনেজারদের মতো, মানে কেউ ড্রেস আপ চেঞ্জ করলে তো আর সে টিনেজার হবে না। ওকে, বোঝা যায় আর কি জিনিসটা। হ্যাঁ, ড্রেস আপ হ্যাঁ ওইরকম ড্রেস আপ করে আসতো। এগুলো তাকে বললাম, বলার পর সে আসলে হেসে উড়াইয়া দিল। মানে সে বলতেছে যে ঠিক আছে, তাহলে যেহেতু তুমি সবকিছু জানতে পেরেছো আর আমি একটা ভুল করেছি, তাহলে এটা কিভাবে মাফ চাইবো সবার সামনে? এই মানে এই মুহূর্তে রাস্তায় সবার সামনে কি পা ধরে মাফ চাবো? আমি বললাম যে এটা আপনি মূর্খর মতো কথা বলেন কেন? এমন একটা কাজ করেছেন, আপনার তো মানে লজ্জিত হওয়া উচিত, লজ্জা পাওয়া উচিত। আপনি আমাকে ভালোভাবেই বলতে পারেন যে আমার ভুল হয়েছে, আমি জিনিসটা ভুল করে ফেলছি। আর আপনি যেভাবে বলছেন এটা তো আসলে মানে ভালো মানুষের মতো কথা হচ্ছে না। তাকে বলার পর তারপরও তার কোনো মানে ফিলিংস ছিল না যে আমি একটা অন্যায় করেছি এটা। তাকে আমি ওইখান থেকে আমি চলে আসি, তার সাথে আর কথা বলিনি। পিছন থেকে অনেক ডাক ছিল, আমি আর তার কথা সাড়া দিইনি, রিক্সায় করে চলে আসি। তার পরের দিন সে আসেনি। ওই দিন আমার কিছু মানে ক্লাসমেট ওরা আবার ওই যে আসার সময় আপনার ওইখানে স্ট্রিট হকাররা বসতো, আবার স্ট্রিট ফুড টুটও ভালো ছিল। তো ওরা করতো কি ওইখানে একটা ঢালে এসে খাবার খেত, আইসক্রিম টেসক্রিম এগুলো সবাই আড্ডা দিত। তো আমাকে বলতেছে যে ঠিক আছে চলো, আজকে তোমার সাথে তো আমাদের ওইভাবে পরিচয় হয়নি বা ওইভাবে কথাটা হয়নি কখনো, আমাদের সাথে চলো একটু, আধা ঘন্টা লেট হলে কিছু হবে না। তো আমার বাড়ি থেকে একটা ছিল, যখন কলেজ ছুটি হয়ে যাবে তার আধা ঘন্টার ভিতরে বাড়িতে থাকতে হবে। এখন সবসময় তার এটা পসিবল হয় না, কারণ রাস্তা যদি জ্যাম থাকে আধা ঘন্টা একটু ওভারও হইতে পারে। একটু ওভার হইলে আমার বাসা থেকে আবার একটু রাগারাগি করতো, অন্য কিছু ভাবতো। তো আসলে পরে আমি ওই দিন একটু দেরি হয়ে গেছিল, ওই দিন 2টার মতো বেজে যায়। তারপর আমি বাসা থেকে ওইখান থেকে রিক্সা নিয়ে চলে আসি, বাসা থেকে জিজ্ঞাসা করলো, পরে বললাম এই কাহিনী। তখনও অবধি শুধু যেহেতু আমি ছোটবেলা থেকে সবকিছু আম্মুর সাথে মানে যে সাইন ল্যাঙ্গুয়েজে আমার কোনো কিছু যেটা করতে যাব বা কোনো কিছু করার একটা স্টেপ নিয়েছি আম্মুর সাথে শেয়ার করতাম, কারণ আমি জানি যে আমার আম্মু আমি যা বলবো সেটা শুধু ভালো হলে আমাকে একটা ভালো সাজেশন দিবে, খারাপ হলেও বুঝাবে, কিন্তু কারোর সাথে এটা লিক করবে না। ওকে। তো বাবার সাথে আমার সম্পর্ক ভালো, কিন্তু বাবার সাথে শেয়ার করার সাহস ছিল না, মার সাথেই করতাম। তো মাকে আমি অলরেডি বলে দিচ্ছি বিষয়টা, ছবি টবিও দেখালাম যে মা এই লোকে এই ঘটনাগুলো করছে। তো মা আমাকে বললো যে তুমি কলেজে যাবা, ড্রেস আপ, যেহেতু ওইখানে আবার বোরকার এলাও ছিল না, কলেজ ড্রেসের কালারের বোরকা এলাও না, ড্রেস আপ পরে যেতে হবে, কলেজ ড্রেস পরে যেতে হবে। তো বাসায় আম্মু আমাকে বললো কি যে তুমি ওই ব্যাগে করে যে নেকআপ বলে, নেকআপ ব্যাগে করে নিয়ে যাবা, রাস্তা পর্যন্ত যাবা, কলেজের গেটে ঢুকে নেকআপ খুলে ফেলবা, আবার কলেজ থেকে বের হয়ে নেকআপ পরে চলে আসবা।
যাতে কেউ ফেস না দেখে। তো ওটা করলাম। এখন মানুষ, আমার মাথায় এটা ছিল না যে মানুষের চোখ দেখলেও মানুষকে চেনা যায়, যে আসলে চোখ দেখলেও বোঝা যায় যে আমি ওই মানুষটাই এটা। তো সে কিভাবে আমার মানে ফলো করে ফেলছে ওই অবস্থাতেই। আমার নেকআপ টেকআপ বাঁধা ছিল, বাসে উঠছি, বাসে উঠে সনি হলের ওখানে নেমেছি, রিক্সায় দিয়ে 1 নম্বরে মাজার রোডের ঢালে চলে আসছি। সে দৌড়াইতে আসছে পিছন থেকে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন প্রিয় শ্রোতা, ওনার না আছে কোনো আপন বড় ভাই, না আছে বাবার দিক থেকে কোনো হেল্প, মা আছেন তিনি আসলে বাক প্রতিবন্ধী, নানা এবং নানু বয়স হয়ে গেছে তাদের। সুতরাং এরকম একটা মেয়ে এরকম একটা বখাটে লোকের দ্বারা প্রতিনিয়ত হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। অ্যাকর্ডিং টু হার ওয়ার্ডস যদি আমরা তাকে বিলিভ করি, তাকে তো একটা শেল্টার দিতে হবে, তাকে তো একটা সাপোর্ট দিতে হবে। অন্যান্য ভাই বোনদের ক্ষেত্রে হলে হয়তো এরকম হতো যে ভাইটা সাথে যাচ্ছে বা মাটা সাথে যাচ্ছে, তাকে গার্ড দিয়ে নিয়ে আসছে। ওর ক্ষেত্রে সেটা সম্ভব ছিল না। সো এগুলো একটু খেয়াল রাখবেন। জি বলেন। তারপর তো ওখান থেকে মানে চলে আসছি, সে পিছন থেকে দৌড়ায় আসছে। দৌড়ায় এসে মানে যে রিক্সার যে হুড যেটাকে বলে, এটা পিছন থেকে এরকম টান দিয়ে ধরছে। তো রিক্সাওয়ালা পিছনে যখন তাকাইছে, ওই লোক হঠাৎ করে সামনে এসে বলতেছে যে তোমার সাথে আমার কিছু কথা ছিল। তাই আমি বললাম, এটা কোন ধরনের সভ্যতা? আপনি মাঝ রাস্তার ভিতরে এরকম করে আসছেন, আর একটু পরে একটু আগায় গেলে আমার নদী পার হতে হবে। তো ওখানে আমার মানে দেখা গেছে আমাদের ওই পার থেকে অনেক লোক আসা যাওয়া করে। কোনো একটা লোক যদি মানে দুর্ভাগ্যবশত দেখে ফেলে এরকম, আপনাকে আমি চিনি না, আপনি আমাকে ওইভাবে চিনেন না, এটা কিন্তু অন্য কেউ বুঝবে না, নিশ্চয়ই খারাপ একটা ধারণা করবে। আপনি এই কাজটা করছেন, এটা আসলে ভালো না। তাকে বুঝালাম। তো বলতেছে যে তুমি যদি এখন এখানে কথা না বলো তাহলে আমি কোনো কিছু একটা করে ফেলবো। তা আমি বললাম, আপনি কি করবেন না করবেন এটা আপনার বিষয়, এটা আমার কাছে তো বলে লাভ নেই। তো বলতেছে না, আমি কোনো কিছু একটা করে ফেলবো। তো আমি আসলে তার কথা মানে সে আমার এজে বড়, যদিও বড় ছিল, আমি তার আসলে এই জায়গায় মানে এরকম ধাক্কা দিই। আমি রিক্সাওয়ালাকে বলি যে তুমি যত তাড়াতাড়ি পারো যে টেনে চলে যাও, এই জায়গাটা তুমি পার করো যত তাড়াতাড়ি। তো ওইখান থেকে ওই দিন সে আমাকে পিছন থেকে আর কি বলছিল, খুব চিৎকার করে বলতেছিল যে তোকে আমি দেখে নিব, তোর এই কিসের এত তোর গৌরব, কিসের এত বাহাদুরি, এগুলো আমি দেখে নিব। প্রিয় শ্রোতা, এখানে একটা বিষয় আপনাদেরকে পরিষ্কার করতে চাই, বা জান্নাতের আজকের এই জীবনের জন্য জান্নাতের ভাষ্য অনুযায়ী যে ব্যক্তিটি দায়ী, আমরা তার নাম পরিচয় এখানে উপস্থাপন করছি না, যেহেতু এটা ইনভেস্টিগেটেড শো না। কিন্তু অনুষ্ঠানের শেষে গিয়ে তাকে ফোনে কানেক্ট করব, তার নাম পরিচয় গোপন রেখেই আমরা তাকে ফোনে কানেক্ট করব এবং তার বক্তব্যও আমরা আজকে আপনাদেরকে শোনাবো। জান্নাতের জীবনের জন্য এই জায়গাটায় দায়ী, তার সঙ্গে আমরা কথা বলবো একেবারে অনুষ্ঠানের শেষে। সুতরাং সঙ্গেই থাকবেন আশা করছি। সে আসলে কি করবে এমন, আর সে যদি ওই রকম রাজনৈতিক নেতাই হয়, বড় কোনো রাজনৈতিক নেতা হয়, তো প্রত্যেকটা বড় রাজনীতিবিদ মনে করে যে আমি একটা কিছু করতে যাব, এটা যাতে পাবলিশ না হয়। তার রাজনৈতিক ক্যারিয়ার আছে। তো এই লোক যদি অত বড় নেতাই হয়, তাহলে সেই রাস্তার ভিতরে এগুলো করবে কেন? দ্য পয়েন্ট ইজ দ্যাট আপনারও তো রাজনীতির ব্যাকগ্রাউন্ড ছিল, এবং আপনার সম্পর্কে আমি যতটুকু জানি তাতে আপনার যে আত্মীয় স্বজন তারাও মোটামুটি হাই অফিসিয়ালস। তো আপনি কেন তখন একটা স্টেপ নিচ্ছিলেন না? যেহেতু আপনি যে রাজনীতি করতে চান, যে দলের রাজনীতি করতে চান, সেই দলেরই রাজনৈতিক পরিচয় উনি দিচ্ছে। তো আপনি তখন কেন একটা স্টেপ নিচ্ছিলেন না? কারণ এটা তো এক্সিট লেভেলে চলে যাচ্ছে। জিনিসটা আসলে হাইড করে রাখতে চাচ্ছিলাম। সামহাউ এটা হলে আপনার লেখাপড়া বন্ধ হয়ে যাবে। কারণ আমার 2 মাস পর পরীক্ষা, ফার্স্ট সেমিস্টার। রাইট। আমি আসলে কোনো মতো মানে ওনার কাছ থেকে পিছু ছাড়াতে চাচ্ছিলাম। ততদিনে এই ভদ্রলোকটা কি আপনার উইকনেস গুলো বুঝে গেছে যে ও আপনি এটা হাইড করতে? আগে থেকেই নোট করেছে। ইভেন আমি ওই দিন যেটা জানতে পারলাম, আমি যখন তার এখানে ধাক্কা দেই, তার শোল্ডারে যখন ধাক্কা দেই, সে আমাকে যে পিছন থেকে যে বলেছিলাম, তো এই জিনিসটা ইগনোর করেছি। কিন্তু সেই দিন বিকেল বেলা সে করেছিল কি, আমাদের যে নদীর ঘাট যেটা, ওইখানে মানে নৌকাওয়ালাগুলা হলো একদম পার্মানেন্ট নৌকাওয়ালা, এরা চেঞ্জ হবে না, সবসময় এরাই ওখানে নৌকার পারাপার করে। তো ওই পর্যন্ত গিয়ে প্রত্যেকটা নৌকাওয়ালার কাছ থেকে মানে জিজ্ঞাসা করেছে। তো ওদের কাছ থেকে আমার ইনফরমেশন নেয়, আমার বাড়ি কোথায়, আমার বাড়িতে কে কে আছে, আমার বাবার বাড়ি কোথায়, মার বাড়ি কোথায়, হাবিজাবি সমস্ত কথা সে কালেক্ট করে। প্লাস আমার ছোটবেলা থেকে মানে আমি ছোটবেলায় কি করতাম না করতাম সমস্ত কথা সে এগুলা কালেক্ট করে। অনেকদিন মানে প্রায় 1 মাসের মতো আর তার মানে ওইখানে আমি কি বলো এটাকে, মানে সে আর ওইখানে আসেনি। তার মানে আমার কাছে খুব ভালোই মনে হচ্ছিল যে মানে এতদিন পর আমি একটা খুব মানে এখন ভালোভাবে যাতায়াত করতে পারবো, কোনো প্রবলেম নেই। তখন আমি মেকআপটা ইউজ করা বাদ দিয়ে দিলাম, যেহেতু আসছে না, হয়তো সে আসবেই না, ওইরকম একটা ধারণা ছিল। তো আমি খুব তখন থেকে আসলে যে 2-1টা মেয়ের সাথে আর কি মিশতে শুরু করলাম, ক্লাসমেট। আমি মানে তাদের সাথেই মিশতাম যারা দেখতাম যে একটু মানে ফ্যামিলি দিক থেকে একটু মানে একটু লো টাইপের, বা আমাকে নিয়ে কেউ তুচ্ছ তাচ্ছিল না। হ্যাঁ, মানে আমাকে যে বুঝবে আর কি। আমি তার সাথে 2টা কথা বললে সে ওটা লিক করবে না, সে মানে আমাকে 2টা সাজেশন দিবে বা আমার সাথে একটু ভালোভাবে ব্যবহার করবে। হঠাৎ করে জানতে পারি যে আমার সাথে যারা কথা বলে
এই তাদের সাথে মানে মানে কি বলো ওটাকে, মানে ওদেরকে ওই লোক শিখায় দেয় যে এই প্রশ্ন করবা ওকে, আর ওরা এসে আমাকে সেই প্রশ্নগুলো করে, আমার কাছ থেকে যে উত্তরগুলা ওরা জানতে পারে সেই উত্তরটা আবার ওই লোকের কাছে লিক করে দেয়। আসলে এটা আমার জন্য ব্যাড লাগছিল কিনা জানি না, ভালোভাবে পরীক্ষা কেটে গেল। তো আমার মানে সবচেয়ে খারাপ লেগেছিল যে পরীক্ষার রেজাল্টগুলো খুব খারাপ হয়েছিল। মানে পাস মার্ক যতটা ছিল পাস মার্ক উঠেছে, বাট নাম্বারটা ওইরকম মানে মন মতো হয়নি। তো তখন আসলে বাড়ির মা খুব বলল যে কেন এরকম হয়েছে। আমার নানা নানু তো এরকম শিক্ষিত না, তবে মানে তারা ওই মানে পাশ করেছে, ভালো নাম্বারে পাশ করেছে এটা শুনলেই মানে এনাফ। কত নাম্বারে পাশ করেছে এটা তাদের দেখার বিষয় না। তো জিজ্ঞাসা করলো যে রেজাল্ট কি, তাই আমি বললাম যে পাশ তো করেছি। তারপর আর কিছু জিজ্ঞেস করে না। তো মা আমাকে বললো, বাবা বললো যে নাম্বার এত কম কেন। এখন পুরোপুরি বলতে পারছি না যে এই ঘটনার ভিতরে আমার মনটা ওইভাবে যায়নি। তখন করতাম কি, আমি প্রতিনিয়ত নেটওয়ার্কিং সাইটটাতে আমার সাথে যারা অ্যাড ছিল কলেজে যেসব মেয়েরা অ্যাড ছিল তাদের ওইখানে মানে রেগুলার চেক করতাম যে আদৌ আবার নতুন করে কোনো আইডি তৈরি হয়েছে কিনা, আবার এরকম কোনো অপপ্রচার হচ্ছে কিনা, এই বিষয়টাতে খেয়াল করতাম। তখন দেখলাম যে না, এরকম হচ্ছে না। তখন আস্তে আস্তে পড়ালেখার ভিতর একটু মন দিচ্ছি। পরীক্ষার রেজাল্ট হলো তার 2 মাস পর হঠাৎ আমার বাস স্টপে ওই কলেজ টাইমে যে টাইমটাতে আমি সেই টাইমটাতে সে ওখানে আসে। আসার পর আমাকে মানে ডিরেক্টলি অফার করে যে আমি আসলে তোমাকে বলতে পারিনি, এতদিন তোমার সামনে আসেনি ঠিক, কিন্তু দূর থেকে তোমাকে দেখেছি। হঠাৎ আমাকে বলে ফেললো তোমার বাড়ি অমুক জায়গায়, তুমি এভাবে এভাবে বাড়িতে যাও, ওই নদী ক্রস করতে হয়, নৌকা পারাপার করতে হয়, অমুক বাড়ির পরে তোমার বাড়ি। টোটাল একটা কাগজের ভিতরে মানে যে জায়গা জমি নিয়ে যারাই করে তারা যে ম্যাপ আঁকায় না, রাস্তার ম্যাপ তৈরি করে, এরকম সে আমাকে একদম কলম দিয়ে রাস্তা আঁকায় এটাকে একদম দেখায় দিচ্ছে যে এই নদী পার হওয়ার পর অমুক রাস্তা থেকে এই রাস্তা থেকে সেই রাস্তা, মানে দুনিয়ার যত খোঁজ নেওয়া দরকার ছিল সব নিয়ে ফেলেছে। একটা পেজের ভিতর সে আমাকে লিখে দিল। আমি দেখে আসলে অবাক হয়ে গেলাম। বলতেছে যে এনি টাইম আমি তোমার বাসায় যেয়ে মানে প্রপোজাল দিব। আমাকে এইভাবে বলতেছে 400-500 লোক নিয়ে যাব, এখন এদেরকে বসার মতো জায়গা তো দেওয়ার মতো আছে কিনা, বা এদের খাবার টাবার মানে দেওয়ার মতো অ্যাবিলিটি আছে কিনা, নাকি আমি নিয়ে যাব খাবার, এভাবে বলছে। আমি বললাম যে আপনি আসলে মানে ওই যে আমাদের ওখানে বলে যে যার বিয়ে তার খবর নাই পাড়াপড়শি ঘুম নাই, এই কথাটা তাকে আমি বললাম। তো আমি বললাম যে আপনার কাছে সবকিছু কি মজা মনে হয় নাকি, বাস্তবতা বলতে কি কিছুই নেই? তো এই কথাগুলো বলার প্রেক্ষিতে সে আসলে আমাকে জাস্ট বললো যে তোমাকে বলেছিলাম না যে তোমার এত কিসের গৌরব বা তুমি এত কিসের অহংকার করো, কিসের পাওয়ারে আমাকে অ্যাভয়েড করতেছো, এটা আমি দেখায় দিব। আর আমি কি, তুমি যে আমাকে বললা যে আমি ভণ্ডামি করছি, এটাও আমি দেখায় দিব। তো সে আসলে ওইখানে হঠাৎ একদিন মানে এই পাঞ্জাবি পরে কোটি টুটি পরে আমার বাড়িতে হাজির, দুপুর আনুমানিক 3টা বিকেলই বলা চলে, আপনার বাসাতে, হ্যাঁ 3টার দিকে। শুধু বাড়িতে যখন ঢুকবে, আমার যেহেতু রাস্তার পাশে ঘর, চিকন রাস্তা ছিল, রাস্তার পাশে ঘর, বাহির থেকে বলছে যে আমি আসছি, এভাবে বলতেছে যে আমি আসছি। এখন আমার নানা তাকে জিজ্ঞাসা করতেছে ভাই আপনি কে, আপনি মানে কোথা থেকে আসলেন, আপনি কার ঘরে ঢুকবেন বা কাকে চাচ্ছেন, এরকম কিছু একটা। যেমন নানা একটু সোজা টাইপের মানুষ, সে জিজ্ঞাসা করতেছে কার ঘরে যাবেন, কাকে চাচ্ছেন, খুঁজতেছেন কাকে। সে আমার ছবি আমার নানাকে দেখাইছে। দ্য পয়েন্ট ইজ দ্যাট যে এতদিন ধরে আপনি গোপন করলেন যাতে করে ফ্যামিলিতে এই লোকটা না আসে, আপনার লেখাপড়া যাতে বন্ধ না হয়, যেমন ফ্যামিলিতে ঢুকবে, এবং শেষ পর্যন্ত কিন্তু সেটাই হচ্ছে। সো এগুলো একটু খেয়াল রাখবেন। আমি কেন বলছি যে জায়গাটিতে আমরা আসলে ফোকাস করতে চাই সেটা নিয়ে কোনো বিতর্ক থাকবে না। উনি যেগুলো বলছেন সেগুলো কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কজ দিস শো ইজ নট ইনভেস্টিগেটিভ শো। কিন্তু যেইটা পরিণতি সেটা নিয়ে তো কোনো বিতর্ক নাই। পরিণতিটা কেন হলো সেটাও বলবো আপনাদেরকে শেষের দিকে গিয়ে। যারা শুনছে তারা হয়তো বলবে যে এই ঘটনাটা মানে যেহেতু এখানে ওই দ্বিতীয় পক্ষ নেই, সো সেই হয়তো মানে নিজের ভালোটা বলতেছে, কিন্তু যে দ্বিতীয় পক্ষ তারও তো এখানে ভালো থাকতে পারে, নিজের মানে খারাপটা গোপন রাখতেছে। আসলে এরকম কিছুই না। যারা শুনতেছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আমি আসলে আমার লাইফে যেটা আমি ফেস করেছি এমনটা যাতে অন্য কারোর সাথে না ঘটে, এটা একটা মানে অ্যালার্ট করা হচ্ছে, সেটা তো আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য। এবং আমরা সবসময় যেটা বলি যে দুই পক্ষ থাকলে এখানে বিষয়টা অন্যরকম হতো, এবং যাকে নিয়ে বলা হচ্ছে তার পরিচয় আমরা এখানে রিভিল করিনি, এটা আমাদের অনুষ্ঠানের জায়গা থেকে করিনি। কিন্তু এটা উনি ব্যক্তিগতভাবে করবেন কি করবেন না বা অন্য কোথাও হয়েছে কিনা সেটা নিয়ে আমাদের কোনো দায় নেই। কিন্তু আমাদের উদ্দেশ্যটা আসলে ওনার জীবন কি হয়েছে, কেন হয়েছে, সেই প্রেক্ষাপটটাকে
আপনাদের সামনে তুলে ধরা, কাউকে হেয় করা, কাউকে নিয়ে আলোচনা সমালোচনা করা আমাদের উদ্দেশ্য না। এবং দিন শেষে আপনার জীবনটা যাতে এরকম না হয় সেজন্য আপনি কি স্টেপটা নেবেন সেই লার্নিংটা দেওয়া। ওকে, সো আমরা এইভাবে আগাতে চাই। জি, তারপর কি হলো? বাসায় আসলো। হ্যাঁ, সে বাসায় আসলো। তো বাসায় এসে ঢুকে মানে আমার মাকে মানে প্রথমেই আমার মার পায়ে ধরে মানে সালাম করে ফেলছে। আপনার মায়ের বয়স ওনার বয়সের চেয়ে কম হবে। আমার ওনার মেয়ের বয়সের মেবি আমার মা। তো যাই হোক, আমার মার পায়ে ধরে সালাম করে ফেলছে। তো আমার মা মানে এমনিতে একটু রাগী, কারণ পুরুষ মানুষের সামনে সে আসে না। তো আমার মা খুব রেগে গেছে, মানে যে আপনার আমাদের ওখানে বলে শলা, আসলে এটা বলা ঠিক হবে কিনা জানি না, তবু যেটা ঘটেছে আমি বলি। তো আমার মা আসলে শলা নিয়ে আসছে হাতে করে, মানে খুব রেগে গেছে যে আমার পায়ে টাচ করলো কেন এই লোক। তার মানে জানতো যেহেতু আগে থেকে, সুতরাং আপনার মা, না, আমার মাকে তো আমি ছবি আগেই দেখাইছি, আর সেই লোক চলে আসছে। আর আমি ততক্ষণ অবধি মানে নানার কাছ থেকে শুনছি অন্য ঘরে, মানে মাত্র গোসল করে এসে ঘরে ঢুকছে, আর ওই টাইমে বাইরে থেকে কিন্তু সাউন্ড পেয়েছে, সে বলতেছে আমি আসছি। এইটা শুনে মানে একটু মনের ভিতরে যেটা ধুক ধুক করতেছে আমার। আমি বলতেছি যে এই লোক যদি এখন বাড়িতে মানে আগে পরে সবকিছু বলে, আমি তো আসলে লেখাপড়াটা বুঝি আজকেই আমার শেষ, আর যাইতে পারবো না। আমার মাথা একদম বই টই সব একদম পুড়ে ফেলবে। তো আমি অন্য ঘরে বসে শুধু চুপচাপ মানে ভাবতেছি যে আসলে কি বলবো। বাড়ির লোকের কাছে যখন এই লোকটা তার মতো করে বলবে, বাড়ির লোক আমাকে যখন জিজ্ঞাসা করবে, আমি তখন কি করব। তখন ওই লোকের সামনে আমার মা শলা নিয়ে আসে, মানে তাকে দেখাইতেছে শলা দিয়ে বাড়ি মারবে, মানে ঝাঁটা। হ্যাঁ, ওই শলা দিয়ে বাড়ি মারবে। তো ওই লোক বলতেছে যে মানে সে তার ইশারা বোঝে না, ইশারার কথা তো আর বোঝে না ওই লোক। আপনার মা সম্পর্কে তো জানতো যে উনি? না, এগুলো জানতো। ও একেবারে জানতো না। আচ্ছা। তো ওই মানে সে তো ইশারা ভাষা বোঝে না, সে বলতেছে মানে হাত দিয়ে দেখাইতেছে যে আমি ওইরকম কেউ না, আমি আপনাদেরই পরিচিত, আপনাদেরই ওই কি বলে ওই আত্মীয় হব, এরকম কিছু একটা বলতেছে। তো আমার মা আসলে তো মানে মা তো রেগে আছে হাতে নিয়ে, মা বারবার বলতেছে তুই ঘর থেকে বেরো, এরকমটা বলছে। তো আমি ওই ঘর থেকে আসলাম, আসার পর তাকে ডিরেক্ট সবার সামনে জিজ্ঞাসা করলাম যে আপনি এখানে কি করে, মানে অ্যাড্রেস পেলেন কোথায়? বলতেছে যে বললাম না আমার কাছে কোনো কিছু অসম্ভব না, আমি তো সবকিছু জানি, তোমার সম্পর্কে সমস্ত কিছু জানি। মানে আমি আসলে খুব হতভম্ব। আমার নানা একবার আমার দিকে তাকায়, আমার নানু একবার আমার দিকে তাকায়, আমি একবার তাদের দিকে তাকাই, মানে তারা আমাকে গিলটি ভাবতেছে। আমি এখন মানে ভাবতেছি যে আসলে আমি যদি তাদের বাড়ির লোকেরা বলি, এরা কি আদৌ আমার কথা বিলিভ করবে? কোন দিক থেকে বিষয়টা নিয়েছে জানি না। তো নানা বাইরে এসে বলতেছে যে আমাদের বাড়িতে আজ পর্যন্ত যেই আসুক না কেন, সে যদি ফকিরও হয়, সে শুধু খালি হাতে মানে খালি মুখে যায়নি। এখন এই লোকটা যখন ভাতের কথা বলে ফেলছে, আর দুপুরের টাইম, আমরা এখন কেউ খাই নেই, তো ঘরে আমার মাকে জিজ্ঞেস করতেছে ভাত আছে কিনা। তো আমার মা আসলে বিষয়টা কি ভাবছে জানি না, ফ্রিজ থেকে পচা ভাত দিছে। আর তখন ফ্রিজ যে খুলছে, ফ্রিজের ভিতরে যে মাংস টাংস আছে, এটার সেন্ট আবার উনি পাইছে, যেহেতু খাটে বসা ছিল, উনি সেন্ট পাইছে যে ফ্রিজের ভিতরে মাংস আছে, কিন্তু অথচ আমাকে পচা ভাত দিছে। তখন উনি বলতেছে যে আমাকে ওই কাঁচামরিচ দেন অনেকগুলা, আর পেঁয়াজ দেন। তো আমার মা ওই পেঁয়াজ টেয়াজ ছুলে টলে নেই, ওইভাবে আইনা একদম তার খাটের ভিতরে ফেইকা মারছে। তো সে আসলে দেখলাম মানুষ নির্লজ্জ হলে কতটুকু নির্লজ্জ হতে পারে, মানে বলা নাই কওয়া নাই, সে হুট করে একজনের বাসায় আসলো, সে নিজে থেকে ভাত চাইলো, ভাত মানে তাকে যে মানুষ এতটা মানে তাকে দেখে এতটা খারাপ বিহেভ করতেছে, তারপর সে উঠে যাচ্ছে না, সে ওখানে বসে আছে, সে ওই ভাতগুলো খেয়েছে। খাওয়ার পর আমার নানাকে বলতেছে ভাই একটা কাগজ থাকলে কাগজ আমাকে দেন। তো পরে আমার নানা কাগজ এনে দিল, কাগজ এনে দেওয়ার পর সে লিখে দিল। আমার মাকে বলতেছে যে আপনার মেয়ে খুব ভালো, আপনার মেয়ে খুব মানে আপনার মেয়ের ভাগ্য খুব বড় হবে, আপনার মেয়ের ভবিষ্যৎটা খুব উজ্জ্বল হবে, আর যদি আপনাদের অনুমতি হয় তাহলে ও আমাদের দলে আসবে, দলে আসার পর দলের কাজ করবে, দলীয় কাজ করবে, তার ফলে আপনারা সবাই খুব ভালোভাবে থাকবেন, এরকম কিছু একটা বলতেছে। তো আমার মাকে যখন লিখে ওটা দিছে, আমার মা একদম কাগজ মানে যেটাকে কি বলে মানে হ্যাঁ ওর দুমড়ে মুছে ওর মুখের ভিতর মারছে। তারপর আমি ওনাকে মানে বাধ্য হই ওনার কলার ধরে বের করতে। তারপরও সে মানে তখন তার যে আমি একটা পুরুষ মানুষ, আসলে যে কোনো পুরুষ মানুষের কলার ধরলে সে রাখবে, রাইট? কিন্তু আসলে তার তখন মুখের ভিতর হাসি ছিল, রাগ ছিল না। আমি যে তার সাথে মানে এরকম খারাপ আচরণ করছি, যদি আপনাকে বিলিভ করি তাহলে এটা বলতে হবে যে সে তো জেনেই আসছে তার সঙ্গে এরকম ব্যবহার হবে, সো হি নোজ এভরিথিং। দাবার গুটির চালটা কি হয়? দাবার গুটিতে চালটা হচ্ছে যে আমি যে চালটা দিব, এই চালের পরে কি চাল দিতে পারে সে 8টা 10টা অল্টারনেটিভ যে ভাবতে পারে, সে সবচেয়ে ভালো খেলে,
মানে নিয়মটা হচ্ছে এটাই দাবা খেলার। প্রত্যেকটা মানুষের লাইফস্টাইলে কিন্তু এরকম, ও যে এখানে এসছে সম্ভাব্য আচরণ কি হতে পারে আপনার ফ্যামিলি থেকে, ও সব কিছু হিসাব করে এসছে এবং ও মেন্টালি সেট হয়ে এসছে, যদি আপনাকে বিশ্বাস করি, এবং ওর কমন পড়ে গেছে, তো কমন পড়ে গেছে তো রিয়াক্ট করবেন, এটা খুব স্বাভাবিক। তো ওইখান থেকে উনি যখন বের হয়ে চলে যায়, হঠাৎ করে মানে উনি যে বাসায় গিয়েছে বা অন্য কোথাও গিয়েছে, গিয়ে সারেনি, সে আমাকে হঠাৎ করে মেসেজ দিয়েছে আমার নাম্বারে। মেসেজে লিখেছে যে আমি আসলে জানতাম না তোমার বাবা মা এরকম, দেখে খুব কষ্ট হলো, আমি আসলে মানে খুব অনুতপ্ত তাদেরকে দেখে, তাদের এই বিষয় দেখে। বাবা তো নাই, বাবা তো তখন বাসায় নাই। না, বাবা মার সম্পর্কে তো সে তো আগে থেকেই জানে, কিন্তু আয়শা তো দেখছে আমার মাকে। আচ্ছা, বাবা কখন, তো বাবা তখন কোথায়? বাবা তখন বাসায় ছিল না। বাসায় মানে আপনাদের সঙ্গেই থাকতো বাবা? বাবা আমাদের সঙ্গে থাকতো। বাবার সঙ্গে থাকতো বাবা কিচ্ছু জানে না? বাবা সঙ্গে থাকতো বলতে আপনার সপ্তাহে 7 দিনের ভিতরে বাবা আমাদেরকে সময় দিত 3 দিন, আর 3 দিন সময় দিত ওখানে। আচ্ছা আচ্ছা, যাওয়া আসার মধ্যেই থাকতো। তো আপনি বাবার সঙ্গে এত ফ্রি ছিলেন, বাবাকে বিষয়টা জানতেন? বাবাকে এইসব বিষয় তো কখনো, বাবার সাথে আমার মানে বাবা আদর করতো, এটা ঠিক আছে, আমি তো প্রথমেই বলেছি যে আমার আম্মুর সাথে আমি ফ্রি ছিলাম, বাবার সাথে এইসব বিষয়ে কখনো না, কোনো বিষয়ে আলোচনা হতো না। ওকে, ঠিক আছে। তো আমি বললাম যে আপনি যেটা করেছেন আসলে কাজটা, আমার বাড়ির লোক এখনো অবধি আমাকে এই পর্যন্ত কিছু বলেনি, রাত হলে দেখা যাবে যে আসলে কি হয়। কারণ এই জিনিসটা যদি আমার মা এখনো অবধি আমার সাথে রেগে আছে, মা কথা বলতেছে না, আর মাও আমাকে ডাউট করতেছে। ডাউট করাটা স্বাভাবিক, কারণ একটা লোক এইভাবে কিভাবে আসবে? টু বি অনেস্ট, আমরা নিজেরাও করছি। তো আসলে এই লোকটা কিভাবে বাসায় আসবে? আমার যদি রেসপন্স না পাই কিভাবে বাসায় আসলো, এটা একটা প্রশ্ন থেকে যাবে। কিন্তু আসলে এটা ঘটেছে। তো আমি আসলে, যেহেতু আমি নিজে ওইখানে বাস্তববাদী হিসেবে দাঁড়িয়েছিলাম, তো আমি নিজে তো ঘটনাটা দেখেছি, আর এখন আমি জানি অনেকে এটা বিলিভ করবে না, এখন বিলিভ না করলে কিছু করার নেই। ফাইন, আপনি বলেন আপনার স্টোরি। হ্যাঁ, উনি আমাকে এই বিষয়গুলো বললো। হঠাৎ দেখি যে আসলে তারপর থেকে, ওই দিনের পর থেকে সে কলেজে আসে না, কিন্তু মেসেজ মানে 1 ঘন্টার ভিতরে কতগুলো মেসেজ দেওয়া যায়। 1 মিনিটের ভিতরে না হলেও 5-6টা করে মেসেজ আসতেছে, তাও বিরাট বড় বড় প্যারা, বড় বড় সামারি। আমার জন্য সে এই চিন্তা করছে সারা রাত ভরে, আমার জন্য এটা ভাবে, মানে আমার বাবা মা এরকম, আমার ভবিষ্যৎ কেমন হবে। এই লোকটা যে আপনাকে কন্টিনিউয়াসলি পোক করে যাচ্ছে, আপনি তো তার সাথে এক ধরনের সম্পর্ক আছেই আপনার, বলা চলে যে উনি আসছে, কথাবার্তা বলতে আপনি বাধ্য হচ্ছেন, ফ্যামিলি পর্যন্ত ঢুকে গেছে। আপনার কখনো মনে হয়নি লোকটা সম্পর্কে আপনার একটু খোঁজ নেওয়া উচিত তখন পর্যন্ত? আমি তার সম্বন্ধে আসলে মাথা ঘামাইতেই চাই না, তাকে যতটা মানে আর্লি পসিবল হয় যে তাকে আমার এই বিষয়গুলো থেকে দূরে রাখা। তো মানে আমি সবসময় যেটা ভেবেছিলাম যে বাড়ি পর্যন্ত যেহেতু এসে গেছে, তো এর আসলে যত তাড়াতাড়ি দূরে রাখা যায়। আর আমি ভাবছিলাম যে আসলে আমার এই প্রথম সেমিস্টার তো হয়ে গেছে, সামনে আরেকটা সেমিস্টার আসবে, 2nd সেমিস্টার যদি দিতে পারি, আল্লাহ করে আমার 1st ইয়ারটা যদি চলে যায়, আর এর ভিতরে যদি এই লোক ব্যাঘাত না ঘটায়, তাহলে আমার আসলে মানে 2nd ইয়ারটা আমি কোনো মতো এখান থেকে এখান থেকে শেষ করতে পারলাম, বাইরে শিফট হয়ে যাব, এরকম একটা প্ল্যান ছিল। আসলে আমি তো ওই লোকের কাছ থেকে নিজেকে ছুটাতেই পারতেছি। মানে বিষয়টা হচ্ছে এরকম যে যেভাবেই পারি না কেন, মানে শুধু লেখাপড়াটা কমপ্লিট করি, কারণ ওনাকে ঝামেলায় ফেললে আমি নিজেও ঝামেলায় পড়ে যাব। ওকে, এরকম করতে করতে সে আসলে ওই সামনে আসে না, কিন্তু এরকম মেসেজ দিতে থাকে যে আমার এই বাবা মার মানে এরকম হাবিজাবি নানান কিছু বুঝায়, যে তোমার লেখাপড়া আসলে বাবা মা এরকম, লেখাপড়া করো কিভাবে, কে গাইড করে, এরকম নানান কথা। এক পর্যায়ে দেখলাম যে সে এমন কিছু মেসেজ দিচ্ছিল যেটা আসলে মেসেজ দেখে মানে তাকে অবিশ্বাস করার কারণ নাই যে সে ভালো মানুষ। মানে কিরকম? মানে লেখাপড়ার মানে তোমার বাবা মা এরকম, তুমি যদি কিছু না মনে করো, আমি যেহেতু তোমাকে প্রথমে অন্য সবার কাছে পরিচয় দিয়েছি দাদু হিসেবে, তো আমি ওই দিক থেকে তোমাকে দেখবো, প্লাস তোমাকে গাইডটা করবো, কারণ আমি নিজেও মাস্টার্স কমপ্লিট করা লোক। তো আমি ভাবলাম মাস্টার্স কমপ্লিট করা লোক, তার মানে অনেক শিক্ষিত। তারপর সে আমাকে বারবার মানে মেসেজ করতো যে তুমি সামনে যেহেতু SSC এক্সামিনার, তো আমি তোমাকে কিছু বই, টেস্ট পেপার, মডেল কোশ্চেন ভালো যেখান থেকে মানে একদম কমন পড়ার চান্স আছে, এগুলা তুমি পড়লে একদম মানে 100 না পাইলেও 99 পাবা, এরকম একটা তার কথাবার্তা ছিল। তো আসলে সে আমাকে ওই বইটাই এনে দিছে বলতে মানে 3 থেকে 4টা বই এনে দিছিল। তো আসলে তখনই আমি বুঝতে পারলাম যে হয়তো লোকটা আসলে এতদিন যাই করছে, যেহেতু বইয়ের লেখাপড়ার বিষয়ে সে কথা বলতেছে, হয়তো ভালো মানুষ। তখন থেকে আসলে একটা বিলিফ তৈরি হয় তার প্রতি, আমার সফট কর্নার তৈরি হয় আপনার। হ্যাঁ, বলতে পারেন। এখানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে, প্রিয় শ্রোতা এবং দর্শক যারা দেখছেন, যে একটা মানুষকে আপনি যদি কন্টিনিউয়াসলি পোক করতে থাকেন, আপনার প্রতি একটা রিজেকশন থাকলেও মানে এটা কন্টিনিউয়াসলি যদি পোক করতেই থাকেন, লেগেই থাকেন, সামহাও কোনো একটা ভালো দিক যদি চলে আসে, ওই মানুষের প্রতি ফল ইন হওয়ার একটা সুযোগ থাকে, যেটা হয়তো আজকে যিনি গেস্ট এখানে আছেন তার হয়েছে।
জি। ওনার মানে ওই যে বইটই দেয়, আমি বইটই পড়ি। তারপর আবার দেখতাম যে উনি আমাকে বলতো যে আমি যদি কলেজে আসবো, তোমার কলেজের ওইখানে এসে তোমাকে ডিস্টার্ব করবো না, তবে তুমি যদি কিছু না মনে করো তাহলে আমার সাথে লাঞ্চ করবা। তো আমার একটা স্বভাব ছিল কি যে আমি প্রতিদিন ওইখানে পাশে আবার আপনার চাইনিজ ছিল, তো আমার একটা অভ্যাস কি যে আমি ফাস্ট ফুডের প্রতি খুব একটা নেশা ছিল। তো আমি ওই চাইনিজে ঢুকে একলাই এক টেবিলে বসতাম, যেগুলো মানে যে স্টুডেন্ট যে অফারগুলো ছিল এগুলো আমি নিয়ে মানে একাই টেবিলের ভিতরে বসে খাইতাম, প্লাস ছবি তুলতাম। মানে আমার একটা যে বললাম যে নানা নানু খুব আদর করতো, তো নানার কাছে বলতাম যে আমার এই বই লাগবে, সেই বই লাগবে, আমার একটু পকেট মানি বেশি দিতে হবে। নানাও বিলিভ করতো যে হ্যাঁ বই যেহেতু কিনতে হবে টাকা তো বেশি লাগবে, তো যে টাকাটা চাইতাম সেটাই দিত। তো তার কাছে থাকার না থাক, নানির যে ব্যাগ আছে ওইখান থেকে টাকা নিয়ে দিলেও দিত। তো আমি আসলে ওই কাজটা করতাম। তো এটা আসলে সে নোটিস করেছিল, মেবি আগে নোটিস করেছিল। ইভেন সে ওই দিন আমাকে সেই মানে প্রথমে বলে যে লাঞ্চ করবে, তো আমি ভাবলাম লাঞ্চ করলে সে যে মানুষ কফির 20 টাকার জন্য ঝগড়া করছে সে কোথায় লাঞ্চ করতে পারে। তো আমাকে সে ওই চাইনিজটাতেই পরে ডাকে। আসলে সে ভিতরে বসা ছিল, আমি এটা খেয়াল করিনি। পরে ওই দিন আমি একটু মানে বুঝতে পারি যে আসলে হয়তো এই বিষয়টা সেও জানতো। তো তখন আমি আসলে শিওর হলাম। তারপর জিজ্ঞাসা করলাম, তাকে খুব রিকোয়েস্টও করলাম। ওইখানে দুই তিনজন ওয়েটার ছিল, ওয়েটার আসলে হাসতেছিল আমার কথা শুনে। আমি তাকে খুব রিকোয়েস্ট করলাম যে দেখেন আপনি আমার দাদু হন আর যাই হোক, আপনাকে আমি মানে আমার শ্রদ্ধেয় গুরুজন হিসেবেই বলি, ওইরকম ব্যক্তিত্বের ভিতরে আপনাকে রেখেই বলি। হাত জোর করে মানে 2 হাত জোর করে তার কাছে রিকোয়েস্ট করতেছিলাম যে আমি লেখাপড়া করতেছি, দয়া করে আমাকে লেখাপড়াটা করতে দেন। এরকম করে আসলে ডিস্টার্ব করা, আপনি আমাকে কোন দিক থেকে দেখেন? মানে আমার সামনে একরকম বিহেভ করেন, আর যখন আমার মানে ফোনের ওপারে থাকেন যেসব মেসেজ দেন এগুলো আবার একটু অন্যরকম। কারণ মাঝখানে সে লেখাপড়ার সাজেশনের পাশাপাশি কিছু আপনার মানে প্রেম জাতীয় কিছু, হ্যাঁ এরকম মানে ছন্দটন্দ মানে আমরা বুঝি, হ্যাঁ ছন্দটন্দও পাঠাতো। তখন ভাবতাম যে আসলে লেখাপড়ার জিনিস বিষয়ে লিখতেছে ঠিক আছে, কিন্তু এইসব যে ছন্দ এইগুলো পাঠানোর মানে কি? দাদু তার নাতিনকে এইসব ছন্দ পাঠাবেন? তখন জিজ্ঞেস করছি। খেয়াল রাখবেন যে ওর বয়সটাও কিন্তু 18 বছর, মানে যিনি এখানে বলছেন জান্নাত, তার বয়সটাও কিন্তু 18 বছর, এবং 18 বছর হচ্ছে মেয়েদের কিংবা ছেলেদের জীবনের আগুন বছর আমি বলি এটাকে, সুকান্তের সেই কবিতার মতো। যদিও সুকান্ত ওখানে অন্যভাবে এটাকে নিয়ে আসছেন, কিন্তু টিনেজের যে বয়ঃসন্ধিকাল সময়, এটা আগুন বয়স। এখানে ভুল করা মানে এখানে ভুল করবে না তো জীবনে কোথায় ভুল করবে, এরকম একটা বয়স, সোজা কথায় যদি বলে চলে। বলেন। তারপর উনি আমাকে বললো যে এগুলা নাকি অনেক বড় বড় কবি, তার ফ্যান, অনেক বড় বড় লেখক কবি আছে, তো তার ফ্যান, তারা তাদেরকে ঘুম থেকে ওঠার সাথে সাথে নতুন নতুন ছন্দ মেসেজ লিখে পাঠায় দেয়, এইগুলো সে আমাকে পাঠায়। তো আমার কাছে মানে বিষয়টা আসলে বিলিভ ওইভাবে করিনি। তারপর ওখানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর আমি আমার মার জন্য মানে খাবার, এটা আমার একটা স্বভাব ছিল যে আমি কোথাও গেলে আমি মার জন্য বোনের জন্য খাবারটা নিয়ে আসতাম। তো আমার খাওয়ার পর আমি খাবারটা পার্সেল করে নিয়ে আসি, আমার টাকা দিয়ে আমি খেয়েছি। তো সে আমাকে বলতেছে যে আমি আজকে না হয় আমি বিল পেমেন্ট করি। তো আমি বললাম যে না থাক, আপনার করার দরকার নেই, আপনি শুধু আমার একটা কথা রাখেন যে আমি খুব উপকৃত হব এটা করলে, আপনি আমার মানে আমার পিছু ছেড়ে দেন, পারলে আমার জন্য একটা ছেলে খোঁজেন, কিন্তু আপনি আমার পিছু ছেড়ে আমাকে ভালো সাজেশন দিচ্ছেন, এটা ভালো দিক, কিন্তু যেসব মাঝামাঝি যেসব কথা বলেন বা যেসব SMS দেন এগুলো আসলে ঠিক না। তারপর আমি তাকে ওই SMS গুলো আমি নিজে তাকে পড়ে পড়ে শোনাই। তখন পেছন থেকে ওয়েটাররা খুব হাসতেছিল। আমাকে একজন ওয়েটার জিজ্ঞাসা করলাম যখন বের হব, সে কিন্তু ভিতরেই বসে আছে। সে ভিতরে বসে আছে বিকজ সে, আমার প্রশ্ন হলো যে এতদিন যে সে আমার সম্পর্কে খোঁজ নিয়েছে, সে যেহেতু জানে যে আমি ওই চাইনিজে খাওয়া দাওয়া করেছি এর আগেও বেশ কয়েকবার একা একা এসে, তাহলে তার ভিতরে হয়তো প্রশ্ন জাগতে পারে যে সে একটা মেয়ে একা একা চাইনিজে এসে কেন খাবে, হয়তো নিশ্চয়ই কারোর সাথে খেয়েছে, এমন প্রশ্ন সে জিজ্ঞাসা করতে পারে। বা সে কেন কি বলো ওটাকে মানে কেন খোঁজ নিল না যে আমি ওইখানে একা একা কি প্রতিদিনই রেগুলার এসে খাই বা কত টাকার খাই, এরকম কিছু একটা। এরকম না করে মানে সে ডিরেক্টলি ম্যানেজার মানে এইগুলো আগে না করে ওই দিন যায় সে ম্যানেজারকে জিজ্ঞাসা করে। এগুলো তো সে আগেও করতে পারতো, যেহেতু সবকিছু জানে সে আগে খোঁজ নিতে পারতো। সে আমি চলে আসার পর ওই দিনই ম্যানেজারের কাছে যা জিজ্ঞাসা করে, সে করে কি মানে মানে টাকা দেয়, টাকা দিয়ে মানে খোঁজ খবর নিবে আর কি, যে আমি এর আগে 2016 শুরুর দিক থেকে যে এই কয় মাসের ভিতরে সে কতবার এসেছে, আমার ছবি দেখায় কতবার এসেছে। তখন মানে ওই ফুটেজগুলো সে নেয়, ফুটেজগুলো নিয়ে সে করেছে কি ওই যে আপনার স্টুডিওতে মেবি ফুটেজ কাটা যায়, কেটে মেবি এডিট করা যায়, ওখানে কেটে ওই রেস্টুরেন্টে সে তার সাথে এক লোককে নিয়ে গিয়েছিল, লোক নিয়ে
তার মানে ভিডিও করে সেটার সাথে ম্যাচ করে দিছে, অথচ ভিডিওতে ক্লিয়ার দেখা যাচ্ছে যে তার সাথে আমার মানে আমি আমার টেবিলে বসা একা, আমার টেবিলের সাথে কেউ বসে খাচ্ছে না, শুধু কিন্তু টেবিল ভরা খাবার, আমি একা, টেবিলের ভিতর অন্য কেউ এসে খাচ্ছে না, এটা মেবি অনেকক্ষণ সময় ধরে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু সে এগুলা করে মানে এটা পরবর্তীতে আমাকে আর কি ব্ল্যাকমেইল করেছে। তো উনি হঠাৎ একদিন আমাকে মাঝখানে আসলে তার সাথে আমার সম্পর্ক ওইরকম মানে আগে যাও নকটক দিত, মেসেজ দিত, হঠাৎ দেওয়া হয় না, হয়তো মেবি তার ফ্যামিলিগত কোনো একটা প্রবলেম ছিল। তো তখন আমি ভালোই দিন যাচ্ছে, তো আমার কিছু বাবা তখন একটু বাইরে ছিল, ইন্ডিয়াতে আবার গিয়েছে, তো মার কিছু প্রয়োজনীয় জিনিস ছিল, তো তখন আবার বাড়িতে হয়েছিল কি যে আমার নানুর সাথে আম্মুর একটু কথা কাটাকাটি হয়েছে, তো আমি একটু খুব জেদি ছিলাম যে এত বছর ধরে আম্মু এখানে আছে, আম্মুকে এত ভালোবাসো, তাহলে আবার এত কথা কেন বলবা, খুব রাগ হয়েছে। তো আমি করেছিলাম কি পাশের মানে 2-3 বাসা পরে পাশের বাড়িতে এক আত্মীয়র বাসাতে রুম ভাড়া দিত, তো আমি আম্মুকে নিয়ে ওখানেই যাই, ফার্স্ট ওখানেই গেলাম। তো যাওয়ার পর ওখানে কিছুদিন রইলাম, তো এখন আম্মু বলতেছে যে অনেক জিনিস কমতি আছে, এগুলো লাগবে। তো আমি বললাম যে ঠিক আছে, তো আমি নিজেই যাব। তো আম্মু বলতেছে যে তাহলে তুমি কিভাবে আনবে? তো আমি বললাম না, আমি একজন নিয়ে যাব সাথে করে, কারণ নৌকাওয়ালা হোক বা রিক্সাওয়ালা হোক, এদেরকে দিয়ে নিয়ে আসবো। তো ওখানে গেলাম, এই মানে কথাটা আসলে হয় কোনো নৌকাওয়ালাই লিক করেছে নাকি আমার এলাকা থেকে কোনো লোক লিক করেছে আমি জানি না। পরে আসলে হঠাৎ মানে আমি নদীটা ক্রস করেও সারিনি, মাত্র রিক্সা রিক্সা নিয়ে একটুখানি ঢালের মানে ওই রোডের একটু ঢালে উঠেছি, তখনই মানে সে আইসা এরকম রিক্সা থামাইছে, মানে একদম ওই বিয়ের সময় যে পাঞ্জাবিগুলো আর কি পরে, এরকম লাল পাঞ্জাবি পরে আসছে, মাথায় টুপি দিয়ে আসছে। তো তাকে দেখে মনে হচ্ছে একটা যে রাস্তায় ভিক্ষা করে না অনেক মানুষ, মাথায় টুপি দিয়ে এরকম একটা লুক নিয়ে আসছে সে। তো আসলে আমি তাকে দেখে অবাক হই, সে আমাকে বলতেছে যে তোমার সাথে একটু কথা ছিল, তোমাকে আমি আর কোনোদিন ডিস্টার্ব করবো না, মানে একদম শেষ একটা কথা বলবো, সেটা আসলে এই পরিবেশে বলা যাবে না, একটা সুন্দর পবিত্র পরিবেশে তোমাকে আমি নিব। তো আমি বললাম পবিত্র পরিবেশ আবার কোনটাকে বলে? তো বলতেছে না, একটা ভালো জায়গায়, ওইটা তোমার একটা দরগা টাইপের পাশেই, তো রাস্তার পাশেই আবার টিম্বার ছিল, অনেকগুলা কাঠের দোকান ছিল, ভিতরে একটা ছোট্ট একটা ঘরের মতো, ভিতরে যে আপনার মাজার দরগা এগুলা ওইটার ভিতরে নিল, ওখানে তার আগে থেকে তার পরিচিত লোক বসা। দ্যাট মিন সে এতদিনে যে আমার সাথে কানেক্টেড ছিল না, এই গ্যাপটাতে সে করেছে কি আপনার ওই যে নোটারি পাবলিক বলে যে কাগজগুলা, এই কাগজগুলা তৈরি করেছে, প্লাস আমি আপনাকে যে পেপারসগুলো দেখিয়েছি যে আমাদের নামে সে অনেকগুলো মামলা করেছে, মানে আমার হয়ে আমাদের নামে মামলা করেছে, মানে আমি আমার ফ্যামিলির নামে মাদকের মামলা করেছি, এটা পেপারস আমি আপনাকে দেখিয়েছিলাম। সেই বিষয়টা সে এই পেপারস রেডি একসাথে প্রিন্ট করে রাখছে। তো এখন আমি যতটুকু বুঝতাম যে শাপলা মানে হলুদ পেপারের উপরে শাপলা টাপলা ছাপানো, এর মানে কি দলিল, এতে তো বোঝা যায়। এখন ওখানে লেখাগুলো যে আমি মানে প্রথমে তো ভিতরে আমি যাই, সবার সামনে বলতেছে যে এখানে দুজনে নামাজ পড়বো একসাথে, নামাজ টামাজ পড়ে মোনাজাত নিয়ে তুমি এই পেপারসে সাইন করবা। আমি বললাম পেপারসে সাইন করবো, মামার বাড়ির আবদার নাকি? এটা মুখের কথা, আপনি আমাকে বলবেন আমি পেপারসে সাইন করে দেবো, আমি পেপারস পড়বো না, কিসের পেপারস? আর পেপারসে সাইনই বা করার কথা আসতেছে কেন? তো বলতেছে আমি তোমাকে বিয়ে করবো, এই মুহূর্তে করবো। তা আমি বললাম যে আমার বয়স হয়েছে বিয়ে করার। তো বলতেছে না, আমি এত কিছু বুঝি না, তোমার বয়স, তুমি এসএসসি এক্সামিনার, তোমার নাকি বয়স না হয়েছে, তোমার তো 21 চলে মিনিমাম। তো আসলে সে আমার বয়সটা ধরেছিল সার্টিফিকেট অনুযায়ী। ও হ্যাঁ, সে আমাকে এই বিষয়টাতে মানে যে বিয়েটার যে বিষয়টা আসলো, এর আগে সে করেছে কি আমার ওই যে তার রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেখানে সে আমাকে পোস্ট দিবে, এটা সেটা দিবে, আমি বুঝি না তাতে কি হয়েছে, সে আমাকে যে পোস্টটা দিবে, এই পোস্টার ফলে আমি নানান জায়গায় ভিজিট করব, সেখান থেকে অনেক নলেজ আয়ত্ত করতে পারবো, তার ফলে আমি মানে একটা ভালো রাজনৈতিক দলের কর্মী হিসেবে গ্রহণযোগ্য হব। তাকে আমি বিশ্বাস করে সে আমার কাছে বললো যে তোমার ওই পাসপোর্ট তৈরি করতে হবে, তখনও অবধি আমার পাসপোর্ট নাই। বলতেছে পাসপোর্ট করতে হবে, পাসপোর্টের জন্য ওই ছবির প্রয়োজন, প্লাস তোমার ওই যে স্কুল সার্টিফিকেটের যত কাগজপত্র আছে এগুলা। তো আমি বললাম যে আসলে পাসপোর্ট আপনি কেন করবেন, আপনি আমাকে বলেন কোথায় যেয়ে করতে হবে, আমি বাড়িতে যেয়ে বলবো। তো বলতেছে না, বাসায় জানানোর দরকার নেই, এটা তুমি বাসায় সারপ্রাইজ দিবা, যখন তুমি পোস্টটা পাবা বা এই পোস্টটা যখন টিভিতে তোমাকে দৈনিক দেখানো হবে, মানে নানান রকম অনুষ্ঠানে তোমাকে দেখানো হবে, তুমি যখন বক্তৃতা দিবা বাড়ির লোক দেখবে, তারা এমনিতেই ইমপ্রেসড হবে। তাই আমি বললাম সত্যি কি এরকম কিছু হবে? তো যেহেতু ভিতরে একটা রাজনীতি করার একটা ক্ষোভ ছিল, ক্ষোভ বা ভালো
আচ্ছা যাই হোক, ওটা ছিল। তো আমি আসলে ওই দিক থেকে চিন্তা করলাম, সে যেহেতু মানে মানে মেঘ না চাইতে বৃষ্টি হয়ে যাচ্ছে, আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল সে আমাকে মানে এত বড় একটা প্ল্যাটফর্মে আপনি লোভে পড়ে তাকে কিছু ডকুমেন্টস দিয়েছেন, আমি বুঝতে পারছি। হ্যাঁ, লোভ বলতে পারেন। তো প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দিবে তো ভালোই, তো আমার ইচ্ছাটা পূরণ হবে, আমি লেখাপড়াও শেষ করে। আমি যেটা বুঝতে পারছি যে আপনি তাকে কিছু ডকুমেন্টস দিয়েছিলেন যেটার বেসিসে সে হচ্ছে আপনার কি পুরো একটা পেপার তৈরি করেছে। আর আমি এত বড় একটা গাধা ছিলাম, এখন নিজেকে না বলে আসলে আমি এখানে আমারও ভুল আছে অনেক, যে আমি আসলে তাকে পুরোপুরি বিলিভ না করে বা তার সম্বন্ধে কিছু না জেনে আমার সমস্ত একটা ফাইল ছিল, সেখানে আমার প্রাইমারি লেভেল থেকে শুরু করে স্কুলের যত ডকুমেন্টস ছিল সমস্ত মানে ফাইলটাই তাকে দিয়ে দিছি। না, ফাইলটা দেওয়ার মানে মূল ফাইলটার ভিতর তোমার কাগজপত্র ছিল, ওই ফাইলটাতে সমস্ত মা সব স্কুলের যাবতীয় কাগজপত্র রাখে। তাকে সার্টিফিকেটগুলো বের করে দিচ্ছে, সে আমাকে বলতেছে যে না তোমার সার্টিফিকেট দরকার নেই, আমার কাছে আমি কিসে করে নিয়ে যাবো এই কাগজগুলো, কাগজ তো মূল্যবান কাগজ, যেহেতু ফাইলটার ভিতর আছে, ফাইলটা এখন এই ফাইলটা যা যা আছে এই সমস্ত কিছু আমি আবার তোমাকে ব্যাক করে দিব, তুমি আমাকে এটা দাও, আমি তোমাকে যা যা আছে সমস্ত কিছু ফিরিয়ে দিব। তো আমি গেলাম, সে আমাকে বললো যে ছবি তুলতে হবে, 22 কপি না 20 কপি যেন ছবি লাগবে বলছিল। পরে ছবি তুললাম স্টুডিও থেকে, স্টুডিওর ছবি আনবনবো করে আর আমাকে বলে মানে ডেট বলে না যে অমুক দিন আনতে হবে, ছবিগুলো আমাকে দিবা, এই ছবি দেওয়ার ডেটটা আর বলে না। তো আমি আর ওই বিষয়ে মাথা ঘামাইনি, ছবি স্টুডিওতে পড়ে রয়েছে। সে ওই সার্টিফিকেটের ফটোকপির সাথে ফটোকপি আর ওই আপনার ওই ফটোকপির ডেট দিয়ে সে আর কি বলে যে আমি বিয়ের বয়স আমার হয়েছে, কারণ সার্টিফিকেট আমার 4 বছর বয়সে মেবি আমাকে স্কুলে ভর্তি করা হয়, আমাকে বয়সটা বাড়িয়ে দিছিল কারণ আমার গ্রোথের কারণে চাইলো আপনাকে। তারপর কি করলেন? সার্টিফিকেটের অনুযায়ী সে আমাকে ওই বয়সটা দেখায় বেশি। সে আমাকে যখন বিয়ের প্রস্তাবটা দেয় সবার সামনে যখন দেয়, আমি মনে করেছিলাম যে দরগাতে মাজারে তো অনেক মানুষই যাতায়াত করে, কিন্তু আসলে ওইখানে যারা যারা ছিল সবাই যে তার পরিচিত এটা আমি জানতাম না। সে হঠাৎ করে আমি যখন না করি যে না আমি সাইন করব না, আর বিয়ে তো প্রশ্ন আসে না, আর আপনাকে আমি বিয়ে করব, আর যদি বিয়ে করিও তাহলে তো আমার বাড়ির লোককে জানাতে হবে। তারপর সে আমাকে বললো এই কথা, বলার পর আমি বললাম যে না আমার যেহেতু বাবা মা জন্ম দিয়েছে, যেহেতু তারা জন্ম দিয়েছে বড় করেছে, এখন আমি তার বিয়েটা তো তাদের ছাড়া করব না, আমি বিষয়টা আসলে তাদেরকে জানাবো, একদিনের সময় আমাকে দেন, আপনি একদিনের সময় দেন, আমি এটা বাসায় যা বলবো, তারপর কালকে আগামীকাল মানে তার মূলত তার ওইখান থেকে আমার চলে আসা দিয়ে কথা। তো সে করে কি আসলে উপরে মানে সে হয়তো বুঝতে পারে যে আমি বের হতে চাচ্ছি, সে উপরে দাঁড়িয়ে মানে আমি তো বসা, সে উপরে দাঁড়িয়ে মানে খুব খুব মানে হিট কি বলে এটা, খুব হাইলি আমাকে একটা পাঞ্চ করে মুখের ভিতরে, তার একটা ঘুষিতেই আমার এখান দিয়ে ফেটে যায়, রক্ত বের হয়। তারপর সে তার হাতে মেবি ধারালো কিছু ছিল, আবার এইখানে মানে এভাবে মানে টান দিতে গিয়ে এখানে নাকের পুরো মাংসটা উঠে আসছিল। আমি আসলে খুব জোরে ব্যথা পেয়েছিলাম, খুব হাউমাউ করে কান্না করতেছিলাম। তো আসলে পাশে যারা ছিল তারা মিনিটের জন্য আমাকে ধরেনি বা ওই লোকটাকে বলেনি যে তুমি এটা করতেছো কেন, এটা আসলে জিজ্ঞাসা করেনি। তখন আস্তে আস্তে ওরা করতেছে কি বাইরে চলে যাচ্ছে, তখন বুঝতে পারলাম যে হয়তো ওরই পরিচিত লোক, নয়তো কিছু বলবে না কেন। তো ওইখানে একটা মহিলা ছিল, আমি তাকে বললাম দেখেন আমি আসলে তাকে মানে ওইভাবে চিনি না, কিছুদিন ধরে চিনি, কিন্তু সে আমাকে জোর করে বিয়ে করবে এটা তো হয় না, আর আপনাদের এখানে এইগুলো ঘটতেছে আপনারা কিছু বলতেছেন না কেন। তো ওই মহিলার ওইখান থেকে সে ও করে কি আমাকে নিয়ে বের হয়ে যায়, বের হয়ে আমার এখান থেকে রক্ত বের হইতেছে, সে আমাকে রাস্তাতে টেনে নিয়ে যাচ্ছে। এক লোক জিজ্ঞাসা করতেছে যে মেয়ের মুখ থেকে রক্ত বের হচ্ছে, মাংস এখান থেকে ফেটে গেছে, আপনি মানে ওকে এইভাবে টেনে নিচ্ছেন কেন? সে বলতেছে আমার মেয়ে আরেকজনের সাথে ভেগে যাচ্ছিল, ওরে ধরে নিয়ে আসছি, তোরে মারবো না কি করব। সে মানুষের কাছে ওটা বলতেছে। সে যখন বলছে যে লোকটা জিজ্ঞাসা করছে সেই লোকটার আর বলার কিছু ছিল না, সে আমাকে নিয়ে গেল তারই পরিচিত এক। তো আপনি কিছু বললেন না কেন তখন? তখন আমি আসলে কিছুই বলিনি, এটা না বলার হয় মানে তখন, কিন্তু আমার মনে আছে যে আমি তখন কান্না করতেছিলাম খুব। সামথিং ফিশি। আমি প্রথম কথা হচ্ছে যে আপনি গল্পটা যেভাবে বলছেন তাতে মানুষের অনেক প্রশ্ন তৈরি হবে, যেটা আমারও হচ্ছে। একটা মানুষকে আপনি প্রথম থেকেই বলছেন পছন্দ করেন না, যে মানুষটাকে আপনি পছন্দ করেন না সেই মানুষটা এত দূর যেতে পারে না, এটা একদম জেনারেল পারসেপশন। সেই মানুষটাকে আপনাকে মাজারে নিয়ে যাবে, সেই মানুষটা আপনার বাসায় ঢুকে যাচ্ছে, সেই মানুষটা আপনাকে সাজেশন দিচ্ছে, সেই মানুষটাকে আপনি আবার হচ্ছে আপনার ডকুমেন্টস সব কিছু দিয়ে দিচ্ছেন না। দিস ইজ রিয়েলি আনবিলিভেবল। এটা আমার কাছে পুরোটাই অবিশ্বাস্য মনে হচ্ছে।
একটা জায়গা থেকে কোনো না কোনোভাবে আপনি ওনার প্রতি কোনো না কোনো দিক থেকে ফল ইন ছিলেন, নইলে এটা তার প্রতি দুর্বল তো ছিলাম যে আপনার লেখাপড়ার যে সাজেশনটা দিত ওই দিক থেকে তাকে রেসপেক্ট মানে যদি আমি বলি তালি বাজার বিষয়টা, তাহলে আমার মনে হয় এখানেও আপনার কোনো অবদান আছে। আমি জানি না, আমি আরো সামনের দিকে যেতে চাই, পুরো গল্পটা আমি নিয়ে আসতে চাই। জি বলুন। তারপর আচ্ছা, তারপর সে আমাকে মানে ওই জায়গায় অফিসটাতে নিয়ে গেল। অফিসে নিয়ে যাওয়ার পর সে আমাকে বললো যে তোমার এখানে তুমি সিগনেচার করবে, তো তোমাকে তো ওইখানে সবার সামনে মাত্র 2টা আঘাত করেছে, এর থেকেও বেশি কিছু করতে পারি, তো তুমি এখানে সিগনেচার করো। তখন আমি আসলে বললাম যে আপনি আমাকে একদিনের সময় দেন, আমি বাসায় যাই বিষয়টা ডিসকাস করি। তো সে আমাকে বলতেছে যে তুমি এই অবস্থায় বাসায় যাবার আমাকে পুলিশ কেসের ভিতরে ঝামেলার ভিতরে ফেলবা, আমি কি এতই কি বোকা নাকি তোমাকে এই অবস্থা ছেড়ে দিব। পরে সে আমাকে ওই এটা কি বলে যে মানে ফোনের ভিতরে ছিল আপনার কিছু যে সফটওয়্যার দিয়ে মেবি আমার পিকচারকে সে নেগেট করেছিল, কিছু পিকচার সফটওয়্যার দিয়ে। তো আসলে সফটওয়্যার দিয়ে এটা আসলে আমারই পিকচার ছিল না অন্য কারো পিকচার ছিল সেটা জানি, কিন্তু বডির ভিতর আমার মাথাটাই ছিল, বডি টোটালি ওপেন ছিল, বাট মাথাটা আমার ফেসে একদম স্পষ্ট দেখা যাচ্ছে। তো আমি আসলে খুব একটা মানে বিভ্রান্তকর পরিস্থিতি হয়ে যায় আমার জন্য। আমার মনে হয় ওই পরিস্থিতি আমি যেটা করেছি যে আসলে আমাকে সে যেভাবে বলছিল যে তুমি যদি এটা না করো তাহলে আমি যাই ওখানে বলবো, তোমাদের বাড়িতে সমস্ত কিছু বলবো, বলার পর তুমি আর মানে তোমার ফ্যামিলিও তোমার সাপোর্টে থাকবে না, তোমার জন্য কেউ পাশে আসবে না, তখন ঘুরে ফিরে তুমি নিজের থেকে আমার কাছে চলে আসবা, আমার কিছু করতে হবে না, তুমি নিজেই আসবা। তো আমি বললাম যে না, আমি বাসায় যেতে চাই, আমাকে ছাড়েন আপনি। তো বলতেছে বাসাতে তুমি যাবা, আমিও তো যাইতে দিব, আগে সাইনটা করে যাও। আসলে আমার জন্য ওটা আমার মনে হয়, আমি জানি না অন্য কেউ আমার জায়গায় থাকলে কি করতো, কিন্তু আমার তখন মাথায় ছিল যে আমি আসলে এর কাছ থেকে মূলত এখান থেকে বের হয়ে বাসায় আজকে সমস্ত কিছু মানে একদম প্রথম থেকে সমস্ত কিছু বাসায় শেয়ার করব। তারপর যদি স্কুল কলেজ বন্ধ হয়ে যায় যাক, তাতে আমার কিছু যায় আসে না। তখন আমি আসলে তার ওই যেহেতু 2বার প্রথমে হিট করেছিল, পরে আবার 3-4 বার না করার ফলে সে আরেকবার আমাকে একটা ঘুষি দেয় মুখের ভিতর, পরে এখানে একটু ফুলে যায়, মানে একদম কালো হয়ে গেছিল। ওই অফিসে যারা ছিল তারা তখন বলতেছে যে আপনি এখানে নিয়ে আসছেন ভালো কথা, আপনি আমাদের পরিচিত ভালো কথা, আপনি একটা মেয়েকে এনে আপনার মেয়ের বয়সের থেকেও ছোট তার গায়ে হাত তুলতেছেন, তো বলতেছে ওরা আর আমার বিষয় এটা। তখন আসলে সে আমাকে বলতেছে তুমি কি সাইন করবা, মানে তুমি কি বাসায় যেতে চাও আদৌ, নাকি তুমি চাও যে আমি তোমাকে এখান থেকে উঠায় নিয়ে যাই। আমি বললাম যে আমি বাসায় যাবো। তো বলতেছে যদি বাসায় যেতে চাও ভালো মানুষের মতো সাইন করে দাও। সাইনটা মানে কি বিয়ের কাগজে কাবিননামাতে সাইন? কাবিননামা আসলে সে আমাকে জাস্ট উপরে, আমি যখন পড়তে যেহেতু কাগজে সাইন করবো তাকে জিজ্ঞাসা করলাম যে কাগজে তো এমনি সাইন করবো না, তো আমি একটু পড়ে নেই কি লেখা আছে, আমার তো পড়ার দরকার আছে। তো আসলে সে আমাকে পড়তে দিচ্ছিল না, সে শুধু বললো যে সাইন করার যে দাগটা থাকে সেখানে আবার নিচে দেখলাম যে সাক্ষীটা কে লেখা ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে বিয়ে তো সাধারণত কাজী সাহেবরা পড়ায়, তো এখানে তো কোনো কাজই নেই, কিছু নেই, এটা কিভাবে বিয়ে হচ্ছে? তো বলতেছে না, এটা সব কোর্টের মাধ্যমে বিয়ে হচ্ছে। আমি কোর্ট থেকে সমস্ত কাগজ নিয়ে আসছি, দ্যাট মিন সে নিজেই অনেক লোকের স্বাক্ষর সে নিজেই দিয়ে দিছে। পরে যখন সে আমাকে বললো, তারপর আমি মনে হয়েছে যে আমি বাসায় চলে যাব, আর এই সাইনটা যদি না দেয় তাহলে তো সে আমাকে বাসায় যেতে দিবে না। আমি আসলে তখন সাইনটা করি। আচ্ছা, সাইনটা করার পর সে শুধু মানে সবচেয়ে খারাপ লাগছিল যে সে আমাকে দেখতে দিচ্ছিল না, লেখাগুলো দেখতে দিচ্ছিল না, শুধুমাত্র সাইন করার যে জায়গাটা ওই জায়গাটাই দেখতে দিচ্ছে। আর আরেকটা জিনিস দেখাইছে, সেটা হলো যে জায়গায় ছবি থাকে, দুজনের ছবি থাকে, সেখানে আমি দেখলাম যে সেখানে আমার কোনো ছবি না, ফেসবুক থেকে ডাউনলোড করে মানে একটা ছবি ডাউনলোড করে সেটাকে সে বের করছে, সাথে করে সেই নিয়ে আসছে ছবি, সেই সাথে করে ছবি নিয়ে আসছে আমার ছবি। সে ওখানে আমার সামনে গ্লু দিয়ে লাগাই দেওয়ার পর সে আমার সিগনেচার নিল, তারপর বললো যে ঠিক আছে এবার তুমি চলে যাও। বাসায় এসে সবাইকে বলার পর সবাই আমাকে খুব মানে রাগারাগি করে, প্লাস মা অনেকগুলো চর থাপ্পড়ও মারে। তো মানে খুব কান্নাকাটি করতেছিলাম। তখন বাবা সিদ্ধান্ত নিল যে না, তোমার আর লেখাপড়া করার দরকার নেই। তো ওখান থেকে আমার কলেজ স্টপ হয়ে গেল। কত সালের ঘটনা এটা? 2016 সাল, মাত্র কয়েক বছর আগের ঘটনা। হ্যাঁ, আমার কলেজে যাওয়া বন্ধ হয়ে গেল, ইভেন আমার ফোনটাও আমার কাছ থেকে নিয়ে নেওয়া হলো। একটা দাওয়াত ছিল, বিয়ের অনুষ্ঠানের দাওয়াত, তো সেখানে আমি, আমার আম্মু, আমার ছোট বোন, আমরা 3 জনই যাচ্ছিলাম সিএনজিতে করে। ওকে, সিএনজিতে করে যাওয়ার পথে হঠাৎ এটা আসলে তাকে হয়তো যদি কেউ নাই বলতো তাহলে তো সে তো জানতো না যে আমরা বের হব এখন। উনি করে কি যে আমাদের পিছন থেকে মানে গাড়িতে করে ফলো করে, উনি ফলো করার পর উনি ওইখান থেকে আমাকে নিয়ে যায়। আপনি যে বাসায় গিয়ে বলার পরে আপনার ফ্যামিলি থেকে লেখাপড়া বন্ধ করে দিল, বাট আপনি যে সাইন করেছেন এত কিছু হয়েছে এগুলো বলেছি, বলার পরে তারা কি স্টেপ নিল? তারা আমাকে মানে একটু বাড়ির লোক যা করে আর কি করেছে, গায়ে হাত তোলায়, সেটা আপনার উপর করেছে। কিন্তু এটা তো যেহেতু আপনি সাইন করে আসছেন, এটা তো তখন পুলিশকে ইনফর্ম করা উচিত ছিল।
সেটা করা হয়েছিল না হয়নি? সেটা ওরকম কোনো কিছু করেনি। না। দেখেন মানে একটা কথা আছে, মানে আমার প্রতি আসলে সবাই মানে এমন হচ্ছিল যেন আমি তাদের কোনো ফ্যামিলি মেম্বার না, আমাকে এমন ভাবে মানে সবাই মনে করছিল যে আপনারই দোষ এটা। হ্যাঁ রাইট। আমাদের এই গল্পের যে বিন্যাস বা যেভাবে আপনি এখানে উপস্থাপন করেছেন, এখানে অনেক মানুষই আপনার দিকে সন্দেহের তীর তুলবেন, এটা তোলার যথেষ্ট যুক্তিও আছে, সেগুলো নিয়ে আমি শেষের দিকে কথা বলবো। তার আগে আমি একটু জানাতে চাই যে দেখেন ফলস কোথায় কোথায় হচ্ছে। ফ্যামিলিতে জানিয়েছে এরকম একটা ঘটনা ঘটে গেছে, আমি কিন্তু অনেকগুলো পেপারে সাইন করে এসেছি, তারপরে উচিত ছিল তাৎক্ষণিকভাবেই পুলিশের কাছে যাওয়া এবং গিয়ে এই ঘটনা বলা পুলিশকে। ওনারা কিন্তু সেটা করেননি, তখন পর্যন্ত ওনারা পুলিশ নিয়ে চিন্তা করেননি, কোর্ট নিয়ে চিন্তা করেননি। কিন্তু এই ধরনের ক্রেজিনেস যদি একটা মানুষ দেখায় কারোর প্রতি, তাহলে অবশ্যই প্রথমেই পুলিশকে সেটা ইনফর্ম করা উচিত। নইলে অনেকে মনে করতে পারে যে পুলিশের কাছে বলবো না, ফ্যামিলির এই প্রবলেমগুলো নিয়ে মানুষকে জানাবো না, শেষ পর্যন্ত ওই যে বলে না যেটা প্রথমেই সমাধান হয়ে যেতে পারতো, শেষ পর্যন্ত এটা এত বড় হয়ে বাস্ট হয় যে শুধুমাত্র এটা ফ্যামিলি মেম্বার না, এটা পুরো দেশের লোকই জানে। রাইট নাও এই মেয়েটার ক্ষেত্রে এখন তাই হচ্ছে। তো এরপরে আপনি কি করলেন? কোথাও যাচ্ছিলেন বোধহয়, সিএনজি নিয়ে কিছু একটা। আমরা উনি আমাদের পিছনে ফলো করতেছিল। আমাদের বলতে আপনার সঙ্গে কে কে ছিল? আমি, আমার মা, আমার ছোট বোন। ওকে, তারপর তিনজনই যাচ্ছিলাম দাওয়াতে। তারপর তো পিছন থেকে উনি গাড়ি দিয়ে ফলো করছিল, তো ওনার সাথে আবার তিনজন ছেলেও ছিল ইয়াং এজের। উনি গাড়িতে বসা ছিল। উনি হঠাৎ করে ওভারটেক মেবি বলে এটাকে, পিছন থেকে গাড়ির সামনে এসে দাঁড় করিয়ে দেয়। তো হঠাৎ করে সিএনজিওয়ালা থামায়, থামানোর পর ওই সিএনজিওয়ালাকে ওই ছেলেরা ইসা বলতেছে যে ভিতরে আমাদের লোক আছে, ওরা মানে আমরা ওদের সাথে কথা বলবো। আসলে আমি ছেলেদেরকে দেখে চিনতে পারিনি, পরে পিছন থেকে যখন বলতেছে যে তোদের ভাবিকে কিছু বলিস না, কোনো মতো খালি গাড়ি থেকে নামা, তখন আসলে তার কণ্ঠ টোন শুনে বুঝতে পারি। তখন আমি গাড়ি থেকে নাইমা যায়, তাকে ডিরেক্টলি জিজ্ঞাসা করি যে এগুলো করার মানে কি। তো উনি আমাকে ডিরেক্ট বলতেছে যে তোর সাথে আমার এই সম্পর্ক হয়ে গেছে, যেভাবেই হোক হয়েছে, আমার ইচ্ছা ছিল, আমার ইচ্ছা পূরণ হয়েছে, তো তুই আমার সাথে যোগাযোগ কেন বন্ধ করলি, যোগাযোগ কেন রাখলি না? তো রাস্তার মধ্যে এটা হচ্ছে, আশেপাশে লোকজন ছিল না? ওই রাস্তাটা আসলে একটু নির্জন টাইপের ছিল, যে টাইমটা ছিল ওই টাইমটাতে এত মানুষ ছিল না। ওকে। আমাকে বলতেছে যে তোর ভিতরে কি একটু ভয় জাগলো না যে আমি এই পেপারস দিয়ে ওই আই মিন তুই তোর সাথে যে আমার এই যেভাবে হোক বিয়ে হয়েছে, এই কাগজ টাগজ দিয়ে তোর কিছু করব, তোকে ভয়ভীতি দেখাইতে পারি, এরকম কোনো ধারণা কি তোর মনে আসেনি? ওইখান থেকে আমাকে সে আমার মার ওইখান থেকে সে সামনে আসে। আমার মা তাকে তো প্রথম দিনে একবার দেখছে, তাকে চিনে। মার সামনে এসে সে যখন আমার বোনকে একটু টাচ করতে যায়, আমার মা তাকে মানে এরকম মানে চড় দেয় গালের ভিতরে। সে রেগে গিয়ে আমার মাকে আর কি ধাক্কা দেয়, আমার মা পড়ে যায়। তো হঠাৎ ওই সিএনজিওয়ালা যখন বলতে যায় যে আপনি কি এরকম এসে করতেছেন, তখন সিএনজিওয়ালাকে ওই তিনটা ছেলে মারে। ওই সিএনজিওয়ালাকে মারা দেখে ওই আশেপাশের কবরস্থানের ওইখান দিয়ে ফুটপাথ দিয়ে লোক হেঁটে যাচ্ছিল, তারা আসার পর বলতেছে যে এখানে কিসের গ্যাঞ্জাম হচ্ছে, আবার ওই সিএনজিওয়ালাকে মারলেন আপনি কে? তখন সে পেপারস বের করে দেয় যে আমার বউকে বিয়ে হয়ে গেছে কিন্তু আমার কাছে তুলে দিচ্ছে না, আমার বউকে তার ফ্যামিলি তার গার্ডিয়ান আটকে রাখছে বাসায়। এইটা বলে সে আমাকে আসলে ওইখান থেকে ওই পেপারস দিয়ে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর সে আমাকে ডিরেক্টলি ওইখান থেকে নিয়ে যায়। ইভেন আমার মাকে যে ধাক্কা দিয়েছিল, আমার মা আমার বোন কিন্তু খুব কান্না করতেছে, আমার বোন ওকে দেখে কান্না করতেছে। আমার মা উঠতে উঠতে সে আমাকে গাড়িতে মানে উঠায় ফেলছে, আমাকে শুধু বলতেছে যে এই পেপারস গুলো কিন্তু সবকিছু, তুই যে এখন যদি না যাস তাহলে যে তোর মা বোনকে যে ছেড়ে যাচ্ছে এরাও কিন্তু থাকবে না, ভাবিস না, আমাকে এটা বলে। তো আমার কাছে আমি সর্বোপরি আমার বোন আমার কাছে সবচেয়ে প্রিয়, আর আমার মাও আমার কাছে সবচেয়ে প্রিয়। তো আমি ওর সাথে যাওয়ার পর এটা যাই বললে ভুল হবে, সে আমাকে নিয়ে যায় জোরপূর্বক। আমাকে নিয়ে সে ডিরেক্টলি এক মহিলা, তারই পরিচিত এক মহিলা, ওই মহিলার বাড়িতে 4 দিন ছিলাম। 5 দিনের দিন সে অ্যারেস্ট হয়। তো 4 দিনই সে আমাকে খুব টর্চার করেছে ওই মহিলাটা। মানে দিনের বেলা মানে খাবারের টাইমে খাবার দিত, খাবারের টাইমটা শেষ তখনই এসে মানে বারবার বলতো যে তুই এরকম কেন করছিস, তুই যদি তার সাথে সাংসারিক জীবন যদি না শুরু করিস তাহলে মানে তোর এই ফ্যামিলির সমস্যা হবে, এই পেপারস দিয়ে অনেক সমস্যা করব। ইভেন আমার কাছে যে ফোন ছিল, ফোনটাও ওই লোক নিয়ে নিছে, ওই লোকে সিম নিয়ে নিছে, ফোনটা ওই মহিলা নিয়ে নিছে, ফোন তার কাছে। তখন তাকে রিকোয়েস্ট করতেছি যে আপা দেখেন আপনার তো সন্তান আছে, আপনার এই যে ছোট্ট বাচ্চা আছে, আমার নিজেরও একটা ছোট বোন আছে, তো আপনি আমাকে আপনার সন্তানের জায়গায় রেখে আমাকে উপকার করেন, আপনার সামনে এই ঘটনাটা ঘটছে, আপনি কি কিছুই বলবেন না ওই লোকটাকে? আপনি কি একবার জিজ্ঞাসা করেছেন যে সে তার সাথে আমার কিভাবে পরিচয় হলো, কিভাবে সে আমাকে এখানে নিয়ে আসলো, আর আপনি এবার তাকে কিভাবে রাইট দিলেন আপনার এখানে আমাকে নিয়ে এনে রাখার? আর ওই যে সন্ধ্যাবেলা যেটা হতো সেটাও গেট লক করে ওই আমাকে বলতো যে অ্যারোসল দিতে হবে রুমের ভিতরে, 15 মিনিট তোমাকে বাইরে থাকতে হবে। পরে কি বুঝতে পেরেছেন যে আসলে সে কি করতো? হ্যাঁ, পরে এটা জানতে পেরেছি। আচ্ছা, আমরা একটু সামনের দিকে আগাই। তারপর তো পরে ওই ঘটনার শেষ হলো। 5 দিনের দিন তাকে
কিভাবে অ্যারেস্ট করলো পুলিশ আমি জানি না, হয়তো 5 দিনের দিন, এই 5টা দিন আপনি তার সে ছিল না, সে মাঝখানে 4 দিন আমি ওই মহিলার বাসায় ছিলাম, 2 দিন সে আমার ওখানে যায়। 2 দিনে গিয়ে যে আমি আপনাকে বললাম যে আমার প্রচুর ঘুম হতো, কেন হতো এটা আমার কাছে কোনো আনসার ছিল না। আর দুপুরে যে খাবার ছিল, এখন আমি যার বাসায় আছি তাকে তো আর আমি বলতে পারি না যে আমার ইচ্ছে মতো খাবার দেন, আমি যেটা খাবো সেটাই আমাকে দিতে হবে। এখন সে যেটা দিচ্ছে আমার কোনো মতো খেতে হবে। আপনি কি সারাক্ষণ রুম বন্দি ছিলেন নাকি? রুমের ভিতরে বন্দি, মানে তাদের বাহিরের বের হইতে দিত না, যে রুমটাতে আমাকে রেখেছিল ওই রুমটাতেই। মানে রুমের ভিতরে কোনো ধরনের কোনো শাউট করা বা কারো হেল্প চাওয়া এটা করার সুযোগ ছিল সে না? আমাকে খাবার দিত, মেবি 10 তলাতে ছিল ফ্ল্যাটটা, আর একদম উইন্ডো নাই, শুধু একটা ছোট্ট একটা ব্যালকনি আছে, কিন্তু ব্যালকনির পাশে অন্য কোনো ফ্ল্যাট নেই, ঠিক আছে, একদম সামনে একদম খোলা পুকুরের মতো দেখা যাচ্ছে আর কি। আর সে খাবারটা যে দিত, মিলটা থাকতো আপনার ভাত এবং ডাল। এখন আমার সন্দেহ হতো যে ডালের ভিতরে কি এমন কিছু আছে যে আমার প্রচন্ড ঘুম আসে। আর ওই 2 দিন, মানে যে 2 দিন ওই লোকটা আসছিল, ওই 2 দিন আসলে সে আসছিল যেটা আমি জানি না, কিন্তু সে যাওয়ার পর আমি জানতে পারছি, ওই মহিলা বলছে যে উনি আসছিল। তো এর মাঝে যে কি হয়েছে আসলে আমার মনে নাই, কিন্তু আমার বডি নিয়ে আমার একটু ফিল হচ্ছিল যে আমার সামথিং চেঞ্জ। হ্যাঁ, আমার মানে প্রচুর শরীর ব্যথা করছিল। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, আমি তো মানে আমি ওরকম কোনো হার্ড ওয়ার্কিংও করি নাই, বা আমি তো শুধু খাটের উপরেই বসে আছি, তো আসলে আমার মানে শরীরটা কেমন যেন লাগতেছে, যে আপনার কাছে যদি ব্যথার ট্যাবলেট থাকে আমাকে একটু দেন। তো বলতেছে না, তোমার কিচ্ছু হয়নি, তুমি সুস্থ, হয়তো রুমের ভিতরে সারাক্ষণ বসে থাকো এই জন্য এরকম। তো আমি বললাম যে রুমে যেহেতু সারাক্ষণ আপনি বলতেছেন আমি বসে থাকি, তাহলে আপনার ওখানে কোনো একটা কাজটা দেন, আমি ছোট ছোট মানে আপনাকে হেল্প করি, আপনার কাজে হেল্প করি। বলতেছে না, তোমার ওই রুমেই বসে থাকো। মানে আপনি তো নর্মালি ছিলেন, আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে মেন্টালি নর্মাল ছিলেন। লাইক আপনাকে তো এক জায়গায় ব্লক করে ফেলেছে, আপনার তো সামহাউ ফ্যামিলি ওখান থেকে স্কিপ করার কথা, ওইখান থেকে আপনার একটা আর্জি থাকা উচিত যে যে কোনোভাবেই হোক আমাকে এখান থেকে বের করো বা এরকম কিছু একটা। না, এটা তাকে, ওই মহিলাকে তো অনেকবার কনভিন্স করেছি, প্লাস ওই মহিলার সাথে দেখা করার জন্য ওনাদেরই দলের কিছু লোক এসেছে, মানে এটা দেখার জন্য যে আসলে ওই লোক আমাকে কেনই বা আনছে এখানে, এনে এখানে রাখছে। মানে তাড়াতাড়ি, মানে যে মহিলাটার বাসায় রাখলো ওই মহিলার সাথে ওই লোকের খুব ভালো রিলেশন, আবার ওই লোকের অগোচরে, ওই ব্যক্তির অগোচরে ওই মহিলা আবার তাদেরই দলের, যে তাদের যে রাজনৈতিক দল, ওই দলের মানুষদের সাথে ওই লোকের ব্যাপারে খারাপ আলোচনা করতেছে। এটা আমি আমার রুম থেকে শুনছি, বাইরে যারা কথা হচ্ছে। তখন আমাকে হঠাৎ ডাকলো সবাই, ডাকার পর আমাকে বলতেছে আচ্ছা, আপনার ভিতরে এমন কি দেখে সে এত পাগল হয়েছে? আসলে কি আপনাদের জমি জমার জন্য কি আপনাকে বিয়ে করা, নাকি আপনাদের সাথে আসলে ভালোবাসার কোনো সম্পর্ক আছে? তখন আমি তাদেরকে ফুল ডিটেলস বলি। তো আমি বললাম যে দেখেন, পারলে আমাকে একটু মানে একটু উপকার করেন, হয় আমার বাড়ির লোকের সাথে কথা বলায় দেন, আর না হয় আমাকে আপনারা একটু নিজ দায়িত্বে বাড়িতে পৌঁছায় দেন। এর বিনিময়ে যদি টাকা পয়সা চান, আমি চেষ্টা করবো আমার বাড়ি থেকে নিয়ে দেওয়ার জন্য। তখন আমাকে ওই যে একটা লোক আর কি বলে, একটা ব্যাড প্রপোজাল দেয় যে এইটা যেহেতু সে তার মতো একটা বুড়া লোক যদি মানে আপনার সাথে এরকম করার চিন্তা ভাবনা করতে পারে, তাহলে আমরা গুলো সমস্যা কোথায়? আমরা তো এরকম চাইলেও পাই না। প্রপোজালগুলো দেয়, তারা আমাকে বলতেছে যে আমাদের লিডারের মতো লোক যদি এইটা করার সিদ্ধান্ত নিতে পারে, তাহলে আমাদের কাছে তো মেয়েরা আসতেই চায় না। আমরা কি ভুল করছি? আমরা কেন এরকম পাই না? তো আমাকে সে ব্যাড প্রপোজাল দেয়। তখন আমি আসলে বুঝতে পারি যে আসলে এও হলো ওই কোয়ালিটিরই মানুষ, মানে স্কিপ করার কোনো রাস্তা নাই। না, এদেরকে আমি বললে তো আর উল্টা তাদের আবার এই সমস্ত ওদের সাথে যা যা কথা হয়েছে আমার কাছ থেকে তো সমস্ত কিছু শুনছে। শোনার পর আমি যে ওই লোকের কথা বললাম, ওই লোক খারাপ, এটা সেটা যে বললাম, এগুলো আবার যা ওই লোকের কাছে বইলা দিছে। প্রিয় শ্রোতা, এখানে একটা বিষয় আপনাদেরকে পরিষ্কার করতে চাই। জান্নাতকে বা জান্নাতের আজকের এই জীবনের জন্য জান্নাতের ভাষ্য অনুযায়ী যে ব্যক্তিটি দায়ী, আমরা তার নাম পরিচয় এখানে উপস্থাপন করছি না, যেহেতু এটা ইনভেস্টিগেটেড শো না। কিন্তু আমরা অনুষ্ঠানের শেষে গিয়ে তাকে ফোনে কানেক্ট করব, তার নাম পরিচয় গোপন রেখেই আমরা তাকে ফোনে কানেক্ট করব এবং তার বক্তব্য আমরা আজকে আপনাদেরকে শোনাবো। আমরা প্রথমে জান্নাতকে বা জান্নাতের যে পরিবার এখানে এসেছে তাদের সবাইকে ফ্লোর দিতে চাই, তাদের কথা শুনতে চাই, এবং সেখান থেকে যে প্রশ্নগুলো উদ্ভাবন হবে সেগুলো নিয়ে আমরা যে ব্যক্তিটি আজকে জান্নাতের জীবনের জন্য এই জায়গাটায় দায়ী, তার সঙ্গে আমরা কথা বলবো একেবারে অনুষ্ঠানের শেষে। সুতরাং সঙ্গে থাকবেন আশা করছি। এখানে একটা বিষয় আপনাদেরকে পরিষ্কার করতে চাই। জান্নাতকে বা জান্নাতের আজকের এই জীবনের জন্য জান্নাতের ভাষ্য অনুযায়ী যে ব্যক্তিটি দায়ী, আমরা তার নাম পরিচয় এখানে উপস্থাপন করছি না, যেহেতু এটা ইনভেস্টিগেটেড শো না। কিন্তু আমরা অনুষ্ঠানের শেষে গিয়ে তাকে ফোনে কানেক্ট করব, তার নাম পরিচয় গোপন রেখেই আমরা তাকে ফোনে কানেক্ট করব এবং তার বক্তব্য আমরা আজকে আপনাদেরকে শোনাবো। আমরা প্রথমে জান্নাতকে বা জান্নাতের যে পরিবার এখানে এসেছে তাদের সবাইকে ফ্লোর দিতে চাই, তাদের কথা শুনতে চাই, এবং সেখান থেকে যে প্রশ্নগুলো উদ্ভাবন হবে সেগুলো নিয়ে আমরা যে ব্যক্তিটি আজকে
জান্নাতের জীবনের জন্য এই জায়গাটায় দায়ী, তার সঙ্গে আমরা কথা বলবো একেবারে অনুষ্ঠানের শেষে। সুতরাং সঙ্গে থাকবেন আশা করছি। আমি কথা না বাড়িয়ে গেস্টের কাছে আবারও ফিরতে চাই আমরা যেখানটায় ছিলাম। তারপর ওই লোক 5 দিনের যেদিন ধরা খায় ওই দিন দিনের বেলা সে আসে, আইসা আমাকে জিজ্ঞাসা করে যে তুই এগুলো বলছিস আমার নেতাকর্মীর কাছে। আমি বললাম না তো, আমি এত কিছু তো বলিনি। তো বলতেছে না যে এগুলো বলছিস, তারা আমাকে মিথ্যা বলেন। আপনি স্কিপ করেন কিভাবে ওখান থেকে? স্কিপ করার কোনো সুযোগ ছিল না। কি হলো, মানে বেরোলেন কিভাবে? তাকে অ্যারেস্ট করে সে আমাকে আপনি জানলেন? আপনি কিভাবে বেরোলেন? আপনি তো আগে জানেননি অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, ওইখানে হয়েছিল কি, আমি ওই তাদের মধ্যে একজনকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা কি মানে তার ওয়াইফ বাচ্চা কারো ডিটেলস জানেন কি, বা তার ওয়াইফের নাম্বার আছে কিনা। তো একজন বলতেছে যে হ্যাঁ তার ওয়াইফের সাথে তো আমাদের খুব ভালো রিলেশন। তাই আমি বললাম আপনি একটু পারলে ওনার ওয়াইফের সাথে আমার কথা বলায় দেন, আর না হলে ওনার ওয়াইফকে এখানে আসতে বলেন। ওনাকে বলি, তো ওই লোকটা করছে কি যে ওই লোকটা আবার আমাকে ওই দিনই বললো যে তুমি আমার বোনের মতো, এরকম করে বললো। তো আমি আবার একটু বিলিভ করে ফেললাম, যেহেতু বোন বলছে হয়তো ভালোই হবে। তো উনি করছে কি ওনার ওয়াইফকে আনার পর ওনার ওয়াইফ আমাকে বলতেছে যে চল তুই আমার সাথে চল, মানে খুব রাগান্বিত হয়ে বলতেছে। তার ওয়াইফ ওইখানে আসার পর তার ওয়াইফ আমাকে এই কথা বলে যে আমার সাথে চল, তুই আমার সাথে গেলে আমার বাসায় যাবি, যাই ওইখানে থাকবি, তারপর আমি সবকিছু শুনে টুনে তোরে তোদের বাসায় দিয়ে আসবো। তো যার বাসায় ছিলাম সে মহিলা আমাকে বলতেছে যে না তুমি ওনার সাথে যেও না, ওনার সাথে গেলে উল্টা আরো তোমাকে মারবে ধরবে। তো আমি বললাম তাহলে আমি কি করব? তো বলতেছে যে এখান থেকে তুমি বরঞ্চ যে আমাদের আরেক ভাই আছে ওনার সাথে তুমি কোনো মতো রোডটা পার হোক। ওই লোকটা আমাকে নিয়ে সিএনজি করে আমাকে নিয়ে চলে গেল আপনার ওইখানে আমাকে নিয়ে যাওয়ার পর আমাকে বলতেছে যে এখান থেকে বাসে করে আমাকে আমার বাড়িতে পাঠায় দিবে। এখন বাসে করে যে আসবো, আমার কাছে তো টাকা নেই, বাসে করে না হয় সে পাঠায় দিল, আর সে আমাকে বাসের ভাড়াও দিবে না, বাসে করে পাঠাবে বাসের ভাড়া দিবে না। তখন ওই লোক ফোন দিয়ে তাকে জিজ্ঞাসা করে যে আমাকে নিয়ে কোথায়, মানে তার সাথে আবার তার ওয়াইফের অন দ্য স্পটেই তার ওয়াইফ আমাকে আবার ঢোকার সাথে সাথেই 2-3টা চর দিছে। তো এইটা আবার ওই লোক জানতে পারছে, যার বাড়িতে রাখছিল তার কাছ থেকে জানতে পারছে। তো সে করছে কি এইটা শোনার সাথে সাথে ওই বাসায় গেছে, তার ওয়াইফকে আবার সে মারছে সবার সামনে। তো ওইটা তো আসলে আমার তো কোনো দোষ না, তার ওয়াইফকে সে মারছে, এটা সে জানতে পারছে এই জন্য। তো সে ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে লোকের সাথে আমাকে পাঠায় দিল, তার সাথে আমাকে পাঠায় দিল, তার কাছ থেকে তাকে ফোন দিছে। ফোন দেওয়ার পর সে জানতে পারলো যে আমাকে নিয়ে অমুক জায়গাতে আছে। তো উনি বলতেছে যে তুমি ওইখানে থাকো, আমি আসতেছি। উনি আসার পর আমাকে ওনার সাথে করে বললো যে তোমার বাড়িতে নিয়ে যাও, তোমার বাড়িতে নিয়ে যাও, আমি আইসা তোমার যা ওর থাকার খরচ যা লাগে আমি এগুলো দিব। কে বলেছে এটা? মানে ওই যে ওই লোক, উনি ওনার সাথে ওনার বাড়িতে পাঠালো। তো ওনার বাড়িতে পাঠালো, হ্যাঁ ওনার ওয়াইফের বাসায় ছোট্ট একটা ঘরের ভিতরে মানে তারা থাকে। এখন তাদের হাজবেন্ড ওয়াইফের মাঝখানে আমি কিভাবে থাকবো? ছোট্ট একটা ঘর, এই ঘরের ভিতরে তাকে আমি বলতেছি ভাই দেখেন আপনি আমাকে দয়া করে আমার বাসায় পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করেন, আমাকে বাসায় পৌঁছায় দেন। আর আপনি তো এই সমস্ত ঘটনা নিজেও দেখতেছেন, আপনি যেহেতু বোন বলে ডাকছেন আমাকে বাড়িতে দেন, আমি খুব উপকৃত হব। মানে যে লোকটার মাধ্যমে পাঠাচ্ছে ওই লোকটার সাথে আপনার কথোপকথন? হ্যাঁ, এই কথা বলার পর সে আমাকে বলতেছে যে না এখন আমি যদি আপনারে দেই তাহলে তো আমার নামে আবার কেস করে দিবে, উনি লিডার যে মানে রাগী লোক, আমি আপনাকে দিব এই কথা জানতে পারলে আমার নামে কেস করে দিবে। তারপর ওইখান থেকে আমাকে তার সাথে তাদের বগুড়াতে নিয়ে যায়, তার ওয়াইফের মানে তার শ্বশুর বাড়িতে। মানে উনি আমাকে বলতেছে যে বোন দেখো তোমাকে যদি এখন আমি তোমার বাড়িতে দিয়ে আসতে যাই তাহলে আমার নামে তো সে কেস করে দিবে, তো আমি আসলে কোনো যাও খেটে খাচ্ছি তাও খেটে খেতে পারবো না। মানে আপনাকে সেভ করতে সে তার বাড়িতে নিয়ে যায়? হ্যাঁ, তার শ্বশুর বাড়িতে নিয়ে যায়, তার ওয়াইফের সাথে, মানে সে সহ তার ওয়াইফ, তাদের দুজনের সাথে আমাকে তাদের শ্বশুর বাড়িতে নিয়ে যায় বগুড়াতে। আপনি কি ইন দ্য মিনটাইম আপনার ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলেন? কল করেছিলাম কিন্তু সেটা বলে দিছে ওনার ওয়াইফ বলে দিছে। আপনার ফ্যামিলির সঙ্গে কথা হয়েছে? আপনার মার সঙ্গে কথা হয়নি, কল করেছিলাম, কল রিসিভ করেনি। ওকে, আননোন নাম্বার দেখে কল রিসিভ করেনি। কিন্তু এটা আবার অলরেডি আপনাকে যে চিন্তাই করেছে বা যে অপহরণ করেছে সে ইনফর্ম হয়ে গেছে। ওকে, তারপর জেনে গেছে। তারপর ওই বগুড়া থেকে সে হয়তো কোনো কিছু একটা ভেবেছে ওইখানে সেফ না বা আমাকে রাখলে সে ধরা খায় যাবে। আর এই মাঝখানে সে জানতে পেরে গেছে তাকে অনেক সাংবাদিক বা পুলিশের লোক সোর্স তাকে ফোন করেছে, এটা সে জানতে পেরেছে। আর সে হয়তো কিছুটা ধারণা করতে পেরেছে যে পুলিশ তাকে খুঁজছে, এরকম কিছু। মানে সামহাও আপনার ফ্যামিলি থেকে স্টেপ নিয়েছে ইতিমধ্যে। ওকে, আমাকে বগুড়া থেকে ওই রাতের মানে যেদিন গেলাম বগুড়াতে আমাকে নিয়ে গেল সেদিনই ভোরবেলা, মানে সন্ধ্যাবেলা এখান থেকে গেল, ওইখানে যে পৌঁছেছি রাতের মেবি 2টার দিকে বা 2:30টার দিকে। ভোরবেলা সে আমাকে ওইখানে চলে গেছে আনার জন্য। সে আনবে, এটা কিন্তু 5 দিনের ঘটনা। সে আমাকে আনার পথে মানে ওই সে ধরা খায় আর কি পুলিশের কাছে। হ্যাঁ, পুলিশ তাকে অ্যারেস্ট করে।
তাকে অ্যারেস্ট করে আমাকে থানায় বসায়। থানায় বসানোর পর আমাকে মানে যে মামলা নিবে এটা জিজ্ঞাসাবাদ করতেছে, তখন তার ওয়াইফ আসে। তার ওয়াইফ আইসা মানে আমাকে ওই ফোনের ভিতরে দেখায় যে আমি ওই যে আপনাকে বললাম যে গোসল করবার ঢোকার আগে যে 15 মিনিট আর সন্ধ্যাবেলা ঘুমানোর যে 15 মিনিট যে একটা ব্রেক দিত, ব্রেকের ভিতরে মহিলা ঘরের ভিতরে যাই করতো ওটা, তখন আমার সন্দেহটা বাস্তবায়ন হয় যে হয় কোনো স্পাই ক্যামেরা নয়তো কোনো ফোন সেখানে সেট করা থাকতো। আর সেই গোসল করার ভিডিও প্লাস আমি যে ঘুমাতাম, তো ঘুমের সময় মানুষ কোন টাইপের হয়ে যায় এটা তো কোনভাবে ঘুমায় এটা তো বলা মুশকিল। তো আসলে এই সমস্ত কিছু ইভেন আমি ঘরে বসে বসে যে আমার ফ্যামিলির কথা মানে একা একা কথা বলতাম, সে সমস্ত কিছু ফোনের ভিতরে রেকর্ড হয়ে আছে। তো এই সমস্ত কিছু আমাকে তার ওয়াইফ দেখায়, থানার ভিতরে আসে, আইসা আমাকে দেখালো। দেখানোর পর সে আমাকে আবার তার বাচ্চা 2টা বাচ্চা আমাকে বলতেছে, তুই যদি আমার বাচ্চাদের দিকে তাকায় আমার বাচ্চার বাবাকে যদি সেভ না করিস, আমার বাচ্চা বাবা যদি জেলে চলে যায় তাহলে তোর জীবন শেষ। মানে এগুলো আমি পুরো একদম নেটের ওয়ার্ল্ডে ছেড়ে দিব। এটা ওর ওয়াইফ বলে? হ্যাঁ, ওনার ওয়াইফ বলে। তো এটা আমাকে প্রায় মানে বারবার বলতেছে। আমি ভিডিওটার এই কোশ্চেনটা যদিও কোশ্চেনটা প্রাসঙ্গিক, কিন্তু অনেকেই মাইন্ড করতে পারেন, তারপর আমি করছি কেন করছি সেটা আমি একটু পরে বলবো। সেটা হলো, এগুলো কি সলো ভিডিও ছিল, শুধু ওয়াশরুমের ভিডিও ছিল, নাকি ওই ভদ্রলোক যখন আপনাকে স্লিপিং পিলগুলো খাইয়েছে তারপরে উনি আপনার সঙ্গে কি করেছে না করেছে সেগুলো ভিডিও করেছে? না না, ওইরকম না, শুধু গোসল করার ভিডিওগুলো ছিল। আমি প্রশ্নটা এই কারণেই করেছি যে এটা যদি সলো ভিডিও হয় তাহলে ডেফিনেটলি এটা যদি সে ওখানে ছাড়ে, সলো ভিডিও না যে কোনো ভিডিও যদি উনি ছাড়ে ইন্টারনেটে, যেটা ওনার ওয়াইফ আপনাকে থ্রেট করেছে বা এরকম কোনো কিছু করেছে, আচ্ছা আপনি আজকালকার যুগের একটা মেয়ে, আমি প্রশ্নটা মানে একটু রাগেরই করছি আপনাকে, আপনি কি জানেন না বাংলাদেশে সাইবার ক্রাইম নামে একটা আইন আছে? এটা নিয়ে আমাকে আসলে পরে এটা নিয়ে অনেকেই আমাকে অনেক কথা শুনেছে, এবং এটা কত শক্তিশালী আইন এটা আপনি জানেন? কিন্তু আমার জন্য আসলে যে আমি আপনাকে বললাম না যে আমি কারোর সাথে মিশি নাই, কাউকে ফ্রেন্ড করি নাই, কারোর সাথে নিজের কথাগুলো শেয়ার করতাম না, এটা আমার একটা বড় খারাপ পয়েন্ট ছিল। পৃথিবীতে কারো মানে বাংলাদেশে কারো বাবারও সাধ্য নাই, যদি কথাটা এভাবে বলাটা উচিত না, যে কোনো মেয়ের বা কারো কোনো পার্সোনাল ইস্যু ভিডিও করে সেটা ইন্টারনেটে ছেড়েছে এবং তারপরে যে ভিকটিম হয়েছে সে যদি খালি মামলা করে এবং সে যদি কোনো আইনি স্টেপ নাই, এটা কারো মানে বললাম তো, এটা মানে কারোর সাধ্য নাই যে সেটাকে তার হাত থেকে বাঁচায়। কারণ অনেকেই মনে করে যে আমি অন্য কারো আইডি থেকে ছাড়বো, অন্য কারো ইয়ে থেকে ছাড়বো, এটার কিছু এটাকে বলে মানে আইপি ট্র্যাক করে এটা ইজিলি বের করা সম্ভব, যেটা কে করেছে এটা বের করা কোনো ব্যাপারই না, এবং এটা খুব ইজিলি বের করা সম্ভব। এবং এগুলো অহরহ উদাহরণ আছে ইন্টারনেটে, ফেসবুকে এরকম ঘটনা ঘটতেছে এবং তারা অ্যারেস্ট হচ্ছে। যাই হোক, তারপরে কি হলো? ওনাকে তখন মামলা লেখা হলো, আর উনি মানে থানার ভিতরে আপনাকে ভয় দেখাচ্ছে। আপনি তো চাইলে পুলিশে তখনই ইনফর্ম করতে পারতেন। তখন মানে আসলে তো উনি আমাকে মানে শুধু সামনে এসে বলতেছে, অথচ আমার মা আমার সামনে আসতেছে, তখন আমার ভিতরে একটা ভয় কাজ করতেছে। আমার মা সামনে এসে আমাকে বুঝাইতেছে যে তুই ভয় না পেয়ে যা ঘটছে সেটা বলে ফেল। আসলে আমার ভিতর চিন্তা যে এই মহিলা যেভাবে বলতেছে, এখন এটা যদি সবার কাছে দেখায়, এখন একটা মেয়ের কাছে তো তার মানে শুধু মেয়ে না, যে কোনো মানুষের কাছে তার সম্মান অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন এটা যদি আমি যে এলাকা থেকে বিলংস করি, এটা তো মানে অনেকটা গ্রাম্য এলাকার মতো, তো এখানে যদি এই জিনিসটা একবার ছড়ায় তাহলে তো আমার কথা নিলাম বাদ দিলাম, আমার ফ্যামিলিটা কি হবে? আর আমার মা তো এত বছর ধরে নানুর বাসায় আছে, আমার বাবার বাসায় থাকলে একটা আরেক কথা। ইনস্ট্যান্টলি আপনার জবানবন্দি নিয়েছে? ওই সময় আপনার জবানবন্দি নিয়েছে না পরে নিয়েছে? মানে যে কোর্টে যে নেয়, কোর্টে তো অনেক পরের বিষয়। থানাতে কি হয়েছে আপনি সেটা বলেন? থানাতে মামলা হয়। হ্যাঁ, থানাতে মামলা হয় যে আমার যে কি বলে মাইনর, হ্যাঁ ওই যে নারী ও শিশু, মানে তখন তো আমার বয়সটা হয়নি। হ্যাঁ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়, অপহরণ মামলা, এটার মামলা হয়। মামলা হওয়ার পর তাকে থানাতে সারা রাত্র রাখা হয়, পরের দিন তাকেও কোর্টে মেবি পাঠানো হয়, আর আমাকেও পাঠানো হয় আপনার যে হসপিটালে, বগুড়া কোর্টে। না, আপনার থেকে অ্যারেস্ট করেছে কোথায়? অ্যারেস্ট করেছে ঢাকাতে অ্যারেস্ট করেছে। ওকে, তো আপনি ছিলেন তো বগুড়া থেকে সে যখন ঢাকায় নিয়ে আসছে ওই দিনই, নামার পরে ঢাকাতে ল্যান্ড করার পরে। ওকে, ল্যান্ড তো না, ঢাকাতে আসলে আসার পরে। হ্যাঁ, তো আমাকে মানে কোর্টে নিয়ে যায়, কোর্টে যে ডক্টরের যে চেকআপ গুলো থাকে ওখানে থাকে, তো ডক্টর আমাকে, মহিলা ডক্টর বলতেছে যেটা ঘটেছে সেটা বলবেন। এখন মহিলারা তো আমি আর বলতে পারি না যে আমার এই মানে আমি তো নিজেই কনফিউজ যে আমাকে আদৌ কোনো ট্যাবলেট খাওয়াইছে কিনা, আদৌ আমাকে কোনো মানে কিছু খাওয়াইছে কিনা। এখন আমি বলতেছি যে না আসলে ওরকম কিছু না, আমার ভয়টা ছিল যে ওনার ওয়াইফ যদি কিছু একটা করে ফেলে, আমাকে যেভাবে বলতেছিল, আর ওনার ওয়াইফের ব্যবহারটা খেয়াল করবেন প্রিয় দর্শক এবং শ্রোতা। একটা যেটা হচ্ছে মামলা কিন্তু হয়েছে অপহরণ নারী নির্যাতন মামলা, ওখানে কিন্তু ওই মামলা কিন্তু তিনি অ্যারেস্ট, কিন্তু মামলা যেইটার উপরে বেসিস করে মামলার গতিবিধি যাবে সেটা হলো এই মেডিকেল রিপোর্টটা। এটা খুব ইম্পর্টেন্ট, এবং হ্যাঁ মেডিকেল রিপোর্টটাতে যেটা আসতেছে সেটা খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি পারিপার্শ্বিকভাবে অনেক বিষয় লজিক্যাল ব্যাপার আছে যে না ঠিক আছে তাহলে ওনাকে তুলে নিয়ে গেল কেন বা এরকম কেন করলো, সেগুলোও আছে, কিন্তু মেডিকেল রিপোর্টটা খুবই ইম্পর্টেন্ট। সেখানে কি হয়েছে দেখেন, বলেন। তারপর আমি আসলে ওনার ওয়াইফের কথা চিন্তা করে আমি ভাবলাম যে যেহেতু আমি সামনে ম্যাজিস্ট্রেট আমাদের পরিচিত,
পরিচিত ম্যাজিস্ট্রেট, কিন্তু ম্যাজিস্ট্রেট আমার কথা শুনে সে খুব রাগান্বিত হয়ে যায়। আমি যখন বলি সেও খুব রেগে যায় যে যেটা ঘটতেছে তুমি সেটা বলতেছো না কেন, তুমি অন্যভাবে কথা বলছো কেন। তো আমি এটা করলাম, করার পর মানে এখান থেকে তাহলে আমাকে তখন ওই একটা পুলিশ মানে যে মহিলাটা আমাকে মহিলা কনস্টেবল যে নিয়ে গেছিল সে আমাকে বলতেছে তুমি যে এই কাজটা করলে এখন এই লোকটা তো বেঁচে গেল, তোমার এই জবানবন্দির উপরে বেঁচে গেল। ওই জবানবন্দির উপরে যে সে আসলে জামিন পেয়ে যাবে আমি ভাবছিলাম যে মানে যেটা হয়েছে আসলে ভালো তো হয়নি, কিন্তু আমারও তো হাত পা বাঁধার মতোই। মানে অন্য সবাই চিন্তা করতেছে যেটা হয়েছে হয়েছে, মানে তুমি মরে গেছো আবার মরার চিন্তা করতেছো কেন, সবাই আমাকে এইভাবে বলতেছে। তা আমার কথা হইতেছে যে বাবা যখন দেখবে, মা যখন দেখবে এই বিষয়টা, তখন কি ভাববে। ডিসিশন পাওয়ার পর আমরা নিজেদের যতটুকু যথাসাধ্য চেষ্টা করে যে আসামিকে অ্যারেস্ট করছি, তা আসামিকে অ্যারেস্ট করে লাভটা কি হলো। ডেফিনেটলি মানে ক্ষিপ্ত হওয়াই উচিত, আমরা নিজেরাই ক্ষিপ্ত হয়ে যাচ্ছি আপনার কথা শোনার পরে। খুব রেগে যায় তখন, আসলে আমি চুপচাপ ছিলাম। তখন আমাকে সে রাগ করে আমাকে বলতেছে যে ওরে বাড়িতে দিয়েও লাভ নাই, এর থেকে বোঝা যাইতেছে যে আসামির সাথে ওর ভালো কম্বিনেশন আছে। ইউ ডোন্ট ডিজার্ভ ইট, প্রথম কথা হচ্ছে এটা, কারণ আপনি এত বড় রকমের ভুল করেছেন, আনথিঙ্কেবল। ওকে, তারপর তখন আর আমাকে মানে কেউ পাত্তা দিচ্ছিল না, কেউ দাম দিয়ে কথা বলছিল না, কেউ আমাকে মানে কোনো একটা ভালো কিছুর জন্য বলছিল না, সবাই যেন এরা চলতো। 4 মাস না 5 মাস পর সে জেল থেকে বের হয়। বের হওয়ার সাথে সাথে আমার মামির সাথে কন্ট্যাক্ট করে, আমার মামির সাথে একটা ভালো রিলেশন তৈরি করে ফেলে। মামির কাছে এই পিকচারগুলো পাঠায়, মামি আমাকে এই পিকচারগুলো দেখায়। মামিকে পিকচার কি নেটের মাধ্যমে পাঠিয়েছে নাকি মেইল করে? মেসেঞ্জারে উনি পাঠিয়েছে। সেটা তো নেটে ছাড়া হলো না, ব্যক্তিগতভাবে আদান প্রদান হয়েছে, কিন্তু নেটে ছেড়েছে আপনি নিশ্চিত হয়েছেন কিভাবে? এটা তো মামির ফোন থেকে, মানে ওনার যে আপনার আইডি খুলে যে ওইটাতে ছাড়ছে সেটার লিংক মামিকে দিয়েছে, আইডির লিংকটা মামি আইডিতে ঢুকছে, ঢুকে পিকচার উনি দেখছে, দেখার পর আমাকে দেখাইছে। তখন আমি সুইসাইড করার আর কি মানে প্ল্যানটা করি। তখন থেকে মানে সে করে কি ওই যে ওই পেপারস গুলা দিয়ে অভিযোগ করে 13টা জায়গাতে অভিযোগ করার পর আস্তে আস্তে মানে যে আপনার বাড়িতে র্যাব, তারপর পুলিশ, ডিভির লোক দিনে 3-4 বার করে পেপারগুলো। আমি আমার বাড়ির লোকের হয়ে অভিযোগ করেছি যে আমার বাড়ির লোকগুলা মাদক ব্যবসার সাথে জড়িত, প্লাস আমার সাথেও বাজে কাজ করায়, আমাকে ফোর্স করে। ও কি চাচ্ছিল মানে যে লোকটা আপনাকে এভাবে জোর করে নিয়ে সংসার করবে, সামহাও আপনাকে লাইফ লাগবে, যেহেতু এত কিছু হয়ে গেছে, এবং সে প্ল্যান ছিল আর কি। ওকে, তারপরে কিডন্যাপ করলো আপনার বোনকে। তারপর বোনকে কিডন্যাপ করার পর আমার বোনকে নেওয়ার সাথে সাথে আপনার খুব মানে আমাদেরকে তো কল দিচ্ছে, আমাকে কল দিচ্ছে বারবার, যে বলতেছে যে তুই যদি না আসিস তাহলে তোর বোনকে আর দেখতে পারবি না। বোনটা তখন 2 বছর, মানে 2 বছর বেবি কত ছোট, তো ওকে আসলে খুব মারতেছিল, সেটা আমিও শুনতেছিলাম। ফোন লাউডে ছিল, প্লাস এটা আসলে ওই ট্র্যাক করা হচ্ছিল, প্রশাসনের লোক ট্র্যাক করতেছিল যে যা যা কথা হচ্ছিল। তো আমার বোনকেও চর দিছে, আমার বোনকে নিচে ফেলে আমার বোনের মাথার উপরও বুট জুতো দিয়ে মানে কি বলো ওটাকে মানে চাপ দিচ্ছিল। আমি প্রিয় দর্শক এবং শ্রোতা, এই পার্টটাতে ওনার যে ছোট বোন এবং ওনার মা দুজনই স্টুডিওর বাইরে আছে, আমরা দুজনকে এখানে হাজির করছি, এবং ভিডিও পার্টে আমরা ওনার বোনের ফেসটা আমরা দেখাবো না, এবং যেহেতু ওনার অপ্রাপ্তবয়স্ক আমরা একটু নিয়ে আসতে চাই, আমরা একটু ওনাদের কাছেও জিজ্ঞাসাবাদ করতে চাই আসলে কি, বিশেষ করে ওনার ছোট বোনকে জিজ্ঞাসাবাদ করতে চাই। কি নাম তোমার? হীরা। আচ্ছা, হীরার বয়স হচ্ছে 4 বছর। ওকে যখন এটা করা হয়েছিল তখন 2 বছর বয়স আপনি বলছিলেন, তাহলে তোর মনে থাকার কথা না? তারপরেও আমি টুকটাক, ওর একটা আমাদের একটা প্লাস পয়েন্ট ছিল, আমাদের জন্য না, এটা প্রশাসনের জন্য প্লাস পয়েন্ট ছিল, যে প্রশাসন ওকে উদ্ধার করে, সেই প্রশাসনের কাছে ও যখন উদ্ধার করছে ওই অন দ্য স্পটে আসামিকে অ্যারেস্ট করার সাথে সাথে মানে ও কিন্তু ওকে যখন জিজ্ঞাসা করছে বাবু তোমার সাথে কি করছে, তখন মানে ও সমস্ত কিছু বলছে। সেটা তো আমি মামলার চার্জশিটে, মামলা যেটা হয়েছে আমি সেখানে দেখলাম, নিজের মুখে বলছে। হ্যাঁ, মামলাতে কাগজপত্র আছে, দেখে আমি কিছু পাই নাকি। তোমার কি মনে আছে হীরা যে 2 বছর আগে কি হয়েছিল, কে তোমাকে কোথায় নিয়ে গিয়েছিল মনে আছে? কুরআন দিছিল, মানে ঘুরাইছে, পা ধরে ঘুরাইছে। ও পা ধরে ঘুরিয়েছে। চিন্তা তুমি লোকটাকে? কানা। হ্যাঁ, ওর নাম আর কি, ও কানা বলে। কানা বলো তুমি ওকে? আচ্ছা, তো কোথা থেকে নিয়ে গিয়েছিল তোমাকে? আমি খেলতেছিলাম, তারপরে আমার নিয়ে দিছিল। তোমাকে নিয়ে গিয়েছিল কি বলে নিয়ে গিয়েছিল? কইছে কি আমারে মারবে তোমাকে, ধরে নিয়ে গেছিল। কি করেছে তোমাকে? ঘুরিয়েছে, আর কি করেছে তোমার সাথে? পাউদে কুরআন দিছে, থাপ্পড় মারছে। ওহো, তারপরে তুমি বাসায় আসলা কিভাবে? বাসায় আমার নানা আয়না দিয়েছে। আচ্ছা, কিভাবে উদ্ধার হয়েছিল আমাকে একটু বলেন তো, আপনি বলেন। যে ওকে মানে আমাকে ওই লোক বলছিল
যে তোর মানে তোর বোনকে যে আমি যে নিয়ে আসছি, যেভাবে নিয়ে আসছি, যে মাধ্যমে নিয়ে আসছি, এখন ওর মুক্তিপণ হিসেবে যেটা চাই সেটা হলো তুই। না আমি বুঝতে পেরেছি, আমি রেজাল্ট জানতে চাচ্ছি। তো আপনি তাহলে কি করলেন? ওনার কথায় কনভিন্স হয়েছে না? হ্যাঁ, আমার কথা শুনে আমার মনে হলো যে যেহেতু আমার কারণে সে এত কিছু করতেছে, আর আমাকে পাওয়ার পর যদি সে আসলে এগুলো না করে, এগুলো থেকে যদি বিরত থাকে, তাহলে আমি আমার বোন এবং মাকে ভালো রাখার জন্য, যাতে আমার কারণে তাদের সমাজের লোকের কাছ থেকে কিছু না শুনতে হয়, আমি এই জন্য এতটুকু স্যাক্রিফাইস করব। যেহেতু আমার লাইফের লেখাপড়ার ইচ্ছা ছিল, লেখাপড়াটা শেষ হয়ে আমি গেছে। কোনো ব্যাখ্যাতে যাচ্ছি না। তারপর আপনি কি করলেন? তারপর আমি আসলে যাই, ওনারা সবাই মিলে বসে একটা স্ট্যাম্পের মাধ্যমে, স্ট্যাম্পে লিখিত হয় যে ও আমাকে এই দিবে সেই দিবে, মানে জমি টমি দিবে, হাবিজাবি লিখে আমাকে ওর হাতে দেয়। এখানে একটা কথা বলে রাখি যারা শ্রোতা এবং দর্শক আছেন, এখানে আমরা খুব সচেতনভাবেই উনি যার সম্পর্কে কথাগুলো বলেছে তার পরিচিতি আমরা রিভিল করিনি, বিকজ দিস ইজ নট ইনভেস্টিগেটিভ শো। এবং শুধু এটাই না, উনি যাকে মামা বলছেন বা যাদের আশেপাশে যে লোকজনের কথা আছে, দে আর হাইলি ব্যাকগ্রাউন্ড ইন আওয়ার সোসাইটি, ভেরি ভেরি হাই ব্যাকগ্রাউন্ড। এখানে আপনি বললে অবাক হয়ে যাবেন যেখানে কারা কারা ওনার সঙ্গে জড়িত। হ্যাঁ, মানে এমন কেউ নাই প্রশাসনের টপ লেভেল থেকে শুরু করে, মানে রাজনীতিবিদ থেকে শুরু করে ওনার আত্মীয় স্বজন, বাট আমরা কারোর পরিচয় রিভিল করিনি। বাট আমি কথাটা এই কারণেই বলছি যে এইরকম একটা ব্যাকগ্রাউন্ডে থাকার পরও একটা মেয়ে এই পরিমাণ ভিকটিম হতে পারে আমাদের সোসাইটিতে, দ্যাট ইজ কোয়াইট আনথিঙ্কেবল টু মি। মানে আমি ভাবতে পারতেছি না এই কারণে যে মানে এতটা কিভাবে সম্ভব, বলেন। তারপর আমি ওখানে যাই, যাওয়ার পর দেখলাম, আমি যেদিন থেকে গেলাম, যাওয়ার পর দেখলাম যে একদম সে আর আগের মতো নাই, সে একদম ভালো না। আমি যতদিন ছিলাম ততদিন আর কোনো সমস্যা নেই। কতদিন ছিলেন? আমি ওখানে 15 দিন ছিলাম। তারপরে ব্যাক করলেন কেন? ব্যাক করার কারণ হলো, সে 15 দিনের ভিতরে তার সাথে আমার এমনি কোনো গ্যাঞ্জাম হয়নি, শুধু গ্যাঞ্জাম হতো এটাই, সে বারবার আমাকে বলতো যে তোর বাড়িতে কল দে, আমি তোর বাড়ির লোকের সাথে কথা বলবো, তোর বাড়ির লোককে আমাকে মেনে নিবে, আমাকে মেনে নিতে হবে। 65 বছরের একজন বৃদ্ধ লোক, সে বারবার আমাকে এটাই বলতো। এবং আপনি হচ্ছেন তখন 17-18 বছর বয়স। হ্যাঁ, আর আমাকে বারবার এক কথা বলতো যে তোরে যদি আমি না পাই, আমি যেভাবে চাই সেভাবে যদি না পাই। মোস্ট কমন ওয়ার্ড, যারা ক্রেজি হয় ছেলেরা তাদের এটা খুব কম। তোরে যদি আমি না পাই অ্যাসিড মারবো, বা অন্য কারো হতে দিব না, কমন ওয়ার্ড। আপনি ছেলেরা কমন ওয়ার্ড কিভাবে বলবেন? সাথে অ্যাসিড নিয়ে আসছে হাতে করে, ওকে সাথে করে অ্যাসিড নিয়ে আসছে। আচ্ছা, মামা আমাকে বাসায় যেতে বললো, বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পর আমি আসলে গেছি, তার পরের দিনই আমার নামে মামলা করে যে আমি তার বাসা থেকে আসার সময় জিনিসপত্র চুরি করে নিয়ে আসছেন। হ্যাঁ, তার জমি জমার টাকা পয়সা, তার পাসপোর্ট, তার নাকি ট্রান্সপোর্টের লাইসেন্স। বাংলাদেশে এই মামলা অসংখ্য মেন নামে করে যখন এই যে বাসা থেকে চলে আসে। এই একটা মামলায় আছে, এটাই করা হয় এই শুধুমাত্র কিছুদিন হ্যারাসমেন্ট রাখার জন্য। এন্ড ডেফিনেটলি সেটা আপনার ভাগ্যে হয়েছে আমার যেটা মনে হয়। তারপর আপনি অ্যারেস্ট হয়েছেন। হ্যাঁ, আমি যখন মানা করি যে আমি ওই লোকের সাথে যাব না, তখন তারা আমাকে কোর্টে পাঠিয়ে দেয়, এবং আমার নানা ওর সাথে ছিল, নানাকেও তারা কোর্টে পাঠিয়ে দেয়। আমার নানা চলে যায় কেরানীগঞ্জের জেলে, আর আমি চলে যাই ওই যে। আপনার নানাও জেলে চলে যায়? হ্যাঁ, নানা ছিল 2 দিন, কারণ নানাকে আর আমাকেই নি, স্যার কাউকে নেয়নি। মানে আসামি করেছে আপনাদের দুজনকেই। তো যাই হোক, আপনি কতদিন ছিলেন জেলে? আমি 3 দিন ছিলাম। আর আপনার নানা ছিল 2 দিন। তারপর আপনাদেরকে জামিনে বের করে কে? হ্যাঁ, না আমার নানি বের করে। আপনার মার সাথে একটু কথা বলবো আমি। হ্যাঁ, আপনার মাকে আপনি দিবেন, উনি ইশারায় কথা বলুক, আপনি আমার হয়ে কোশ্চেনগুলো ওনাকে করেন, তাহলে উনি যদি অ্যান্সারটা বলবে, ওটাও আপনি দোভাষ হিসেবে কাজ করেন, ওটা আপনার কাছে রাখেন। আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে আপনার মেয়ে যে এত কিছু করেছে, মানে এত ঘটনা ঘটেছে, এখন মেয়েকে নিয়ে কি চিন্তা করছেন? কিছু বলতে চান আপনি? একটু বোঝান তো। জি, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার কাছে ফোন দিয়েছি জানার জন্য, সেটা হচ্ছে জান্নাত নামে কোনো মেয়ে কি আপনি চেনেন? হ্যাঁ, চিনি। আচ্ছা, উনি এসেছিলেন আমাদের এখানে, জীবন গল্পটা এখানে বলেছে। তো পুরো জীবন গল্পেই যেটা হয়েছে যে আপনার নামটা জড়িত। হ্যাঁ, তো আমরা যে গল্পটা নিলাম সেখানে আমরা দেখেছি যে মূল বিষয়টা যেটা এসছে, বেশ কয়েকটা বিষয় আপনার বক্তব্য জানার জন্য আপনাকে ফোন দেয়া। এবং এই 1 নম্বর সেটা হলো যে উনি যেটা দাবি করেছেন যে এক পর্যায়ে ওনাকে আপনি প্রেমে পড়তে বাধ্য করেন বা এরকম একটা কিছু, এবং তারপরে যেটা হয় যে ওনাকে আপনি কিডন্যাপ করে বিয়ে করেন, জোর করে বিয়ে করেন, এবং কিছু কাগজে সাইন নেন। এটা কতটুকু সত্য? 100% মিথ্যা। ইনশাআল্লাহ আমি কোরআন শরীফ হাতে নিয়ে আপনাদের সামনে বসবো, আমি সব এভিডেন্স দিয়ে আপনার সাথে বসবো। কিন্তু আমার এখানে যে এভিডেন্সটা আমি পেয়েছি, এই ঘটনার প্রেক্ষাপটে আপনার বিরুদ্ধে একটা মামলা হয়। হ্যাঁ, ওই মামলাটাতে সে 22 ধারা কি জবানবন্দি দিয়েছে, ওটা কি দেখছেন? না, জবানবন্দির আমার হাতে যে চার্জশিটটা আছে, সেই চার্জশিটে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে চার্জশিটে আপনাকে দোষী প্রমাণ করা হয়েছে। না, আমি এখনো দোষী প্রমাণ হয়নি, মামলা প্রায় খালাসের পথে।
যে সে তাকে যে অপহরণ করা হয়েছে সে যে বলছে, এবং সে যে 22 দ্বারায় জবানবন্দি মাননীয় বিজ্ঞ আদালতে সম্মানিত ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে দিয়েছেন, ওই 22 দ্বারার কাগজটা তাকে দিতে বলেন। ওইখানে সে কি সেইটা প্রমাণ করে গেছে যে আমি তাকে কিডন্যাপ করি নাই। তারা তো শুধু তাদের কথাগুলোই বলছে, কিন্তু তারা মিথ্যা কথাগুলো বলছে। তো যেই জিনিসগুলো আমার হাতে এসছে প্রমাণের জায়গা থেকে, একটা হচ্ছে কিছু তদন্ত রিপোর্ট। প্রথম যে মামলাটা হয়েছিল আপনার, উনি যে মামলাটা করেছিলেন সেই মামলায় আমি যেটা দেখতে পাচ্ছি যে চার্জশিটটা দেওয়া হয়েছে, সেই চার্জশিটে স্পষ্টভাবেই বলা হয়েছে যে আপনি ওনাকে কিডন্যাপ করেছেন। এবং এর পরবর্তী বক্তব্য আপনার যেটা, আপনি যেটা বলছেন যে 22 ধারা বা মামলা ডিসমিসের পথে আছে, এটা হচ্ছে আপনার বক্তব্য, তাই তো? হ্যাঁ, 22 ধারা সে বিজ্ঞ আদালতে যে জবানবন্দি দিয়েছে ওই ধারাতে বলছে আমি তাকে অপহরণ করি না, সে স্বইচ্ছায় আমার সাথে গিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে এই প্রেক্ষাপটে আপনার বক্তব্য, কিন্তু আপনি কোর্টকে রেফার করছেন। 1 2 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনার বিরুদ্ধে আরও একটি মামলা হয়। সেই মামলাটা হচ্ছে তার যে ছোট বোন, তার বয়স এখন তার ছোট বোনকে অপহরণ করেন আপনি, এবং তাকে পাওয়ার জন্যে, তাকে করার জন্যে, মানে জোর করে পাওয়ার জন্য। সেই সময় আপনার তার সাথে যে ফোনের কথোপকথন, সেই কথোপকথন লিখিত আকারে এখানে আছে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি সেই মামলারও একটা চার্জশিট হয়েছে, সেই চার্জশিটে স্পষ্ট করে বলা হয়েছে যে আপনি অপহরণ করেছেন, আপনাকে অন স্পট ধরা হয়েছে এবং আপনি এটার অপরাধী। কি বলার আছে এটার প্রেক্ষাপটে? এই প্রসঙ্গে তার মামা তাদের স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একটা বৈঠক করে বিচার করে আমাদেরকে মীমাংসা করে দিয়েছেন। কেমন মীমাংসা করে দেওয়ার পরে তিনি 10 মাস 10 দিন পরে আবার আমার কাছে চলে আসতেন যে আমি সংসার করব। এই প্রতিমধ্যে তার মামা, তার নানি এবং তার তার নানা, তার মামি, তার মামা এবং সে প্রায় আমার সাথে যোগাযোগ করতো টেলিফোনে। আমি বললাম যে না, যেটা একেবারে শেষ হয়ে গেছে ওটা নিয়ে আমি আর মাথা কামাইতে রাজি না। যেটাতে বিচার হয়েছে সম্মানিত চেয়ারম্যান সাহেব, মাননীয় চেয়ারম্যান সাহেব বৈঠক করে এটা মিনিমাইজ করে দিয়েছেন, ওইটাতে আমি আর যেতে রাজি নই। তখন সে বললে যে তুমি যদি আমাকে না নাও আমি তো কলঙ্কিত হয়ে গেছি, আমার মা বাবা, আমার বাবা, আমি নানার বাড়িতে থাকি, আমার কোনো পরিচয় নাই। এখন আমার নানি আমাকে প্রথম যে মামলাটা, ওই মামলাটাও সে জেলে ছিল, ওই মামলায় সেও জেলে ছিল 16 দিন, আমি ছিলাম 21 দিন। আমারটা যখন তার এইজ প্রমাণ করে দিল আমার বউ বা আমার ছেলেমেয়েরা বা আমার লোকজনে, তখন মাননীয় আদালত আমাকে জামিন দিয়েছে। এজাহারে তার মামা তার ওই ছোট বোনকে নিয়ে আমার কাছে এসে বললেন যে তুমি একে রাখো, জান্নাতকে বা আমার মাকে ফোন দাও, জান্নাত চলে আসবে। মেয়ের জ্বালায় আমরা অস্থির, মেয়ে আর হয়ে গেছে, মেয়ে চরিত্রহীন। আমি বললাম যে না মামা, এটা কি বলেন, আমার পক্ষে এটা সম্ভব নয়। এজাহারে তার মামার নাম ছিল, কিন্তু চার্জশিটে তার মামার নাম বাদ দিয়ে সেখানে আমার নাম দিয়েছে। একজনও সাক্ষী দিতে আসে না, কোনো মামলায় কে সাক্ষী দিতে আসে না। আচ্ছা, সবশেষে আমি আপনার নিশ্চয়ই আপনার বলার অনেক কিছু আছে, আমি আপনাকে বলার জায়গা থেকে, আমি এই জায়গাটা থেকে আমি মনে করি আপনার বলতে দেওয়া উচিত। কিন্তু আমি শেষমেশ যে প্রশ্নটা করতে চাই মানবিক জায়গা থেকে, আমি প্রথম যে ব্যাপারটা আমি আপনাকে পরিষ্কার করি, আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য আপনি দোষী না জান্নাত দোষী সেই বিষয়টা প্রমাণ করা না। হ্যাঁ, আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে যে এই রকম একটা অসম প্রেম বা জান্নাত যে কথাগুলো বলেছে বা আপনি আপনার পক্ষ থেকে যে কথাগুলো বলেছেন, মূলত ক্ষতি দুইজনেরই হয়েছে, রাইট? আপনারও ক্ষতি হয়েছে, তারও ক্ষতি হয়েছে। সো এই ক্ষতির বিষয়টা মানুষ জেনে মানুষ যাতে সচেতন হয়। আপনাদের দুজনের কারো দিকে আঙুল তোলা আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য না। অনুষ্ঠানের মূল জায়গাটা হচ্ছে মানুষকে সচেতন করা। এবং একই সাথে আপনাকে এটাও বলতে চাই যে আমাদের এই যে আমরা আপনাদের দুজনকে দেখিয়ে মানুষকে সচেতন করছি, আর যদি দোষী বা নির্দোষের ব্যাপারটা থাকে সেটা সম্পূর্ণ এখতিয়ার হচ্ছে কোর্টের। আমরা শুধু কিছু কাগজ পেয়েছি এবং আমরা মনে হচ্ছে যে আপনার বক্তব্যটা জানা উচিত, সে অর্থে আপনার বক্তব্যটা জানলাম। এবার আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। প্রথম কথা হচ্ছে আপনার বয়স, আমি যেটা দেখলাম কাগজে কলমে এখানে 50 বলা হয়েছে। তো হ্যাঁ, তো এই যে 50 বছর বয়স বা যাই বলি না কেন, এইরকম একটা বয়সে থেকে পূর্বে স্ত্রী থাকা অবস্থায়, বাচ্চা থাকা অবস্থায় এরকম একটা আন্ডার এজ মেয়ের সঙ্গে আপনার সম্পর্কে যাওয়ার প্রয়োজনটা কি ছিল? আপনি শুধু এই বিষয়টা বলেন। আমার কোনো প্রয়োজন ছিল না। তার নানি এবং তার মামি, নানি যখন যে মামলাটা বিনা দোষে আমাকে এবং তাকে জেলে দিয়েছিল প্রথম মামলাটা, এই মামলার পরিপ্রেক্ষিতে সে জামিন পেয়েছে, আমি জামিন পেয়েছি। জামিন পেয়ে আসার পর সে কার কাছে খবর পেলো আমার জামিন হয়েছে, সে আমাকে টেলিফোনে, আমার ফেসবুকে যাবতীয় টেলিফোন মানে করতে করতে আমাকে অস্থির বানায় ফেলছে যে আমি আপনার কাছে মাপ চাবো, দেখা করবো, এই করবো, সেই করবো, অনেক কথা। তখন আমি আমার বউকে জিজ্ঞাসা করলাম যে আমি কি যাবো? বলে তোমাকে এত মান সম্মান, তুমি একটা রাজনৈতিক নেতৃত্ব, তোমার জীবন ধ্বংস করে দিও, তুমি আবার তার সাথে কেন দেখা করবা? আমি বললাম না যাই, নো প্রবলেম, অসুবিধা নাই, তুমি কোনো নোটটা চিন্তা করো না, আমার কোনো ওই ধরনের টেন্ডেন্সি নেই। আমি তাকে মেয়ের মতোই জানতাম ভাই, বুঝছেন? আপনি তাকে মেয়ের মতো জানতেন, সে আপনাকে বিয়ে করতে চেয়েছে, এগুলো কি বিশ্বাসযোগ্য? মানে আপনি বলেন, আপনি যদি একটা রাজনীতি ব্যক্তিত্ব হয়ে থাকেন, মানে আমাকে কি বিয়ে ভাই, আমাকে যদি তার ভয়েস রেকর্ড গুলো আপনি শোনেন, আমার কাছে সব আছে তথ্য। ওরা কিন্তু ওদের গুলা দিয়েছে, আমি কিন্তু আমার গুলা এবং ওদের গুলা দুইটা আপনাকে প্রডিউস করবো।
আমার লক্ষ লক্ষ টাকা নিয়েছে, তারা জেলও ছিল, তাদের বিরুদ্ধে আমি মামলা করছি, তাদেরকে আমি জেলও খাটাইছি। কিন্তু তার ভয়েস রেকর্ড গুলা, তার চ্যাটিং গুলা, তার ভিডিও সিডি গুলা যদি আপনি দেখেন, তাহলে আমি তাকে দোষী করি না, কিন্তু তার সম্পূর্ণ দোষ হচ্ছে তার নানি। ডেফিনেটলি। সো এই হচ্ছে জান্নাতের জীবন গল্প। আমি শেষ বেলায় এসে খুব ছোট্ট করে যে কথাটি বলতে চাই সেটা হলো যে জান্নাত কতটুকু ভুল করেছে, কিংবা যে ব্যক্তিটি, যিনি 50 ব্যক্তি জান্নাতের এই জীবনের জন্য দায়ী, যিনি নিজেকে এখনও জান্নাতের স্বামী বলে দাবি করলেন, তিনি কতটুকু ভুল করেছেন সেটা আমাদের আজকের এই অনুষ্ঠানে আঙ্গুল দিয়ে তাদের দুজনকে আঙ্গুল দেয়া বা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। আমরা শুধু বলতে চাই যে জান্নাতের মতো ভুল যেন আপনি না করেন।